ফলিকুলার যে ক্যারাটিনাইজেশনটা অ্যাবনর্মাল হয়, অর্থাৎ রেগুলার ভাবে হয়ে যে এটা শেড আউট হবে সেইটা হয় না। অ্যাবনর্মাল ফলিকুলার ফর্মুলাটি হয়, ইনক্রিজ সেবাম ফর্মেশন হয় থাকে অনেক সময়, কিন্তু তারা তার মধ্যে অ্যাড হলে তখন একটা ইনফ্লামেশন হয়। এই পাইলোসিবেশিয়াস ফলিকুলের মধ্যে তখন ফলিকুলাইটিস হয়, ইনফ্লামেশন হয়। এই ইনফ্লামেশনটাই পরবর্তীতে কি করে, ডিসটেনশন করে ব্রেক করে ডিসচার্জ করে তার কন্টেন্ট ইনটু দ্য ডার্মিস, এবং ডার্মিসে তখন কি করে, উঁচু হতে থাকে প্যাপিউল আকারে, পাস্টিউল আকারে, নোডিউল আকারে। এই হচ্ছে আসলে একনির বেসিক প্যাথোলজিটা। অর্থাৎ অ্যাবনর্মাল ফলিকুলার ক্যারাটিনাইজেশন হয় এবং পাশাপাশি ইনক্রিজ সিবাম প্রোডাকশন হয় উইথ দ্য সিগন্যাল। এই অ্যান্ড্রোজেন বা বিভিন্ন রকম এক্সটার্নাল ইন্টারনাল ফ্যাক্টর গুলা তাকে স্টিমুলাই করে, সাথে প্রোপিনোব্যাকটেরিয়াম একটি যখনই এর মধ্যে অ্যাড হয় তখনই ইনফ্লামেশন হয়, তখনই সোয়েলিং হয়ে ব্রেক হয়ে ডিসচার্জ হয়ে ডার্মিসের উপরে প্যাপিউল বা পাস্টুল একটা আকার বা নডিউল ধারণ করে। এখন আসে আমরা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন গুলো কি। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ প্রাইমারি সাইট অফ দি একনি মেইনলি হচ্ছে ফেসের মধ্যে হয়। এছাড়াও হতে পারে অন্যান্য কোথায় হতে পারে, একনি কি শুধুই ফেসে হবে এক্সক্লুসিভলি? নো, ইট মে অকার ইন দ্য ব্যাক, আমাদের পিঠে হতে পারে, চেস্টে হতে পারে, শোল্ডারে হতে পারে, শোল্ডার হাতের এই যে আপার পার্টে হতে পারে। সুতরাং ট্রাঙ্কের কথা আমরা এমনও কিছু পেশেন্ট আছে যাদের মুখে নাই, শুধু ট্রাঙ্কের লেশন গুলা হয়ে গেছে, এবং ট্রাঙ্কের মূলত মিড লাইন বরাবর হয়, চারদিক দিয়ে আস্তে আস্তে স্প্রেড আউট করতে পারে। এবং আমরা এই ক্ষেত্রে ট্রাঙ্কের সাথে তার কমন যেটা অ্যাসোসিয়েশন পাই সেটা হচ্ছে একনির সাথে সেবোরোইক ডার্মাটাইটিস, যে মাথায় যে খুশকিজনিত যে রোগটা হয়, সেই সেবোরিক ডার্মাটাইটিস একটা কমন অ্যাসোসিয়েশন থাকে। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু আমার সেবোরিক ডার্মাটাইটিসের চিকিৎসা করতে হবে বাই গিভিং দ্য অ্যান্টিসেবোরিক যে শ্যাম্পু, সেগুলো আমাকে রেগুলার ইউজ করতে হবে। আচ্ছা, এখন আমরা যদি একনির লেশনগুলোকে আমি ক্লোজ অবজারভেশন করি, তাহলে আমরা কি কি লেশন পেতে পারি? সেভারাল টাইপস অফ লেশন পারি। বেসিক্যালি লেশনগুলো দুই রকমের হয়, একটা হচ্ছে ইনফ্লেমেটরি লেশন আর একটা নন ইনফ্লেমেটরি লেশন। প্রথম দিকে নন ইনফ্লেমেটরি থাকে, পরে যখন ইনফ্লেমেশন হয়, যখন প্রোপিওনোব্যাকটেরিয়াম একনি আসে, তখন ইনফ্লেমেশন হয়ে যায়। তো প্রথম যে নন ইনফ্লেমেটরি হচ্ছে যেটা হয়, সেটাকে বলা হয় কমেডন। সেটা আবার দুই রকমের আছে, কমেডনটা আবার দুই রকমের। কি কি? ব্ল্যাক হেড আর হোয়াইট হেড। ব্ল্যাক হেড জিনিসটা কি, যেটা হচ্ছে ওপেন পোর যেটাকে বলে, আর ক্লোজ পোর যেটা থাকে, পোরটা ক্লোজ থাকে, সেটাকে হোয়াইট হেড বলে। আমরা ছবিতে দেখবো আর কি। সুতরাং এটা কমেডন ওপেন এবং ক্লোজ থাকে, সেটার মধ্যে ব্ল্যাক হেডস আর হোয়াইট হেড, তো কমেডন দুই রকম। এখন ইনফ্লেমেটরি টাইপের মধ্যে হয় প্যাপিউল, নোডিল আরো বেশি যদি হয় তাহলে নোডিল আরেকটু কমপ্লিকেটেড হয়ে গেলে সেটা সিস্ট ফর্ম করে। সুতরাং অল দিজ আর দ্য ইনফ্লেমেটরি কন্ডিশন। কিন্তু ক্লিনিক্যাল ভ্যারাইটি অফ একনি ভালগারি যদি আমি করতে চাই, তাহলে আমরা কমেডোনাল একনি, প্যাপুলার একনি, নোডিলোসিস্টিক একনি, একনি কংগ্লোবাটা, একনি ফালমিলেন্স, অ্যাট্রফিক স্কার একনি, এরকম বিভিন্ন কিলয়েডাল একনি বলে বিভিন্ন রকম নামকরণ করা হয়। কিন্তু আমরা যখন এইটাকে গ্রেডিং করব, মাইল্ড, মডারেট, সিভিয়ার, এটা আমরা মনে রাখি, আমাদের এটি কাজে লাগবে আমাদের ট্রিটমেন্ট পারপাসে। অর্থাৎ ক্লিনিক্যাল ভ্যারাইটিস গুলা সিভিয়ারিটির উপর ভিত্তি করে আমরা যেটাকে করি, মাইল্ড একনি, মডারেট একনি অ্যান্ড সিভিয়ার ফর্ম অফ একনি। মাইল্ড একনি কাকে বলবো? মাইল্ড একনি যেখানে কমেডন আর প্যাপিউল থাকবে। আর যখন আমি পাস্চুল পাবো, অর্থাৎ কমেডনও আছে, প্যাপিউলও আছে, পাস্চুল পেয়ে গেছি, দিস ইজ মডারেট একনি। আর যখনই আমি পাস্চুল এর পরে হচ্ছে নোডিউল, সিস্ট, অ্যাবসেস, স্কার, এগুলো পেয়ে, তখন এটা সিভিয়ার। তার মানে সিভিয়ার একনিতে কমেডনও থাকবে, প্যাপিউলও থাকবে, পাস্চুলও থাকবে, সাথে অ্যাড হবে কি, নোডিউল অ্যাড হবে। তার মানে কোনোটার মধ্যে নোডিউল পাইলে এটা সিভিয়ার, কোনো একটা সিস্ট বা স্কার পেয়ে গেলে এটা সিভিয়ার। হ্যাঁ, আর যদি আমি পাস্চুল পেয়ে যাই তাহলে শুধু শুধু মডারেট পর্যন্ত থাকবো। কারণ আছে, কারণ হলো মাইল্ড একনি যেটা কমেডন আর প্যাপিউল থাকে, এগুলোর ক্ষেত্রে সিস্টেমিক ট্রিটমেন্ট লাগে না, শুধুমাত্র ক্লিনজার, ফেস ওয়াশ আর টপিক্যাল মেডিকেশন লাগিয়ে রুগীকে ভালো করা যায়, ভালো রাখা যায়। যদি ফেলিওর হয়, অ্যাডভান্স হতে থাকে, তখন আমাদেরকে অরাল ট্রিটমেন্টে যেতে হয়। সেই জন্য মডারেট আর সিভিয়ার একনিতে অবশ্যই সিস্টেমিক ড্রাগ লাগবে। তাহলে এখন আমরা আসি যে এই ছবিটা যদি আমি দেখি, তাহলে এটাকে আমি কি বলবো? এখানে ভালো করে আমরা সবাই দেখি, এই ছবিটাতে ফোর হেডের মধ্যে একনি আছে। এরকম ফোর হেডে একনি থাকলে বুঝতে হবে এই ছেলেটা বা মেয়েটা নিশ্চয়ই মাথায় তার সেবোরিক ডার্মাটাইটিস থাকতে পারে, সেবোরিয়া আছে, অথবা মাথায় হেয়ার অয়েল ব্যবহার করে, অথবা জেনেটিক্যালি তার ওই কপালটা বেশি ঘামে, বা যেখানে তার সিবাম বেশি প্রোডাকশন হয় সেই ক্লগ হয়ে যায়, এখানে কমেডন ফর্ম। এখানে আমি কিন্তু কমেডন দেখছি, এগুলো হোয়াইট হেড, এখানে ব্ল্যাক হেডস
এখানে একটা ব্ল্যাক হেড আছে, তো বেশিরভাগই এখানে হোয়াইট হেড আছে, কিন্তু এখানে প্যাপিউল তো আছে, এগুলো সব প্যাপিউল, এগুলো সব প্যাপিউল, এই যে প্যাপিউল, কিন্তু সিগনিফিকেন্ট হলো এই যে পাঁচচুল, এই যে পাঁচচুল, এই যে পাঁচচুল। যেহেতু পাঁচচুল আছে এটাকে আমরা মাইল্ড একনি বলবো না, যদিও এটা শুধু ফোরহেডে, তার নিচের পোর্শনে কিন্তু নাই। সেই ফোরহেডে থাকলে এটাকে আমরা মডারেট একনি বলবো, অর্থাৎ এইটা হচ্ছে মডারেট টাইপ অফ একনি, এই ক্ষেত্রে সিস্টেমিক ড্রাগ লাগবে। এখন আমরা আরেকটা ছবি দেখি, এইখানে দেখা যাচ্ছে এটা কি একনি, আর কোথাও নাই। একনি ফর্ম গুড়ি 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 ইরাপশন হয়েছে উইথ ইরাইথেমা ফর্ম করেছে, অর্থাৎ এটাকে বলা হয় পেরি অরাল ডার্মাটাইটিস অর পেরি অরাল একনি ফর্ম ইরাপশন। এটা ঠিক পিওর একনি না, হ্যাঁ, একনির একটা ভ্যারিয়েন্ট, যেটা একনির মতো, যেটাকে একনি ফর্ম ইরাপশন আজকে আমাদের টপিক, সেটাও কিন্তু কমন। দেখা যাচ্ছে যে সে এমন কিছু খাবার খাচ্ছে যেটা রিয়াকশন হতে পারে, পান সুপারি, গুল, সাদা পাতা, জর্দা, অনেক কিছু, অথবা চকলেট, চুইংগাম, বাদাম, এগুলো খেতে পারে, অথবা কোনো কসমেটিক লাগিয়েছিল, অথবা নাকে হাত দিত, বেশি বেশি মুখে হাত দিত, এখান থেকে কন্টামিনেটেড হয়ে এই ধরনের র্যাশেস গুলা হয়েছে। তাহলে এইখানে পেরিঅর্বাল একনি ফর্মিউলা অ্যাবসেন্ট, এটা কিন্তু একনি না। আমরা যদি এই ছবিটা দেখি, এই ছবিটাতে দেখতে দেখা যাচ্ছে এখানে অনেকগুলা প্যাপিউল আছে, আর কি আরগুলা ইরাইথেমাটাস প্যাচ আছে, এখানে দেখে বোঝার কোনো উপায় নাই, আসলে এটা কমপ্লিকেটেড হয়ে গেছে। এইখানে একনি পেশেন্ট সে স্টেরয়েড জাতীয় উপাদান লাগিয়ে একনিটাকে ভালো করতো, কিন্তু যখনই স্টেরয়েড বন্ধ করে ফেলে তখনই সে একনিটা মারাত্মক আকারে এটাকে স্প্রেড আউট করে। সুতরাং এখন এই একনিক মানে একনিটা না, মানে ওই তার ইরাইথেমাটা স্প্রেড আউট করে, অর্থাৎ অ্যান্টি ইনফ্লেমেটরি হিসাবে কাজ করতো, যেই বন্ধ করে ফেলতেছে সে তখন এটা লাল হয়ে যেত, তখন লালটাকে বন্ধ করার জন্য সে খালি স্টেরয়েড লাগিয়ে যেত লাগিয়ে যেত, এই করে তার মুখটাকে নষ্ট করে ফেলছে। এটাকে বলা হয় টপিক্যাল স্টেরয়েড ড্যামেজ ফেস। কমনলি আমরা পাই একনি পেশেন্টের ক্ষেত্রে TSDF, টপিক্যাল স্টেরয়েড ড্যামেজ ফেস, টপিক্যাল স্টেরয়েড ড্যামেজ ফেস। আমরা এটাকে ভালো করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আমরা ট্রিটমেন্ট দিয়ে এটাকে ভালো করতে পেরেছি। এই ক্ষেত্রেও সিস্টেমিক ড্রাগ লাগবে আমাদেরকে। অবশ্যই স্টেরয়েড খারাপ, খারাপটা বন্ধ করতে হবে, স্টেরয়েড দেওয়া যাবে না। তবে যেহেতু সে টপিক্যাল স্টেরয়েড দিচ্ছিল, চট করে উইথড্র করলে আমরা কিন্তু সেই বেনিফিট নাও পেতে পারি। তখন আমাদেরকে যেটা করতে হয়, সিস্টেমিক স্টেরয়েড কিছুদিন, অর্থাৎ 1 সপ্তাহ বা কি 10 দিন সিস্টেমিক স্টেরয়েডটা দিয়ে এটাকে ব্যালেন্স করা, পাশাপাশি আমরা একনির সিস্টেমিক ড্রাগকে চালু করে দেওয়া, এবং যেহেতু ইনফ্লামেশন, অ্যালার্জির মতো র্যাশেস হয়েছে, অ্যান্টিহিস্টামিন দেওয়া এবং মাইল্ড ক্লিনজার দেওয়া, আস্তে 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 এটা নর্মাল পূর্বের অবস্থা সিম্পল টেট্রাসাইক্লিনে কিন্তু এটা ফেরত চলে আসছে। এখন আমরা এই জিনিসটা যদি দেখি, তাহলে আমরা এটাকে কি বলবো, এটাও একনি, কিন্তু দেখা যাচ্ছে এখানে পাঁচ আছে, পাঁচচুল আছে, তার মানে এটা মডারেট টাইপ অফ একনি, এবং কিন্তু একনিটা ইজ লিমিটেড টু দিস এরিয়া, দ্যাট মিনস দিস পেশেন্ট ওয়্যার দ্য ফেশিয়াল মাস্ক ফ্রিকুয়েন্টলি। এমন আমরা অনেক পেশেন্ট দেখেছি যেই পেশেন্ট গুলোকে জীবনেও কোনোদিন একনি হতো না, কিন্তু মাস্ক পরার কারণে তাদের একনি ডেভেলপ করে গেছে। এটা নতুন টার্মিনোলজি এসছে, মাস্কনি, মাস্কনি। সুতরাং মাস্ক পরে এই পোর্স গুলা ব্লক হয়ে যায়, ব্লক হয়ে, এবং সেখান থেকে কালেকশন বাড়তে হয়, ডিসিসি। এখানে আমরা এটা দেখছি, এখানে সিভিয়ার ফর্ম, বিকজ এখানে পাস্চুল আছে, প্যাপিউল আছে, আর এই যে এটা হলো নোডিউল, এই যে নোডিউল ফর্ম করে গেছে, এখানে একটা নোডিউল, এখানে একটা নোডিউল আছে, সেই জন্য এটা সিভিয়ার ফর্ম বলবো, সিভিয়ার ফর্ম অফ একনি। এটাকেও আমরা সেইভাবে সিস্টেমিক ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করব। এখন আমরা এই ছবিটা যদি দেখি, তাহলে এইটা কি ধরনের একনি, এখানে কিন্তু শুধুমাত্র দেখা যাচ্ছে পোস্ট ইনফ্লেমেটরি হাইপার পিগমেন্টেশন কিছু ভালো হয়ে গেছে, এখানে প্যাপিউল আছে, প্যাপিউল আছে, প্যাপিউল কোনো পাস্চুল নাই, কোনো নোডিউলও নাই, কোনো সিস্টও নাই, কোনো স্কারও এরকম এভিডেন্স নাই, তার মানে এটা মাইল্ড একনি। যদি দেখা যাচ্ছে অনেক বেশি, কিন্তু আসলে কিন্তু এটা মাইল্ড একটির মধ্যে পড়বে। সুতরাং এই ক্ষেত্রে আমরা টপিক্যাল ট্রিটমেন্ট দিয়ে আমরা পেশেন্টকে ইমপ্রুভ করতে পারি, এবং পেশেন্ট ইমপ্রুভ করে গেছে। টপিক্যাল বিভিন্ন পিলিং এজেন্ট আছে, বিভিন্ন রকম ক্যারোটোলাইটিক এজেন্ট, স্যালিসাইলিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, ম্যাক্সিপিল সোপ, এগুলো দিয়ে টপিক্যাল লাগিয়ে, এবং টপিক্যাল বিভিন্ন আমরা আসবো টপিক্যাল ট্রিটমেন্টে আমরা করতে পারি। এইটাকে যদি আমরা দেখি, তাহলে এটা কি বলবো, অবশ্যই এই যে নোডিউল, এই যে সিস্ট ফর্ম করে গেছে, একদম একনি সিভিয়ার ফর্ম, সিভিয়ার ফর্ম অফ একনি, বাট আমরা চিকিৎসা করলে এই রোগীকে ভালো করতে পারবো। একনি ইজ কিউরেবল 100% ইফ ক্যান প্রপারলি ট্রিটেড ইন টাইম। এই পেশেন্টেরই বিফোর অ্যান্ড আফটার ট্রিটমেন্ট ইউ ক্যান হ্যাভ এ লুক,
কিরকম ছিল আর কিরকম হয়েছে, এটা পসিবল, ইউ ক্যান ডু ইট ইভেন। এইটা অনেক একনি মারাত্মক আকারে ডেঞ্জারাস ফর্মে একনি, যেটাকে বলা হয় একনি কংগ্লোবাটা। এগুলোর আসলে ইতিহাস আছে, এগুলো এই পর্যায়ে পড়ার কথা না পেশেন্টের। এগুলোর হচ্ছে indiscriminate and misuse of the topical and systemic steroid may lead to such type of মানে কন্ডিশন অন একনি ডেঞ্জারাস সিচুয়েশন। এই পেশেন্টটা একনি কংগ্লোবাটা, এটা একনি ফালমিনেন্স, আরো খারাপ অবস্থা একনি ফালমিনেন্স বা একনি ম্যালিগনাও বলা হয়, একনি ম্যালিগনা বা একনি ফালমিনেন্স বলা হয়। সুতরাং এটা আমাদের প্রফেসর এম এ কবির চৌধুরী স্যার ওনার পেশেন্ট ছিল, উনি এটা দিয়েছিলেন। সো দিস ইজ এ ভেরি আনকমন। আর একটা একনি আমরা এখন একটা একনি দেখি নিউনেটাল একনি। নিউনেটদের যে একনি হয়, যেটা আমি একটু আগে বলছিলাম, এরকম একটা নিউনেটাল একনি, যদিও এটা ইনফ্যান্ট পর্যন্ত রান করতে পারে, ইনফ্যান্টাইল একনিও বলা যেতে পারে, যদি নিউনেটদের ক্ষেত্রে এটা কমন। এইটা যেমন একদম নিউনেটের নিউনেটাল একনি। এইটাই যে কমেডন গুলা দেখা যাচ্ছে এখানে খুব ক্লিয়ারলি বলা হচ্ছে, এই যে এগুলো সব ব্ল্যাক হেডস, হ্যাঁ এটা ব্ল্যাক হেডস, আর এগুলো হচ্ছে সাদাগুলা হোয়াইট হেডস, হোয়াইট হেড সাদাগুলো সব হোয়াইট হেডস কমেডন ফর্ম করেছে। যদি কমেডন ফর্ম করে তাহলে কমেডন থাকলে এটা একনি প্যাপুলার একনি, এখানে শুধু সব প্যাপুলাস, অল দিস আর দ্য প্যাপুলার ফর্ম অফ একনি। এগুলো কি কমেডোনাল এন্ড প্যাপুলার একনি, কমেডোনাস এন্ড প্যাপুলাস অনেক বেশি এক্সটেন্সিভ। এটা নোডুলোসিস্টিক টাইপ অফ একনি, এগুলো নোডুলোসিস্টিক মানে সিভিয়ার ফর্ম। এইটা হচ্ছে পাঁচচুলার একনি, অনেক পাস ফর্ম করে, কি পরিমাণে পাস ফর্ম। এইটার ইতিহাস হলো সে ফর্সা হওয়ার জন্য বিভিন্ন রকমের কসমেটিক ব্যবহার করেছিল, সেগুলোর মধ্যে সম্ভবত উই ডোন্ট নো, অনেক ধরনের কসমেটিকের কি উপাদান এগুলো লিখাও থাকে না, স্টেরয়েড ছিল, তারপরে ইনফেকশন হয়ে তারপরে এই অবস্থা। এটাও ওই ধরনের ডিউ, গৌরি, স্কিন শাইন, হোয়াইট পার্ল, বোটানিকারমা, লতা হার্বাল, জিএম ক্রিম, শার্লি, এরকম অনেক কিছু আছে। এগুলো লাগিয়ে ব্রণের মধ্যে লাগাইলে, রাতে লাগালে দিনে ক্লিয়ার হয়ে যায়, তখন সে লাগাতেই থাকে। এইটার মধ্যে অনেক পাস্টুল, প্যাপিউল, সিস, নোডিল সব আছে। এটাও এরকম ইরাইথেমা হয়ে ইরাইথেমাটাস একনিফর্ম ইরাপশন বলা হয়। এইটার মধ্যে আমরা এটা দেখা যাচ্ছে পিগমেন্টেশন পোস্ট, সে খুঁচিয়েছে ম্যানুয়ালি, সে এটাকে বলে একনি এক্সকোরিয়েটা, চিমটানোর পরে খোটানোর পরে একনিটা আর পরে পিগমেন্টেশন হয়েছে, এটা ম্যানুয়ালি সে কিওর করতে চেয়েছে। আরেকটা হচ্ছে একনিও, এটাও একনি এক্সকোরিয়েটা, এই যে একদম এটা খুঁটিয়ে একদম চামড়া উপরটা তুলে ফেলছে, একনি এক্সকোরিয়েট। সাধারণত দেখা যায় যাদের মধ্যে ডিপ্রেশন থাকে তারা এটা বেশি কাজ করে, অ্যাংজাইটি স্ট্রেসে থাকে তাদের এটা হয়। এটা স্টেরয়েড ইনডিউস একনি। কি এখানে বেটনোভেট এক ধরনের ভিটামিথাসন ওষুধ, খুব বাংলাদেশে এখনো অনেক জায়গাতে গ্রামে গঞ্জে হাটে ঘাটে মাঠে বাজারে ফার্মেসি নিয়ে ফার্মেসির লোকরাও দিয়ে দেয়। এবং ভেরি আনফর্চুনেট, আমি জানি না এটা, আমি যখন প্রেসক্রিপশন দেখি খুব কষ্ট লাগে। অনেক ডার্মাটোলজিস্টও ইভেন একটু বেটনোভেট মিশিয়ে অন্যটার সাথে একটু দিয়ে দেয়, তাড়াতাড়ি ভালো হওয়ার জন্য ম্যাজিক দেখাইতে চায় যে পেশেন্টকে আমি একটু তাড়াতাড়ি করে দিলাম। এটা লাগালেই বেটনোভেট দিলেই তো আজকে রাতে লাগালে কালকে ছোট হয়ে যাবে, 2-3 দিনে 7 দিনে একদমই থাকে না। কিন্তু এটা তো এটা ট্রিটমেন্ট না, এটা থেকে দেওয়াই যাবে না, এটাকে সাপ্রেস করে ইনফ্লামেশন অফ করে রাখবে, কিন্তু ভিতরে তো প্রক্রিয়া চলতে থাকবে। সুতরাং আমাদের পরবর্তীতে এইটা ব্যাক করবে উইথ দ্য ডাবল দ্য ফোর্স, এবং পেশেন্ট উইল বি এডিক্টেড উইথ দ্য ইউজিং অফ দিস টপিক্যাল স্টেরয়েড। এবং আমরা এই ধরনের স্টেরয়েড ব্যবহার, যেরকম ফাঙ্গাসে বলেছি কোনো অবস্থাতে ফাঙ্গাসে স্টেরয়েড মিক্স প্রিপারেশন দেওয়া যাবে না, ঠিক তেমনি ভাবে কোনো অবস্থাতে কোনো ফর্মুলেশন, কোনো মাইল্ড রকমের স্টেরয়েডও কিন্তু কোনো একনিতে দেওয়া যাবে না, দিলে কিন্তু ওই একনি আমরা ভালো করতে পারবো না, ডেফিনেটলি ইট উইল কাম ব্যাক এগেইন উইথ কমপ্লিকেশন। সুতরাং এটা আমরা মনে রাখি। এইটাও যেমন স্টেরয়েড একনি, একদম এই স্টেরয়েড একনি একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে মনোমরফিক ইরাপশন, ইরাপশন গুলা এক রকমের মনোমরফিক ইরাপশন হয়। এই যে যেমন এটা মনোমরফিক স্টেরয়েড ইনডিউস একনি কিভাবে করছিল, সে সে এই ছেলেটা আসলে স্টেরয়েড খেত আর কি, সিস্টেমিক প্রেডনিসোলন খেত, সে তারপরে এটা ডেভেলপ করছে অ্যাজমার জন্য খেত আর কি, মনোমরফিক ইরাপশন এরকম হয়েছে। এই যে এটা টপিক্যাল স্টেরয়েড এটার মধ্যে সে লাগিয়েছে আর কি, এটাকে একনি ভালো করার জন্য। আর সমানে যখন সে দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে, তখন সে আরো বেশি লাগাচ্ছে, তারপরে স্প্রেড করতে করতে পুরা ট্রাঙ্ক। এটা কিন্তু ভেরি কমন পিকচার, আপনারা ভালো করে খেয়াল করেন, সবগুলার মরফোলজি একরকম, মনোমরফিক ইরাপশন বলা হয়। মনোমরফিক ইরাপশন দেখলে বুঝতে হবে এখানে স্টেরয়েড লাগানো হয়েছে। ইরাইথেমা যদি হয়ে যায় মুখটা, বুঝতে হবে স্টেরয়েড লাগানো হয়েছে। তারপরে এইটা একটু ওবেইস পেশেন্ট দেখা যাচ্ছে তার একনি, এটা আসলে পিসিও অ্যাসোসিয়েশন ছিল, তখন পিসিও ট্রিটমেন্ট এবং দুটো দেওয়ার ফলে পেশেন্ট ইমপ্রুভ করে যায়। এটা ড্রাগ ইনডিউস একনি, আইএনএইচ অ্যান্টিটিউবারকুলার যেটা আমরা বলছিলাম, তার জন্য এটা ডেভেলপ করে। কসমেটিক একনি, একনি কসমেটিকা বলা হয়, বিভিন্ন রকমের কসমেটিক ক্রিম, লোশন, পাউডার লাগানোর ফলে যাদের স্কিন সেন্সিটিভ বেশি, তাদের এই একনি কসমেটিকাটা বেশি ডেভেলপ করে। সেজন্য আমরা সবসময় রেস্ট্রিক্ট করে দেই, বলি যে আপনারা কসমেটিক ব্যবহার করবেন না।
এইটা যেন ফোর হেডে হচ্ছে, যেটা আমি এর আগে দিয়েছিলাম, বইয়ের ছবি অবশ্য। এটা অনেক বেশি ইনভলভমেন্ট, পাস্চুল নোডিউল সিস্ট হয়ে গেছে। এটা বিভিন্ন ফর্মের একনি, প্যাপিউলার, নোডিউলোসিস্টিক এবং পাস্চুলার একনি। এটা নোডিউলোসিস্টিক সিভিয়ার ফর্ম হয়ে গেছে। এগুলো দেখা যাচ্ছে ইরাইথেমা হয়ে গেছে, তো এগুলো আসলে স্টেরয়েড লাগিয়েছিল। স্টেরয়েড লাগিয়ে এটাকে কমপ্লিট না হলে কোনো, এই যে টপিক্যাল স্টেরয়েড অ্যাগ্রিভেটেড একনি, না হলে কোনো স্টেরয়েড না লাগালে কোনো একনি এইরকম পর্যায়ে নেভার উইল রিচ সাচ কন্ডিশন। এর জন্য ডেফিনেটলি পেশেন্টরা যত না দায়ী, আমরা, আমার মনে হয় আমরা যারা চিকিৎসা কাজে নিয়োজিত, আমরা সেটা ডাক্তারই হোক অথবা নন ডক্টরই হোক, সবাই তো পরামর্শ দেয়, দিয়ে তারপরে তারা এই সর্বনাশটা করে একনি কংলোবাটা। সারা শরীরে ট্রাঙ্কের মধ্যে একনি, সারা শরীরে একনি ফালমিনেন্স হয়ে গেছে। এখন এটা কোর্স আর প্রগনোসিস কি? কোর্স আর প্রগনোসিস কি ভালো হয়? হ্যাঁ, অবশ্যই। দ্য এজ অফ অনসেট ভ্যারিজ কনসিডারেবলি। হ্যাঁ, যেমন ইট মে স্টার্ট অ্যাজ আর্লি, 8 বছর বয়স থেকে শুরু হতে পারে, মে নট অ্যাপিয়ার, এমনও হতে পারে 8 বছর বয়সে কারো আগে শুরু হয়ে গেছে, আবার কারো শুরু হয়েছে কোনোদিনই ছিল না টিনেজ বয়সে, 20 বছর বয়সে শুরু হয়েছে, এরকম হতে পারে। আবার কি হতে পারে, দি কোর্স ইজ ওয়ান অফ দি সেভারাল ইয়ার ডিউরেশন ফলোড বাই স্পন্টিনিয়াস রিমিশন অ্যান্ড দি কজ হুইচ ইজ আননোন। দেখা যাচ্ছে যে অনেক দিন মানে কোর্সের সময় এক সময় ভালো হয়ে গেছে, ভালো হয়ে তারপরে আবার হয়েছে, এরকম হতে পারে। কিন্তু এই প্রগনোসিস অফ একনি ভালগারিস ইজ ফেভারেবল, এটা ভালো হয়। অলমোস্ট all the cases undergo resolution, সমস্ত কেসগুলাই ভালো হয়ে যায়। the only physical sequelae is the scarring, and proper care যদি আমরা প্রথম থেকে করতে পারি, তাহলে এই স্কারিংটাকে আমরা মিনিমাইজ করতে পারবো। পোস্ট ইনফ্লেমেটরি হাইপার পিগমেন্টেশন তো ভেরি ইজি, সেটাকে টপিক্যাল ক্রিম, আমরা পিগমেন্টেশনের ক্রিম দিলে সেটা চলে যায়, কিন্তু স্কারিংটা অনেকটা পার্মানেন্ট হয়ে যায়। সেই জন্য আমরা এটাকে আগের থেকে যদি একনি ট্রিটমেন্টটা করি, তাহলে স্কারিং হওয়ার সম্ভাবনা থাকে না। সো এটি হচ্ছে তার প্রগনোসিস এক্সিলেন্ট। আমরা যদি ইন টাইমে এটাকে যদি খুব ভালো হাতে এটা হ্যান্ডেল করতে পারি, তাহলে এটা কিউরেবল। এখন আসি, তাহলে চিকিৎসা না করলে কি হতে পারে? যদি জটিলতা হতে পারে, স্কার ফর্ম করতে পারে, ডিপ্রেস পিটেড স্কার হতে পারে, কিলয়েডাল স্কার হতে পারে, অ্যানিটোডার্মা লাইক স্কার হতে, মানে স্কার হইতে পারে। আর কি হইতে পারে, হাইপার পিগমেন্টেশন, অর্থাৎ স্পট পড়ে যেতে পারে, কালো দাগ। বিশেষ করে যাদের মেলানোসাইটের অ্যাক্টিভিটি বেশি, বিশেষ করে যারা একটু কালো রং বেশি, যারা একটু কম ফর্সা আর কি, তাদের পিআইএইচ অর্থাৎ পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন বেশি হয়ে থাকে। আর যারা একটু ফর্সা, তাদের ওটা লাল হয়ে থাকে। হ্যাঁ, তাহলে এইখানে আমরা এই কিলোইডাল টাইপের অফ একনি দেখছি, একনি স্কার দেখতেছি। তাহলে এই এখন আসি আমরা একনি ফর্ম ইরাপশন, অর্থাৎ একনির মতো ইরাপশন দিতে পারে কিন্তু একনি নয়। তাহলে সেটার নাম হচ্ছে, সবচেয়ে কি কি আছে লিস্টের মধ্যে 1 নম্বরে রোজাসিয়া। রোজাসিয়া এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে কমন, আমাদের দেশে অত কমন না, তারপরে আমাদের দেশে মাঝে মাঝে আমরা পাই। আরেকটা হচ্ছে পেরি অরাল ডার্মাটাইটিস, মাথায় যেটা হয় মুখ পর্যন্ত, ট্রাঙ্ক পর্যন্ত এক্সটেন্ড করে, সেবোরোইক ডার্মাটাইটিস। অনেকে সিবেশিয়াস হাইপারপ্লাসিয়া হয়, সিবেশিয়াস গ্ল্যান্ডের হাইপারপ্লাসিয়া হয়, পলিমরফাস লাইট রিঅ্যাকশন হয়, ড্রাগ রিঅ্যাকশন হয়, লুপাস মিলিয়ারিস, ডিসিমেন্টা ফেসি, মিলেরিয়া, মিলিয়া, অ্যাডিনোমা সিবেশিয়াম, পেপুলার সিফিলিস, সার্কোইডোসিস পেপুলার টাইপ, পায়োডার্মা ফেসিয়ালিস এবং গ্রাম নেগেটিভ ফলিকুলারিস। এগুলো অনেক লিস্ট আছে, এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসাবে। তবে আমি ছবির আকারে দেখে নেই যে এগুলা কি কি। যেমন এই ছবিটা হচ্ছে রোজাসিয়া। এখানে রোজাসিয়া একনির মধ্যে পার্থক্য হলে, রোজাসিয়াতে কখনো কোনো কমেরং খুঁজে পাওয়া যাবে না। ইরাইথেমাটাস প্যাচ হবে বাটারফ্লাই লাইক এরিয়াতে, এবং সেটা ভোর্স হবে, বেড়ে যাবে। হাসলে, কানলে, ইমোশনাল আউটবাস্ট হলে, গরম চা কফি খেলে, হ্যাঁ, অরাল কন্ট্রাসেপটিভ পিল খেলে, টপিক্যাল স্টেরয়েড লাগালে তো সব কথাই নাই, আরো সর্বনাশ হয়ে যাবে। অনেকে এটা করে, এটা হচ্ছে রোজাসিয়া। রোজাসিয়া এই যে এটা বাইরের ছবি, বিদেশি, কিন্তু এটা রোজাসিয়া। এটা ছেলের হয়েছে, অনেক বেশি ফর্মের হয়ে গেছে। রোজাসিয়া অ্যাগ্রেভেটেড ফর্ম। বাই কিভাবে হয়েছে? টপিক্যাল স্টেরয়েড লাগায়। এটা চিকিৎসা কিন্তু রোজাসিয়া আর একনির কিন্তু অলমোস্ট সেম, এখানে খুব বেশি ভ্যারিয়েশন নাই। কিন্তু অ্যাডভাইসটা ইম্পর্টেন্ট, সানলাইট অ্যাভয়েড করবে, এটা ইম্পর্টেন্ট। ওরাল কন্ট্রাসেপটিভ পিল ফিমেল খাবে না, এটা বিটা ব্লকার গ্রুপের ওষুধ খাবে না, এগুলো কিছু অ্যাডভাইস থাকে। যেমন এটা আমরা ট্রিটমেন্ট দিই বিফোর এন্ড আফটার ট্রিটমেন্ট। রোজাসিয়া কিছু না, একদম ইরাইথেমাটাস প্যাচ, তখনও পেপুলার ইরাপশন কিন্তু ডেভেলপ করে নাই, আর্লি স্টেজ। এইটাও রোজাসিয়া ইরাইথেমাটাস প্যাচ, নাকটা
নাকটা খুব একটা সেন্ট্রাল পয়েন্ট, এইখানেই হয় দ্য স্টার্টিং ফ্রম হিয়ার, এবং দেখা যায় অনেকের নাকের ডিফর্মিটি হয়ে যায় যেটাকে রাইনোফাইমা বলে, রোজাসিয়ার কমপ্লিকেশন। এই নাকে হয়ে যাচ্ছে ইরাইথেমাটাস প্যাচ এবং সাথে কিছু প্যাপুলার ইরাপশন, এবং এখানে টেলাঞ্জেক্টেশিয়া, এই যে দেখা যাচ্ছে টেলাঞ্জেক্টেশিয়া, এগুলো দেখা যাবে এই রোজাসিয়ার মধ্যে। এটা আরো লাল হয়ে গেছে, এতটা লাল কিন্তু রোজাসিয়াতে হয় না, হয়ে গেছে কারণ সে স্টেরয়েড লাগাইছে, টপিক্যাল স্টেরয়েড লাগালেই তো কাহিনী এটাই। আমরা লাল দেখলেই, আমরা মনোমরফিক ইরাপশন দেখলেই আমরা বুঝতে হবে, অথবা উল্টাপাল্টা কিছু লাগিয়েছে করে এটা সিডি করে দিছে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, বুঝতে হবে। এইটাও মধ্যেও এরকম প্যাপুলার ইরাপশন এবং ইরাইথেমাটাস প্যাচ, এটাও কিন্তু রোজাসিয়া। এখানে রাইনোফাইমা আর্লি চেঞ্জ ডেভেলপ করছে, হুইচ ইজ দ্য কমপ্লিকেশন অফ দি রোজাসিয়া। রোজাসিয়া যে নাকটা রাইনোফাইমা হয়ে গেছে, অনেকটা রাইনোফাইমা হয়ে গেছে, এগুলো আমরা লেজার করি, এটাকে রিসার্ফেসিং করা হয়, এগুলো রাইনোফাইমা ডেভিটারি, অল দিস আর রোজাসিয়া। কিন্তু এইটা হলো পেরিঅরাল ডার্মাটাইটিস অর পেরিঅরাল একনিফর্ম ইরাপশন, একটু আগে ছবি দেখাচ্ছিলাম, এটা হচ্ছে পেরিঅরাল। এগুলোকে টেট্রাসাইক্লিন দিলেই আমরা ভালো করতে পারি অনেকটা। এইটা আরেকটা কমন ফর্ম আমাদের গ্রাম বাংলায়, বিশেষ করে ধুলাবালিতে যারা কাজ করে, এই কৃষক যারা আছে, লেবার যারা আছে, যারা বিভিন্ন রকমের ক্ষেত খামারে কাজ করে, মোটরসাইকেল চালায় ড্রাইভার, অথবা স্কুটার চালায়, অথবা মাছের ফিড যারা ছড়ায়, আমাদের দেশে বিভিন্ন যেখানে বস্তা ঝাড়ে, ধুলাবালির মধ্যে কাজ করে, অতিরিক্ত গরমে কাজ করে, তাদের এই সেবোরোইক এরিয়াগুলাতে প্যাপুলার ইরাপশন, একনিফর্ম ইরাপশন, যেটাকে বলা হয় সেবোরোইক ফলিকুলাইটিস। দিস ইজ দি মোস্ট কমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ একনি, অর বলতে পারি আমরা যে একনিফর্ম ইরাপশনের একটা কমন কারণ আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে। ইন সামটাইমস ইট বিকামস ডিফিকাল্ট টু ট্রিট, এবং অনেকে ভালো করতে পারে না, এবং রোগীরা ভুগতে থাকে। কিন্তু এটা চিকিৎসা আমরা বলবো অন্যদিন, যেদিন আমাদের এক্সিমা থাকবে, বিকজ ইজ দ্য এন্টিটি অফ দি এক্সিমা। এই যে সেবোরিক ফলিকুলাইটিস হয়েছে, এটা আমরা খালি ছবি দিয়ে জিনিসটা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি। সেবোরিক ফলিকুলাইটিস এটাও সেবোরিক এরিয়াতে একনিফর্ম ইরাপশন দেখা যাচ্ছে, প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় এগুলা ডেভেলপ করেছে, মাথায় এদের খুশকি থাকে, এবং সেবোরিক এরিয়াগুলোতে ইনভলভমেন্ট থাকে, মানে হচ্ছে স্কাল্পে থাকবে, আইব্রোতে থাকবে, অ্যালা অফ দ্য নোজে থাকবে, চিকে থাকবে, বিয়ার্ড এরিয়াতে থাকবে, এক্সিলাতে চুলকানি থাকবে, গ্রয়েনে থাকবে, চেস্টের ফ্রন্ট অফ দ্য চেস্টে থাকবে, ব্যাক অফ দ্য ট্রাঙ্ক। তাহলে সেবোরিক এরিয়াগুলা কি কি? স্কাল্প, আইব্রো, অ্যালা অফ দ্য নোজ, দুই নাকের পাশে, ব্যাক অফ দ্য ইয়ার, এবং বিয়ার্ড এরিয়া, ফ্রন্ট অফ দ্য চেস্ট, এক্সিলা, গ্রয়েন অ্যান্ড চেস্ট অ্যান্ড ব্যাক। এগুলো হচ্ছে সেবোরিক এরিয়াতে যেরকম ফলিকুলার ইরাপশন হয়, বুঝতে হবে এটা সেবোরিক ফলিকুলাইটিস। দিস সেবোরিক ফলিকুলাইটিস, চুল টুল সব পরে টরে গিয়ে ব্রুটো কিছু অবস্থা, এটা সিভিয়ার ফর্ম অফ সেবোরিক ফলিকুলাইটিস। আরেকটা হচ্ছে গ্রাম নেগেটিভ ফলিকুলাইটিস হয়, দিস ইজ নট ভেরি কমন ইন আওয়ার কান্ট্রি, বাট এটা অন্য দেশে এটা বেশি পাওয়া যায়। আরেকটা হচ্ছে এরকম প্যাপুলার ইরাপশন, এটাকে বলা হয় ট্রাইকোএপিথেলিওমা। এরকম ভাবে হতে পারে ট্রাইকোএপিথেলিওমা আমরা দেখলেই বুঝতে পারবো এই ট্রাইকোএপিথেলিওমা, এগুলো কোনো ওষুধে যায় না। এটা যেমন ছিল, এই পেশেন্টকে আমরা ইলেকট্রোসার্জারি করেছি, করে বিফোর এন্ড আফটার ট্রিটমেন্ট অফ দিস পেশেন্ট, এখানে কোনো প্রসিডিউর ছাড়া হবে না। তাইলে এটাও ট্রাইকোএপিথেলিওমার আরেকটা পেশেন্টের ছবি আমরা কয়েকটা সেশনে করেছি। কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে সিবেশিয়াস গ্ল্যান্ড গুলা ব্লক হয়ে গেছে, সিবেশিয়াস হাইপারপ্লাসিয়া হয়ে, এইটাকে বলা হয় স্টিরিওটোসিস্টোমা মাল্টিপ্লেক্স। সাধারণত স্ক্রোটামে বেশি হয়, চেস্টে হয়, কিন্তু মুখেও হতে পারে। এই পেশেন্টটা আমরা পেয়েছি, এবং এখানে খুঁটাই তাহলে দেখবো চিজি ম্যাটেরিয়াল গুলা বেরিয়ে আসছে। এটাও পিটারস্পোরাম ফলিকুলার ফাঙ্গাল ফলিকুলাইটিস আর কি, সেগুলো সেবোরিক ডার্মাটাইটিসের সাথে অনেক সময় অ্যাসোসিয়েশন থাকে, এন্টি ফাঙ্গাল দিতে হয়। এটাও সেবোরিক ডার্মাটাইটিস, যেমন আইব্রোতে আছে, অ্যালা অফ দ্য নোজে, ফেসে, বিয়ার্ড এরিয়াতে, ট্রাঙ্কে, সেবোরিক ফলিকুলাইটিস। এটা মিলিয়া ক্যারাটিনাস সিস্ট, এই যে ছোট ছোট দেখা যাচ্ছে, এগুলো ক্যারাটিনাস সিস্ট। এগুলোকে কোনো ওষুধ দিয়ে যায় না, যদিও আইসোট্রিটিনোইন জেল দিলে কিছুটা সফট হয়, কিন্তু আলটিমেটলি এটা নিডল দিয়ে এটা প্রিকিং করে তুলে দিতে হবে, অথবা ইলেকট্রোফালগারেশন করলে এটা চলে যায়। এটাও সিরিঙ্গোমাস, এটাও সোয়েট গ্ল্যান্ডের ডাক্টের টিউমার, ডাক্টটা ব্লক হয়ে তারপর এটা সোয়েল হয়ে যায়। ইট ইজ দ্য টিউমার অফ দ্য ডাক্ট অফ দ্য সোয়েট গ্ল্যান্ড, সিরিঙ্গোমা। এটার জন্য ইলেকট্রো সার্জারি করতে, এটা হচ্ছে বিশেষ করে আইলিডের লোয়ার পার্ট ইজ ভেরি কমন। এই সমস্ত এরিয়াতে সোয়েটিং যাদের বেশি হওয়ার টেন্ডেন্সি তাদের এটা কমন। এখানে যে ঘামাচি হয়, ছোটকু মাইক্রোপ্যাপুলার ইরাপশন হচ্ছে সারা মুখের মধ্যে, এটা ঠান্ডা আইস বরফ অ্যাপ্লাই করে রেগুলার ক্লিনজিং করলে এগুলো ভালো হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের দিতে হয় যে জিঙ্ক অক্সাইড বা ওই যে
ডাইফেনহাইড্রামিন কম্বিনেশনে যেটা থাকে সেটা ভালো কাজ করে, বা কোনো মেন্থল জাতীয় কোনো যদি জিনিস দেওয়া যায় তাহলে এটা ভালো উপকার হয়, ঠান্ডা হয়ে যায়। ভিক্স ভ্যাপোরাপ এগুলো আমরা দিতে পারি। ইনসেক্ট বাইট হাইপারসেন্সিটিভ একনিফর্ম ইরাপশন হয়ে গেছে, অর্থাৎ মশার কামড় দিয়ে মুখের মধ্যে বাচ্চাটা দিয়ে, বাচ্চারা যখন ঘুমায় তো কিছু করতে পারে না, ওদেরকে মশা কামড় দেয় এবং অ্যাটোপিক ইন্ডিভিজুয়ালদেরকে বেশি কামড় দেয়। সো দিস আর দ্য ইনসেক্ট বাইট hypersensitivity due to mosquito bite. Even it may look like as a acneiform eruption. হেয়ার ডায়ে যে হাইপার সেন্সিটিভিটি ফোর হেডে এখন যখন র্যাশেস গুলা হবে তখন একনির মতো দেখা যাবে, এটাকে একনি ফর্মুলেশন। কন্ট্যাক্ট ডার্মাটাইটিস ডিউ টু হেয়ার ডাই, হেয়ার ডাইয়ের অ্যালার্জি হলে শুরু হবে স্টার্টিং ফ্রম ফোরহেড, গ্র্যাজুয়ালি ইট উইল এক্সটেন্ড ইনটু দ্য আইবল এবং তখন অ্যালার্জিক ব্লেফারাইটিস হয়ে যায়। আরেকটা একনি আছে যেটা হচ্ছে অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন, যেটাকে বলা হয় একনি ইনভার্সা। ইনভার্সা যেটার আরেকটা নাম হচ্ছে হাইড্রাডেনাইটিস সাপোরেটিভা। দেখা যায় এদের মুখে একনি নাই কিন্তু তাদের এক্সিলাতে একনি, এদের একনিগুলো নোডিলোসিস্টিক টাইপ এবং কোনো সময় তার সাইনাসও ফর্ম করে যায়, সেদিকে কালেকশন আসতে থাকে এবং এক্সিলাতে হয়, গ্রয়েনে হয় এবং এগুলা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যায় টু ট্রিট। আর্লি স্টেজে ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট পসিবল, অনেক সময় সার্জারিও ইভেন ফেল হয়ে যায়। তো আমরা প্রপার ট্রিটমেন্ট মেডিকেল দিয়ে ভালো করতে পারলে অধিকাংশ ক্ষেত্রে সার্জারি করা লাগে না। এইটাকে বলা হয় হাইড্রাডেনাইটিস সাপোর্টিভ। এটা কিন্তু একটা একনির ভ্যারাইটি, হ্যাঁ, এটার নাম একনি ইনভার্সা, উল্টা জায়গায়, যেমন এই জায়গায় আরেকটা আছে একনি ইনভার্সা, আমরা দেখে নেই এটা অন্য কোথাও এক্সিলাতে কমন সাইড। এইটা হাইড্রাডেনাইটিস সাপোর্টিভ গ্রয়েনে হয়েছে, তার বাটকের মধ্যে হয়ে গেছে, কি একটা অবস্থা। পেশেন্টের কিন্তু ডায়াবেটিক্স না, এটা আসলে জেনেটিক্যালি ডিটারমাইন কার হবে কার হবে না এটা। তাহলে আমরা ইনভেস্টিগেশন কি করব? ইন জেনারেল laboratory work is not necessary for the patient with acne. এইখানে কথাটা ইজ ভেরি ক্লিয়ার মেসেজ, ডায়াগনোসিস শুড বি ক্লিনিক্যাল। আমরা অনেক সময় আননেসেসারি কিছু ইনভেস্টিগেশন করি যেটা আসলে খুবই অন্যায়, রোগীর প্রতি আমরা এই জিনিসটা কখনোই করব না। এটা কোনো একনি পেশেন্টের কোনো ইনভেস্টিগেশন লাগে না, ছেলেদের তো লাগেই না। মেয়েদের ক্ষেত্রে আমরা যদি সাসপেক্ট করি পিসিও থাকতে পারে দেন উই ক্যান ডু এ আলট্রাসোনোগ্রাম, উই ক্যান হার্ডলি আমরা করতে পারি তার একটা হরমোন প্যানেল, ফ্রি টেস্টোস্টেরন লেভেলটা আমরা করতে পারি খুব প্রয়োজন পড়লে, আনলেস শুধু একটা আলট্রাসোনোগ্রাম করে আমরা ক্লিনিক্যালি আমরা অনেক সময় পিসিও এবং ল্যাবরেটরি সাপোর্টে আমরা পিসিও করতে পারি, মেনস্ট্রুয়েশন ইরেগুলারিটি এবং আদার ফিচার। তাছাড়া দরকার নাই। একটা কাজ আমরা করতে পারি, একটা টেস্ট নাম হলো উডস ল্যাম্প এক্সামিনেশন। এটা খুব চমৎকার একটা ছবি, আমারই একটা পেশেন্টের উডস ল্যাম্প করেছি। দেখা যাচ্ছে যে এইখানে এই পেশেন্টটাকে আসলে একনি ছিল। আমি চেষ্টা করছিলাম একনির মধ্যে কি কোনো ব্যাকটেরিয়া আছে কিনা, একনির পজিটিভ একটা এজেন্ট ব্যাকটেরিয়া রেসপন্সিভ, তার নাম হচ্ছে প্রোপিওনোব্যাকটেরিয়া একনি। এই প্রোপিওনোব্যাকটেরিয়াম একনিটা এইরকম ফ্লোরেসেন্স হবে, অর্থাৎ কোরাল রেড কালারে যদি দেখা যায় তাহলে বুঝতে হবে যে এখানে সব ব্যাকটেরিয়া বাসা বেঁধেছে। কত সুন্দর দেখা যাচ্ছে এখানে সব ব্যাকটেরিয়া গুলো বাসা বেঁধে বসে আছে। তার মানে এখানে একটা মেসেজ দিচ্ছে আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে টপিক্যাল। টপিক্যাল অ্যান্টিবায়োটিকটা বেশি জরুরি, সিস্টেমিকও আমরা দিতে পারি, কাজ করবে, টপিক্যালটা একটু দ্রুত কাজ করবে। সুতরাং আমরা একটু উডস্ল্যাম করে আমি জেনে নিতে পারবো যে আমার এখানে ব্যাকটেরিয়ার মানে কি ডিস্ট্রিবিউশনটা কিরকম প্যাটার্নের আছে, ভালো উডস্ল্যাম করে আমরা এটা জানিয়ে নিতে পারি। তাহলে এখন আসি আমরা ট্রিটমেন্টে। ট্রিটমেন্ট হোয়াট ইট ইজ ইম্পর্টেন্ট টু টেক কমপ্লিট হিস্ট্রি প্রায়র টু থেরাপি। চিকিৎসা করার আগে আমাদের হিস্ট্রি নিতে হবে। কি হিস্ট্রি? যে সে এই ব্রণটা কবে থেকে হয়েছে, এর মধ্যে কি কি জিনিস ব্যবহার করেছে, তার মাসিক ঠিক মতো হয় কিনা, কোনো ওষুধ খেয়েছিল কিনা, কোনো ওষুধ ব্যবহার করেছিল কিনা, এই ধরনের তার মেডিকেল হিস্ট্রি তাকে নিতে হবে। এখন আমরা কেন দিতে হবে? কারণ হচ্ছে আমাদের ট্রিটমেন্ট অনেক সময় ফেইলিওর হতে পারে। তাহলে ফেইলিওর অফ ট্রিটমেন্ট কি কি কারণে হতে পারে এটা আমরা আগে একটু হাইলাইট করে নেই, পরে তো আবার আমরা বলবোই। ফেইলিওর অফ ট্রিটমেন্ট মে বি বিকজ অফ দি ড্রাগ ইন্টারাকশন। যেমন আমি 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 তাকে টেট্রাসাইক্লিন দিয়ে চিকিৎসা করছি, এইদিকে সে অ্যান্টাসিড খায়, তাহলে আমাকে হিস্ট্রিটা নিতে হবে, আপনি কি কি ওষুধ খান, আপনি কিন্তু এই ওষুধ খেতে পারবেন না। টেট্রাসাইক্লিনের সাথে অ্যান্টাসিড একসাথে দিলে ওটা চিলেটিং প্রপার্টিসে অ্যাবজর্পশন ভালো হবে না টেট্রাসাইক্লিন, তো আমি বায়োঅ্যাভেলেবিলিটি ভালো হবে না। আইসোট্রিটিনিনের সাথে আমি যদি আইসোট্রিটিনিন ওষুধ দেই তাহলে এই পেশেন্টের জন্য হিস্ট্রি নিতে হবে, সে অরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছে কিনা। হ্যাঁ, আইসোট্রিটিনিন খেলে অবশ্যই সে প্রেগনেন্ট হইতে পারবে না, এই শর্ত দিয়েই দিতে হবে। তার মানে এই না আমি একটা ম্যারিড ওম্যানকে আমি অরাল কন্ট্রাসেপটিভ পিলও খাওয়াইলাম, আবার
আবার আইসোট্রেটিনোয়েন দিয়ে দিলাম। নো, সেই ক্ষেত্রে আইসোট্রেটিনোয়েনের এফিকেসিটা কমে যাবে, এটা আমাদের জানতে হবে, মনে রাখতে হবে। কো এক্সিস্টিং কন্ডিশন, যেমন তার পিসিও আছে কিনা এই হিস্ট্রিটা তাকে নিতে হবে। আদারওয়াইজ তো পিসিওর চিকিৎসা না করলে শুধু একটির চিকিৎসা করব, আমার ট্রিটমেন্ট ফেলিওর হবে। আমাদের জানতে হবে তার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আছে কিনা, অর্থাৎ সে দীর্ঘদিন ধরে কি ইরাইথ্রোমাইসিন খেয়েছে বা এজিথ্রোমাইসিন খাচ্ছে, এখন রেসপন্স করছে না, এটা কি আদৌ রেজিস্ট্যান্স হয়ে গেছে? হ্যাঁ, আমরা কোনো টেস্ট করে রেজিস্ট্যান্স বুঝতে পারবো না, যেরকম কালচার সেন্সিটিভিটি করে যা ব্যাকটেরিয়াল গ্রোথটা আমরা করি, এখানে আমরা করতে পারবো না, কিন্তু ক্লিনিক্যালি আমরা জাজ করতে পারবো, মনে করতে পারবো সে এত এত ওষুধ খেয়েছে, এগুলা এগুলা খেয়েছে, তাহলে মেবি রেজিস্ট্যান্স হতে পারে, তাহলে আমরা এই ওষুধটা না দিই, আমরা অল্টারনেটিভে যাই, আমি হয়তো অ্যাজিথ্রোমাইসিন খেয়েছি, আমি ক্লিন্ডামাইসিনে চলে যাই বা আমি টেট্রাসাইক্লিনে চলে যাই, রাইট? আচ্ছা, তারপরে ল্যাক অফ কমপ্লায়েন্স বাই দ্য পেশেন্ট। এখন কথা হলো, এক পেশেন্ট দেখা গেল সে অ্যাজিথ্রোমাইসিন দিয়ে সে ভালো হয়ে গেছে, ওই ডোজে আরেকজনকে ওই রকম নিয়ে দিলাম, তার কমপ্লায়েন্স সেম নাও হতে পারে, কাজ একদম মোটেও নাও করতে পারে, সেটা হচ্ছে পেশেন্টের কমপ্লায়েন্স ভ্যারি করে ফ্রম পার্সন টু পার্সন। কিন্তু আমাদের আগে নিজেকে একটা জাজ করে ঠিক করে দিতে হবে এই পেশেন্টের জন্য কোনটা আগে ফার্স্ট লাইন। আমরা সস্তার চিকিৎসাই চিন্তা করব, ফার্স্ট লাইনে আগে দিব, যদি না হয় তখন আমি অন্যটা অল্টারনেটিভ দিব। কিন্তু আমি যদি দেখি হিস্ট্রি নিতে হবে যে সে আগে কি ওষুধ খেয়েছিল, সে যদি হ্যাঁ অনেকদিন ধরে সে তো টেট্রাসাইক্লিন ডক্সিসাইক্লিন খেয়েছে, তাহলে আমরা এখন টেট্রাসাইক্লিনে যেতে পারি, আমরা ক্লিন্ডামাইসিনে যেতে পারি, অথবা তার টেট্রাসাইক্লিন খেলে তার ডায়রিয়া হয়, তাহলে আমি তাকে ওটা দিব না, আমি কেন রিপিট করব, আপনি কি কোনো ওষুধ খেয়েছিলেন, কোনো সমস্যা হয়েছিল, আমাকে হিস্ট্রি দিতে হবে, তাহলে আমার ট্রিটমেন্ট ফেল হবে। পেশেন্ট ট্রিটমেন্ট কিছুদিন খেয়ে বন্ধ করে দিবে, সে চিকিৎসাই নিবে না, তাহলে লাভ কি হবে? তাহলে তো আমার ট্রিটমেন্ট ফেল হলো, আমার প্রেসক্রিপশন দিয়ে লাভ কি? ল্যাক অফ কমপ্লায়েন্স বাই দ্য পেশেন্ট, এটাই হলো ল্যাক অফ কমপ্লায়েন্স। আর হচ্ছে অ্যাডভাইসেস আর আনফলোড বাই দ্য পেশেন্ট। আমাদের একনি পেশেন্ট ডিল করার আগে আমি যে কথাটা বলতে চাই, সবার আগে পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে। কি কাউন্সেলিং? খালি ওষুধ দিয়ে দিব, ছেড়ে দিব, 2 মাস 3 মাস পরে আসবেন যাবেন না, আমাকে বলতে হবে যে দেখেন আপনার এই যে ব্রণগুলো হয়েছে এগুলো কিন্তু একদম ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, আগে পজিটিভ কথা বলেন, তাইলে পেশেন্ট আপনার কথা শুনবে। পজিটিভ কথা বলেন যে হ্যাঁ একদম ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু যদি আপনি আমাদেরকে সহযোগিতা করেন, কি সহযোগিতা? এই যে কয়েকটা অ্যাডভাইস যদি আপনি পালন করেন, তারপরে প্রেসক্রিপশনের ওষুধগুলা যদি ফলো করেন, তাহলে কি অ্যাডভাইস? অ্যাডভাইস হলো যে আপনি দয়া করে মুখে কোনো কসমেটিক ক্রিম, লোশন, পাউডার, সানব্লক এগুলো দিবেন না। আর কি? মাথায় তেল দিবেন না, অয়েলি, মাথায় তেল দিলে মুখে অয়েলি ভাব বেড়ে যায়। হাত দিয়ে খোটাখুটি করবেন না, এগুলো আরো বেড়ে যায়। একজন করে আমরা দেখালাম একটি কসমেটিকা, আর কি করতে পারে? মুখে মাস্ক পরবেন না, ঢেকে রাখবেন না, মুখটাকে এরকম করবেন না, আর বেশি রাত জাগবেন না স্ট্রেসে। এই যে কয়েকটা অ্যাডভাইস আমরা যদি দেই যে আপনি স্ট্রেসফুল, তাহলে পেশেন্টকে আগে বলি, তাহলে কিন্তু ওষুধ কাজ করবে না, আরে কিন্তু আপনার কাজ করবে না, এইটা আগে বলে নিব তাহলে। আর আমি যদি আগে প্রেসক্রিপশন দিয়ে পরে এই কথাগুলো বলি, সেক্ষেত্রে রুগীরা এটা গুরুত্ব কম দেয়, কম মানে, কাজে এইটাকে মানায় নিয়ে আমরা যদি ওষুধে যাই, তাহলে সেই ক্ষেত্রে রেজাল্ট অনেক ভালো আসে। এখন আমরা আসি জেনারেল মেজার। কি 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 জেনারেল মেজার? প্রথম কথা হচ্ছে রিঅ্যাসুরেন্স অ্যান্ড এক্সপ্লেনেশন, হোয়াট ইজ দি লেশন ইজ দ্য ফর্ম, পেশেন্টকে এডুকেট করা। পেশেন্টটা কিন্তু এসে বলবে আসলে আমার এটার কারণ কি। এখন আমি আপনি যদি বলি আপনি তো এটা বুঝবেন না, আপনার এটা জানার দরকার কি, আপনি কি মেডিকেল পড়ছেন বা, এগুলো আমাদের বলার দরকার নেই। আসলে পেশেন্টের লেভেল করে, পেশেন্টের রাইট আছে তার জানা, তার রোগটার নাম কি আপনি বলে দেন, কিন্তু তার মতো করে আপনি বলেন দেখেন আপনার যে রোগটা হয়েছে এটা বয়ঃসন্ধিকালের রোগ, যদি সে বয়ঃসন্ধিকালে হয়, এই সময় কিছু হরমোনাল পরিবর্তন হয়, বয়ঃসন্ধিকালে বিভিন্ন রকম যে পরিবর্তন হয় সেটারই একটা অংশ হলো এটা, কারো একটু বেশি হয় কারো কম হয়। এখন কোন কোন সময় যদি আপনারা এরকম কসমেটিক লাগান, খোটাখুটি করেন, অপচিকিৎসা করেন, এই যে ভুল ওষুধ লাগিয়েছেন, এর জন্য এটা বেড়ে গেছে, হ্যাঁ এইগুলো করবেন না। আপনি যদি না করেন এটা কি ভালো হবে? হ্যাঁ অবশ্যই একদম ভালো হয়ে যাবে যদি আপনি সহযোগিতা করেন। এই কাউন্সেলিংটা করে আপনি চিকিৎসা দিবেন। তারপরে আর বেসিক কি, রেগুলার ওয়াশিং উইথ দ্য মেডিকেটেড সোপ অর ক্লিনজার উইথ দ্য ওয়াটার। যদি কারো মনে হয় যে আমি দামি কোনো কিছু ইউজ করতে পারতেছি না, তাহলে আপনার যে হাতের কাছে যে সাবান আছে সেটাই করেন, লাক্স সাবান দেন, লাইফ বয় দেন, হোয়াট এভার ইট ইজ, কোনো সমস্যা নেই, ক্লিন রাখা দিয়ে কথা। কিন্তু যদি স্যালিস্যালিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, যদি কোনো মেডিকেটেড জিনিস থাকে, দিস ইজ বেটার।
হ্যাঁ, যদি এখানে বেনজয়েল পারক্সাইড থাকে, যদি এখানে টেট্রিনোইন থাকে, এটা থাকলে ভালো, না থাকলে যে একেবারে ওইটা ছাড়া চলবেই না ব্যাপারটা তা না, কিন্তু আমাদের একটা ক্লিনজার হলেই হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ডায়েটের কথা কি বলবো, হচ্ছে না আপনি খেতে পারবেন, আমরা পজিটিভ কথা বলবো, খাওয়ার কোনো নিষেধ নাই, তবে আপনার কি মনে হয় যে কোনো খাবার খেলে এটা বাড়ে? তখন বলে যে না আমার এরকম মনে হয় না, তাহলে খান, কোনো অসুবিধা নেই, ডায়েটে আসার সাথে সম্পর্ক নেই। এখন রুগী যদি আবার বলে যে না আমার তো দেখছি আমার এরকম ভাজা পোড়া খেলে বেড়ে যায়, তো তাহলে তাহলে আপনি ভাজা পোড়াটা কম খান। রুগী কেউ আবার ইনহিবিট করে না, আমি বইতে পড়ছি খাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, আপনি বললেই হলো নো। কারণ এটা আমি যে আজকে বই থেকে যা পড়ছি, আজ থেকে 10 বছর পরে ইট মে বি চেঞ্জ। সুতরাং পেশেন্টের কোনো কথা, আমি সবসময় পেশেন্টের কথাটাকে কিন্তু গুরুত্ব দিই, কারণ পেশেন্টের কষ্ট দুঃখ সে বলছে যেটা, দ্যাট ইজ কারেক্ট। পেশেন্ট যদি বলে এই ওষুধ খেয়ে আমি ভালো হয়েছি, দ্যাট ইজ কারেক্ট। আমি ফিজিক্যালি যেটা দেখতেছি বা পেশেন্ট যেটা বলতেছি, দ্যাট ইজ কারেক্ট। অনেক সময় বই ফলো করে আমরা কিন্তু সবকিছু পাবো না, এবং পেশেন্টের ভেরিয়েশন আছে, রিজনাল ভেরিয়েশন আছে, বাংলাদেশে যা হয় ইংল্যান্ডে তা হয় না, ইংল্যান্ডের পেশেন্টের চিকিৎসা স্টাইলে বাংলাদেশ চলবে না, আমেরিকার স্টাইলে বাংলাদেশ চলবে না, বাংলাদেশের চিকিৎসা স্টাইল আবার ইন্ডিয়াতে চলবে না, তবে ইন্ডিয়ার সাথে অনেকটা মিল আছে। এনিহাও, ইমোশন, স্ট্রেস, অ্যাংজাইটি, এগুলো তো কমাইতে হবে। তাকে তাহলে আমরা কি বলতে পারি, আচ্ছা আপনার কি কোনো পারিবারিক সমস্যা, ঘুমের কোনো অসুবিধা, রাত জাগের এরকম কিছু আছে? মানে হ্যাঁ আমি তো দেরি করে ঘুম, আমার তো অভ্যাসই। আচ্ছা যদি দেরিতে ঘুমান তাহলে তো এটা ভালো হইতে একটু প্রবলেম হবে, তাহলে কি একটু আগে ঘুমানো যায়? পেশেন্টকে কিন্তু এইভাবে পজিটিভ কারণে আপনি ইনফোর্স করবেন না, মানে প্যাসিভ ভাবে বলবেন, দেখবেন পেশেন্টরা আপনার কথা শুনবে, আপনার কথা মানবে। আপনি কি এটা করতে পারেন, তখন বলবে হ্যাঁ ডাক্তার তো খুব পজিটিভ। আপনি ইউর অ্যাপ্রোচ উইল লাগে, আপনি যদি একটু আগে ঘুমাতেন তাহলে কিন্তু আমার যে ওষুধগুলো দিছি ভালো কাজ করতো। এইভাবে বলেন, আপনার ওষুধ ভালো কাজ করবে। হ্যাঁ, নট লাইক দ্যাট আপনি এটা করলে এটা হয়ে যাবে, আমি যে চিকিৎসা দিচ্ছি এটা হেল্পফুল হবে, এইভাবে বলেন। অ্যাভয়েড ট্রমা, বিভিন্ন রকম আঘাত করা, নেইল দিয়ে ফিঙ্গার দিয়ে, এই খোটাখুটিটা করে না। বলে কেন? কারণ খোটাখুটি করলে কি হবে জানেন, দাগ পড়ে যাবে, কি হবে গর্ত হয়ে যাবে, কি হবে একটা পার্মানেন্টলি একটা মুখটা নষ্ট হয়ে যাবে, আর কি হতে পারে এখানে ইনফেকশন হয়ে যাবে। ইনফেকশনের জন্য আপনাকে কি করতে হবে জানেন, আপনাকে অনেক দিন ওষুধ খেতে হবে, তখন আপনার জিনিসের জন্য আপনার শরীরের জন্য ক্ষতি না, বেশি ওষুধ কি বেশি দিন খাওয়া ভালো? এইভাবে পেশেন্টদেরকে পজিটিভ অ্যাপ্রোচে বললে আমি মনে করি ম্যাক্সিমাম পেশেন্টই কথা শুনে শুনে থাকে আমাদের দেশের পেশেন্ট। কিন্তু সমস্যাটা হলো এক জায়গায়, আমরা অনেক সময় বলি যে পেশেন্টরা আসলে মিথ্যা কথা বলে, পেশেন্টরা কথা শুনে না, পেশেন্টরা বেশি বেশি উস্তাদি করে, পেশেন্টরা বুঝে না। হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু তারা তো আপনার আমার স্ট্যান্ডার্ডের না, তারা তো মেডিকেল সায়েন্স পড়ে নাই, তারা তো বুঝবে না, এটা স্বাভাবিক। তার মধ্যে আমাদের দেশে একটা সমস্যা হলো এডুকেশনের একটা অভাব, ডেফিনেটলি আমাদের দেশে মানুষ একটু কোয়ালিটির অভাব। তখন আমরা যেহেতু এই দেশে জন্মগ্রহণ করেছি, আমরা যেহেতু এখানে ডাক্তারি করি, তাহলে আমাদেরকে তাদের স্ট্যান্ডার্ডে কিন্তু তাদেরকে কাউন্সিলিংটা করতে হবে। যেমন আমরা যদি বলি অ্যাভয়েড, যেখানে লিখছি অ্যাভয়েড হেয়ার অয়েল, মাথায় তেল দিবেন না। এখন আমাদের দেশে আমি যদি এইভাবে বলি, আপনি মাথায় তেল দেন কেন? আপনি তেল দিতে পারবেন, তেল দিলে তো ব্রণ বাড়বে, আপনি তেল দেন কেন? একদম বন্ধ, তেল দিতেই পারবেন না। তখন লোকটা কিন্তু আপনি ইনহিবিট, তখন আপনি কথাটা বলেন এইভাবে, দেখেন আসলে তেলের না কোনো ভূমি, আপনার চুলের কোনো উপকার নাই, এটা আমরা অনেক যুগ যুগ ধরে ব্যবহার করে আসছি, কিন্তু আমাদের মেডিকেল সায়েন্সে তেলের কোনো উপকারের কথা নাই। হ্যাঁ উপকার হতে পারে, অনেক বয়সকালে হয়ে যায়, যখন মাথাটা ড্রাই হয়ে যায়, শুকনা হয়ে যায়, তখন তেল দিতে হয়। হ্যাঁ শুকনা জায়গাতেই তো তেল দেয়, মনে করেন ভেজা জায়গায় তেল দিলে লাভ আছে বলেন? তো এইখানে আমাদের মাথায় আপনি হাত দিয়ে দেখেন, আপনি টান দেন, আপনি মুখটা টান দেন, দেখেন তেল বেরোচ্ছে, তেল বেরোচ্ছে না, মানে হ্যাঁ তেল বেরোচ্ছে। তাহলে আপনি যদি মাথায় আরো তেল দেন তাহলে কি হবে, ব্রণ বেড়ে যাবে না? তাকে তার অ্যাপ্রোচে করে আপনি কাউন্সিলিং। এখন এই যে আপনি ধরেন এই যে আপনার ব্রণটা হলো, এখানে আমাদের ভিতরে যে তেলগুলা বের হয়, রাস্তা যদি বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায়, তাহলেই তো এগুলো বেড়ে যায়। তাহলে আপনি যদি বাইরে থেকে কসমেটিক লাগান, তাহলে এগুলো কি হবে, ভালো হবে বলেন? তো মাঝে মাঝে দিতে পারি না, দিলে তাহলে তো আমরা আমরা যে চিকিৎসা করছি এটা তো ফেল হবে। আপনি কি চান বেশি দিন না, তবে 6টা মাস আপনি মুক্ত থাকেন, পরে আস্তে আস্তে করে আপনার পছন্দের কসমেটিক আপনি পরে ইউজ করতে পারবেন, কিন্তু আগে তো আপনাকে চিকিৎসাটা করতে হবে। মনে করেন আপনার পাটা ভেঙে গেল, এখন কি করতে হবে, প্লাস্টার করতে হবে না, রেস্টে থাকতে হবে না? এখন আপনি 6টা মাস আপনার মুখটাকে রেস্ট দেন, রেস্ট দিলে তারপর আমরা আপনার, আপনি যদি একবার পেশেন্টকে ভালো করতে পারেন, এই পেশেন্ট আপনার ভক্ত হয়ে যাবে, এই পেশেন্ট আপনাকে ছাড়া কোথাও যাবে না, সে পরে বলে আবার হয়ে গেছে, নিশ্চয়ই আমার কোনো ভুলের কারণে হয়েছে, অ্যান্ড হি অর শি উইল কাম ব্যাক টু ইউ এগেইন।
ফেস মাস্ক পরবে না, এটা অনেকে মানতে চায় না, যে না আমি, বিশেষ করে অনেকে পর্দা করে, না আমি তো মুখে পর্দা করি, আমি কিভাবে কি করব। তখন তাকে আমরা ওইভাবে না বলি যে আচ্ছা এটা তো, আসলে আমাদের কোভিড এর পরে এই জিনিসটা বেড়ে গেছে, পর্দার চেয়ে বেশি দেখা যাচ্ছে যে তারা বেশি ইউজ করছে। তো আপনি বলেন যে আপনার যখন এটা ঢেকে রাখছেন, তাহলে আপনি কাজ করেন, আপনার যদি ঢাকা রাখাটা জরুরি হয় আপনি তাহলে বাসায় থাকেন, বাইরে বের হলে যদি আপনাকে মাস্ক পরতেই হয়, কিন্তু এটা মাস্ক পরলে আপনার এই ব্রণটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে, তখন একদিক দিয়ে ভালো করবো আরেক দিক দিয়ে বেড়ে যাবে। আমি ধরেন কলসিতে পানি রাখতেছি আর আপনি তলায় ফুটা করে দিলেন, তাহলে পানি কি থাকবে? কলসিতে থাকবে না। সুতরাং আপনাকে তো নিয়মটা মানতে হবে, তারপরে আমরা যে চিকিৎসা দিচ্ছি এই চিকিৎসাটা কাজ করবে, তাহলে তো আপনি ভালো হবেন, তাই না? রুগীকে আপনি দেন, কি এখন আপনি কি বলেন এগুলো কি মানা যাবে? আপনি তাকে কোশ্চেন থ্রো করে দেন, আপনি তাকে ইনফোর্স করেন না যে আপনাকে এটা এটা করতে হবে, মানতে হবে, এটা করতে হবে, এভাবে চলতে হবে, নো, হবে না। আপনি বলেন এই করলে এটা হয়, এখন কি এটা করা যাবে, আপনি কি এটা করতে পারবেন, তার উপরে দোষ দিয়ে দেন। সে যদি না পারে, বলো আমি তো এটা করছিলাম এর জন্য হয় না, আপনাকে সে ব্লেম দিবে না। আর আপনাকে বলবেও না কখনো যে না ডাক্তার এইভাবে আমাকে হার্ডলি আমাকে বলছে। হ্যাঁ, তখন ডাক্তারের বিহেভিয়ার নিয়ে অনেক রকমের কোশ্চেন হয়ে যায়। হ্যাঁ, অনেক পেশেন্ট বুঝতে চায় না, তখন হয়তো আপনাকে 2 বার 3 বার বলতে হইতে পারে, দ্যাট ইজ এ ডিফারেন্ট। অ্যাভয়েড এক্সেসিভ এক্সপোজার টু দ্য সানলাইট, সানলাইটের এক্সপোজার বেশি বেশি রোদে রোদে ঘুরলেই তখন ওই সিক্রেশন গুলো বেড়ে যায়, অয়েলি সিক্রেশন বেড়ে যায়, সোয়েট গ্ল্যান্ডের সিক্রেশন বেড়ে যায়, তখন ওই পোর্স গুলো ব্লক হতে পারে। এখন আসি আমরা, এগুলো জেনারেল, এতক্ষণ আমরা যেগুলো বললাম জেনারেল মেজার্স, অর্থাৎ অ্যাডভাইস গুলা যেগুলো রুগীকে আমরা বুঝিয়ে দিব, জেনারেল মেজার্স দিব। এখন আসি আমরা টপিক্যাল লাগানোর কি চিকিৎসা ব্রণের পেশেন্টের জন্য করব। লোকাল অর টপিক্যাল মেজার্স, মনে রাখতে হবে অল টপিক্যাল ট্রিটমেন্ট আর প্রিভেন্টিভ। আমি আবার বলছি, মনে রাখতে হবে অল টপিক্যাল ট্রিটমেন্ট আর প্রিভেন্টিভ। এটা কিন্তু কিউরেটিভ না, কিউরেটিভ না। অধিকাংশ ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে অল্প থাকলে কিউর হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম প্রিভেন্টিভ। অর্থাৎ এগুলা কে আমি টপিক্যাল দিয়ে এটাকে আর বাড়তে দিব না, কিছুটা কমিয়ে আনবো, কিন্তু একদম পুরোপুরি ভালো নাও হইতে পারে শুধু টপিক্যাল ট্রিটমেন্টে। এন্টায়ার একনি এফেক্টেড এরিয়া আর টু বি ট্রিটেড, নট জাস্ট দ্য লেশন। এই ভুলটা আমরা করি, যেখানে যেখানে ব্রণ হয়েছে সেইখানে লাগাই, দ্যাট ইজ রং। দিতে হবে পুরা মুখে, এইভাবে এইভাবে। হ্যাঁ, যদি কমেডোনাল একনি হয় তাহলে আপনি যখন আইসোটিটিনোইন বা টিটিনোইন যখন এগুলো দিবেন তখন ফোটা ফোটা করে দিতে পারেন, কিন্তু পাতলা একটা প্রলেপ অন্যান্য জায়গাতে দিয়ে দিতে হবে। কেন? কারণ আজকে এখানে একটা একনি হয়েছে, আবার দেখা যাবে যে 15 দিন পরে পাশে আরেকটা একনি হইতে পারে, তো আগে যদি আপনি দেন তাহলে ইট উইল বি অ্যাজ এ প্রিভেন্টিভ, ওইখানে আর হবে না, নতুন করে একনি হবে না। সুতরাং আপনাকে অ্যাপ্লাই করতে হবে থিন লেয়ারে অল ওভার দ্য ফেস। এখন কথা হলো যে টপিক্যাল ট্রিটমেন্ট আমি আসি, তারপরে তারপর হচ্ছে কতদিন দিতে হবে, লং টাইম। ইভেন আমাদের ভালো হয়ে যাওয়ার পরেও এটা একটু মেনটেন্স হিসেবে লং টাইম রাতে শোয়ার সময় একটু ফেস ওয়াশ করে দিয়ে দিলাম। তবে এখানে যেটা ভুলটা করি আমরা, অনেক সময় লাগালাম 1 মাস পরে রুগী চলে আসলো, বললো যে আমার তো কাজ হচ্ছে না। বুঝতে হবে, মনে রাখতে হবে, রুগীকে বলে দিতে হবে দেখেন আপনার টপিক্যাল ট্রিটমেন্ট কাজ করতে সময় দিতে হবে, 6 to 8 weeks টাইম রিকোয়ার্ড টু জাস্ট দেয়ার এফিকেসি। অর্থাৎ আমি যে টপিক্যাল মেডিসিনটা দিলাম এটা কি তার জন্য উপযোগী হবে কিনা, কাজ করবে কি করবে কিনা, সেই সিদ্ধান্ত নিতে গেলে আমাকে 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত তাকে দেখতে হবে। অর্থাৎ 2-3 সপ্তাহ দেখে আমি চেঞ্জ করে আরেকটা ওষুধে জাম্প করলাম টপিক্যাল, নো, দিস ইজ নট দ্য আইডিয়াল ওয়ে। দেখা যাবে ওই টপিক্যালি তার কাজ করবে, একটু সময় নিবে, এই জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। তাহলে আমরা কি জিনিস শিখলাম এখানে, যে লোকাল যে ট্রিটমেন্টটা সেইটা আমাদের পুরা জায়গাতে স্প্রেড করে দিতে হবে এবং লং টাইম ইউজ করতে হবে, এবং মেইনলি এটা প্রিভেন্টিভ হিসাবে কাজ করে। তা এখন চয়েসটা কি হবে? দি চয়েস অফ টপিক্যাল এজেন্ট ইজ বেসড অন দ্য পেশেন্ট এইজ, এই একনি সাইট, সিভিয়ারিটি এবং পেশেন্ট প্রেফারেন্স। এরকম অনেক ব্যাপার আছে যে সিভিয়ারিটিটা কেমন, একনিটার টাইপ কেমন, পেশেন্ট আবার কোনটা পছন্দ করে, কোনটা আবার পছন্দ করে, গন্ধ পছন্দ করে না, আবার সলিউশন পছন্দ করে, না হলে ক্রিম পছন্দ করে, জেল পছন্দ করে, এগুলো কিছু ব্যাপারগুলোকে আমার কনসিডারেশন আনতে হবে, পেশেন্টের কেউ গুরুত্ব দিতে হবে। টপিক্যাল অ্যান্টিবায়োটিক অ্যালোন আর নট মোর ইফেক্টিভ ইন একনি দেন দ্য টপিক্যাল রেটিন অর বেঞ্জল পারক্সাইড। খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ, সেটা হচ্ছে অনেক সময় আমরা টপিক্যাল ক্লিন্ডামাইসিন, টপিক্যাল ইরাইথ্রোমাইসিন এগুলা দিই, এগুলা অ্যালোন কিন্তু সেই রকম ভাবে যদি প্রপিওনেব্যাকটেরিয়াম একনি থাকে সেটার জন্য ইফেক্টিভ, কিন্তু একনির যে প্যাথোলজি, হ্যাঁ, এই যে অ্যাবনর্মাল ফলিকুলার ক্যারাটিনাইজেশনের যে অল্টারেশনটা হচ্ছে, এইটাকে যদি আমি রেগুলেট করতে চাই, সিবাম গ্ল্যান্ডের সিক্রেশনটাকে কমাইতে চাই, তাহলে আমাকে ওই আমার অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই, তাহলে আমাকে অ্যান্টিবায়োটিকের সাথে সামথিং উই নিড টু অ্যাড।
Not only that, topical antibiotic, if we give alone, there may be chance of development of drug resistance of particular that topical agent. তাহলে আমাকে করতে হবে একটার সাথে মিশাই দিতে হবে, আইদার রেটিনয়েডস অর এই যে ট্রিটিনোইন, আইসোট্রিটিনোইন অথবা ওই যে অ্যাডাপেলিন যেগুলো আছে এগুলোর সাথে মিশাই দিই, অথবা বেনজল পারক্সাইড, আজকাল তো মার্কেটে পাওয়া যায় বেনজল পারক্সাইড, যে ক্লিন্ডামাইসিন বা ইরেক্টোমাইসিন এর সাথে মিশাই দেয়, অথবা বেনজল। এইটা আমাদের কখনো একা দিব না, এটা কম্বিনেশন দেওয়ার চেষ্টা করব যদি পেশেন্টে স্যুট করে। এখানে আবার ব্যাপার আছে, সবগুলা কিন্তু সবার আবার স্যুট করে না, অর্থাৎ রেটিনয়েডস অনেকে দিলে লাল হয়ে যায়, অনেকের মানে ইচিং হয়ে যায়, বেনজল পারক্সাইড দিলে মুখ ফুলে যায়, লাগিয়ে আরো ঝামেলা হয়ে গেল। এইটার কিন্তু একটা কমন প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। এইটার আমার পার্সোনাল মতামত হলো যে আমাদের দেশে যে বেনজল পারক্সাইড, যে রেটিনয়েড যেগুলো পাওয়া যায়, এগুলা স্ট্যান্ডার্ড ইজ নট আপ টু দ্য মার্ক। দিস ইজ মাই অবজারভেশন। এবং আমি দেখেছি বিদেশ থেকে যেগুলো আনা হয় সেগুলোর এই প্রিপারেশন যেগুলো থাকে সেগুলো ইরিটেট কম করে, এগুলো অলমোস্ট করে না। সেই জন্য আমাদের দেশের গুলো ইরিটেট বেশি করে। আমি কিন্তু অলমোস্ট লেখি না, এগুলা খুব একটা ইউজ করি না, আমি ক্লিনজারই দিই। এনিহাও এটা পার্সোনাল, কিছু কিছু ক্ষেত্রে যদি আমাদের দিতেই হয় তাহলে আমি যেটা করি সেটা শর্ট কন্ট্যাক্ট থেরাপি। দ্যাট মিনস আমি বেনজল পারক্সাইড বা ক্লিন্ডামাইসিনের কম্বিনেশনটা দিলাম, 1-2 ঘন্টা রেখে ধুয়ে ফেললাম, তাহলে আর পেশেন্টের এই জটিলতাটা হয় না। আচ্ছা, এরপরে আসি ব্যাকটেরিয়ার রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক মোস্ট ফ্রিকোয়েন্টলি অ্যারাইজেস with the intermittent use of the topical antibiotic. যারা topical antibiotic মাঝে মাঝে ব্যবহার করে রেজিস্ট্যান্স হয়, to reduce the chance of the bacterial resistance, apply the topical antibiotic liberally twice daily and use of the benzoyl peroxide or a topical retinoid, যে কথাটা আমি বলছিলাম তার সাথে কম্বাইন করে দিবেন। মোস্ট অফ দ্য পেশেন্ট শুড বি ট্রিটেড উইথ এ কম্বিনেশন অফ মেডিকেশন, অর্থাৎ টপিক্যাল মেডিসিন যদি দিতে চাই কম্বিনেশনটাই সবচেয়ে ভালো, অর্থাৎ অ্যান্টিবায়োটিকের সাথে আইদার কম্বাইন উইথ রেটিনয়েড অর অ্যান্টিবায়োটিকের সাথে আইদার কম্বাইন উইথ দ্য বেনজয়েল পারক্সাইড। কথা হলো অ্যান্টিবায়োটিক কোনটা? সব অ্যান্টিবায়োটিক? নো, অ্যান্টিবায়োটিকের মধ্যেই ইরাইথ্রোমাইসিন, এইখানে ক্লিন্ডামাইসিন, দিস আর দ্য অ্যান্টিবায়োটিক। এটা এখানে অন্য কোনো টপিক্যাল অ্যান্টিবায়োটিক ওইরকম ফর্মুলেশন পাওয়া যায় না। আর এগুলোই হচ্ছে ম্যাক্রোলিড গ্রুপের যে অ্যান্টিবায়োটিক গুলা, এইগুলা ভালো কাজ করে। আর আমরা খাওয়ার অ্যান্টিবায়োটিক আমি পরে আসছি, আমি বলছি পরে। আর ফর সেন্সিটিভ স্কিন পেশেন্ট, ওই যেটা বললাম শর্ট কন্টাক্ট থেরাপি মে বি অ্যাডভাইস, লাইক রাতে ব্যবহার করলাম একবার, দিনের ব্যবহার করার দরকার নেই, রাতে করলাম 1-2 ঘন্টা রেখে ধুয়ে ফেললাম, এটা হলো সেন্সিটিভ স্কিনের জন্য। রেটিনয়েড অ্যালোন ইজ রিকমেন্ডেড প্রাইমারিলি ফর কমেডোনাল। হ্যাঁ, আমি রেটিনয়েড দিতে পারি, আমি কোনো অ্যান্টিবায়োটিক ছাড়াই দিতে পারি, জরুরি কিছু না। রেটিনয়েড যেগুলো কমেডোনাল একনি, হোয়াইট হেড ব্ল্যাক হেড আছে, অল্প অল্প করে ফোটা ফোটা করে সেটা দিতে পারি, অথবা পাতলা করে পুরা মুখে দিয়ে ওই জায়গাতে আমি অল্প অল্প করে রেটিনয়েড ওর উপর দিয়ে একটু বাড়তি দিয়ে দিলাম। এটা কমেডোনাল একনি, মনে রাখবো কমেডোনাল একনির জন্য রেটিনয়েডস, আর বেনজয়েল পারক্সাইড হচ্ছে নোডিলোসিস্টিক একনির জন্য। অর্থাৎ কমেডোনাল একনি কিছু প্যাপুলার, ছোট ছোট প্যাপুলার একনির জন্য রেটিনয়েড, আর বেনজয়েল পারক্সাইড হচ্ছে অন্য সব একনির জন্য বেনজয়েল পারক্সাইড ইজ দ্য চয়েস ফর দি রিকভারি or cure. এখন ইনফ্ল্যামেটরি একনি ক্যান বি ট্রিটেড উইথ দ্য টপিক্যাল ড্যাপসন জেল। এটা পার্টিকুলারলি মেয়েদের ক্ষেত্রে দেখা গেছে রিসার্চে, ইনফ্ল্যামেটরি একনি টপিক্যাল ড্যাপসন জেল দিয়ে এটা ইরিটেশন কম হয়। অ্যাজেলিক অ্যাসিড ক্যান বি ইউজ ফর, অ্যাক্সালিক অ্যাসিড আরেকটা টপিক্যাল এজেন্ট অ্যাভেলেবল আমাদের দেশে, সেটা ইনফ্ল্যামেটরি টাইপ অফ একনিতে আমরা ব্যবহার করতে পারি। এটা অ্যাজেলিক অ্যাসিড, যেটা পিগমেন্টেশন নিয়েও কাজ করে, পিগমেন্টেশনটা রিডিউস করে অ্যাজেলিক অ্যাসিড। ফর দ্য একনি ইন দ্য চিলড্রেন who have not reached the adolescence, যারা অ্যাডোলেসেন্স পর্যন্ত রিচ করে না, ছোট বাচ্চা যাদের মানে হচ্ছে 11, 9, 10, 11, 12, 13 এর, টপিক্যাল অ্যাডাপেলিন, ট্রেটিনয়েড অ্যান্ড বেনজয়েল পারক্সাইড এগুলো আমরা চয়েস করতে পারি। সেই ক্ষেত্রে মানে অ্যান্টিবায়োটিকটা না দেওয়া আর কি ছোট বাচ্চাদের ক্ষেত্রে, কারণ রেজিস্ট্যান্সের একটা বিষয় থাকে, এই জন্য আমরা ওগুলা দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি। আর প্রেগনেন্সির সময় মনে রাখতে হবে রেটিনয়েড দেওয়া যাবে না, প্রেগনেন্সি ইভেন টপিক্যাল রেটিনয়েড দেওয়া যাবে না। ইট ইজ এ টেরাটোজেনিক, ইভেন সাবকিউটেনাস অ্যাবজর্পশন হয় সিস্টেম সার্কুলেশনে গিয়ে টেরাটোজেনিক ইফেক্ট করতে পারে। বেনজয়েল পারক্সাইড ইজ সেফ, তার মানে প্রেগনেন্সিতে যদি আমি দিতে চাই টপিক্যাল ট্রিটমেন্ট ইজ এনাফ অ্যান্ড দ্য ক্লিনজার, বা সেফ হচ্ছে বেনজয়েল পারক্সাইড। এখন আমরা আসি পরবর্তীতে যে ট্রিটমেন্ট প্রিন্সিপাল অফ একনি। তাহলে একনি ট্রিটমেন্ট প্রিন্সিপালটা কি? 1 নাম্বার হচ্ছে ওয়াশ, ফেস ওয়াশ, বডি ওয়াশ, স্কাল্প ওয়াশ। স্কাল্প ওয়াশ বাই শ্যাম্পু,
যদি সেবরিক থাকে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, আর হচ্ছে বডি ওয়াশ বাই সোপ অ্যান্ড ফেস ওয়াশ বাই ক্লিনজার। এমনও হতে পারে কিছু সোপ যেটা আমরা বডি ওয়াশ ফেস ওয়াশ দুইটা একসাথে চলতে পারে। টপিক্যাল ক্রিম অর জেল যেগুলা যেগুলা ক্লিন্ডামাইসিন অ্যান্টিবায়োটিকের সাথে বেনজয়েল পারক্সাইড অথবা রেটিনয়েডস। আর ওরাল মেডিকেশনের মধ্যে আমরা কি কি একটা দিব। আর আদার্স পার্টিকুলারলি কোনো পেশেন্ট পিসিও থাকলো বা আদার্স কোনো প্রবলেম অ্যালার্জি থাকলেও তার মুখ চুলকায় শরীর চুলকায় তাদের তখন কিছু অ্যাটোপিক ইন্ডিভিজুয়াল তখন একটা অ্যান্টিহিস্টামিন এর সাথে অ্যাড করে দিতে হবে। তার মানে বেসিক্যালি আমাদের চারটা প্রিন্সিপাল মনে রাখবে, একটা ওয়াশ, একটা টপিক্যাল ক্রিম, একটা ওরাল সিস্টেমিক ড্রাগ, আর হচ্ছে আদার্স যদি প্রয়োজন পড়ে ইফ নেসেসারি আদার্স যাদের অ্যাসোসিয়েটেড কোনো কন্ডিশন থাকে। এখন আসি টপিক্যাল কি কি ফর্মুলেশন পাওয়া যায়। ইরাইথোমাইসিন লোশন পাওয়া যায় যেটার ব্র্যান্ড নেম, এখানে আমি কিছু ব্র্যান্ড নেম লিখে দিয়েছি, কেউ ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বিকজ এগুলো আমার এক্সপিরিয়েন্স আমি দেখেছি, দিস ওয়ার্কস ওয়ান্ডারফুল। ইরাইথোমাইসিনের মধ্যে অ্যামাইসিন লোশনটা ভালো কাজ করে, ক্লিন্ডামাইসিনের জন্য ক্লিন্ডাসিন লোশনটা ভালো কাজ করে। বেনজয়েল পারক্সাইডটা অক্সিজেল 5% আছে, 2.5% পাওয়া যায় অক্সিজেল ফর্মুলেশনে, তবে এটা বেশিক্ষণ রাখা যাবে না। ক্লিন্ডামাইসিন বেনজয়েল পারক্সাইডের কম্বিনেশন পাওয়া যায়, ক্লিনডেক্স বি জেল নামে পাওয়া যায়, অ্যাপ্লাই করবে এটাই যে কম্বিনেশন যেটা রেটিনাইক অ্যাসিড আইসোট্রেটিনাইনের রেটিনাইক অ্যাসিড যেটা আইসোট্রেটিনাইন যেটা সেটা রেটিজেল নামে পাওয়া যায় 0.05%। অ্যাডাপেরিন আর বেনজয়েল প্যারক্সাইডের কম্বিনেশন আবার আছে যেটা হলো ফোনা প্লাস জেল, এটা বেশ পাওয়ারফুল হয়ে যাচ্ছে, অর্থাৎ রেটিনয়েড এবং দুইটা আমি এটা আই ডোন্ট লাইক ইট বিকজ এটা ইরিটেট করে বেশি। আর নতুন যেটা এসছে সেটা হচ্ছে ক্লাসকোস্টেরন, যেটা ক্লাসকন নামে পাওয়া যায়, নাভানা নিয়ে এসছে। আর ট্রাইফেরোটিন নামে আরেকটা জিসকা নিয়ে এসছে নতুন, এটা রেটিনয়েডস যেটা জুনাইরা নামে পাওয়া যায়। রিলেটিভলি অন্য রেটিনয়েড এটা ইরিটেশনটা কম হয়। তারপরেও আমি যে কথা বলেছি আমাদের দেশের এই টপিক্যাল মেডিসিন বিশেষ করে একনিক যেগুলা সেগুলা অনেক পেশেন্টদেরকে ইরিটেট করে, সো আমাদেরকে এটা শর্ট যেটাই দিই শর্ট কন্ট্যাক্ট থেরাপি দিলে আমরা সেফ সাইডে থাকবো। আর এর আগে যেটা বলছিলাম সেটাও আমি একটু বলে দিই, সেটা হচ্ছে এই যে যেভাবে বলা হয় অ্যাজেলিক অ্যাসিড, ড্যাপসন, এগুলো অত বেশি ভালো কাজ করে না, যেটা থিওরিটিক্যালি যেরকম বলা হয় প্র্যাকটিক্যালি এগুলো অত ভালো কাজ করে না। এখন আসি রেটিনয়েডস। রেটিনয়েডসের ক্রিম জেল ফোম সলিউশন নামে পাওয়া যায়। ফার্স্ট জেনারেশন ট্রেটিনয়েন আইসোট্রেটিনয়েন, সেকেন্ড জেনারেশন অ্যাডাপারিন, থার্ড জেনারেশন তাজারুটিন। আর এগুলো কি করে নর্মালাইজেশন ফলিকুলার এপিথেলিয়াল কমেডনটাকে লাইটিক করে এবং ইনহিবিশন অফ দ্য লিউকোসাইটিক অ্যাক্টিভিটি করে, এতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট করে। সো বেস্ট চয়েস হচ্ছে কমেডন, পপুলার একনির জন্য বেস্ট চয়েস। প্রেগনেন্সি ক্যাটাগরি সি ড্রাগ, আমি এটা আগেই বললাম যে রেটিনয়েড দেওয়া যাবে না ডিউরিং প্রেগনেন্সি, মাস্ট বি অ্যাপ্লাইড অ্যাট নাইট, রাতে দিতে হবে ঘুমাতে যাওয়ার আগে। সাইড এফেক্ট হিসেবে ইরিটেশন, ইরাইথেমা, হাইপারসেনসিটিভিটি যদি করে সেক্ষেত্রে এটা স্টপ করে দিতে হবে, পেশেন্টকে একটু কাউন্সেলিং করে দিতে হবে। যদি অল্প অল্প করে তাহলে চিন্তার কোনো কারণ নাই, আপনি অল্পক্ষণ রাখবেন। কোনো পেশেন্টের যদি 2 ঘন্টা রাখতে না পারে সে 1 ঘন্টা রাখবে, কেউ যদি বলে যে না আমি তাও পারি না, আধা ঘন্টা পারি আধা ঘন্টা, কেউ আধা ঘন্টা পারে না, তাহলে এটা লাগাই নি না, দরকার নেই। অ্যান্টিমাইক্রোবিয়ালস দিতে হবে 2বার, যেগুলা ও আমি বললাম রেটিনয়েডস দিতে হবে 1বার রাতে, আর অ্যান্টিমাইক্রোবিয়াল দিতে হবে দিনে রাতে 2 বেলা। সেটা ক্লিন্ডামাইসিনই দেই, ইরাইথোমাইসিন দেই, এটা প্রেগনেন্সি ক্যাটাগরি বি ড্রাগ। উই ক্যান গিভ ইট ডিউরিং প্রেগনেন্সি, নো হার্ম। ইভেন উই ক্যান গিভ দ্য বেনজয়েল পারক্সাইড জেল, ক্রিম, ফর্ম, লোশন, বার নামে পাওয়া যায় প্রেগনেন্সি ক্যাটাগরি। আচ্ছা, আর কি দিতে পারি আমরা? কম্বিনেশন প্রিপারেশন বেস্ট ফর দ্য নোডোনিসিস্টিক একনি। আচ্ছা, অ্যাজালিক অ্যাসিড ক্রিম 20% পাওয়া যায়, সেটা ওয়ান্স অর টুয়াইস অ্যাপ্লিকেশন, যেটা একটু আগে বলছি, এটাও প্রেগনেন্সি ক্যাটাগরি বি ড্রাগ। স্যালিসাইলিক অ্যাসিড সালফার প্রিপারেশনে কিছু সাবান পাওয়া যায়, যে ফেস ওয়াশ পাওয়া যায়, সেটা আমরা আসবো। এখন আসি সিস্টেমিক থেরাপি, মডারেট টু সিভিয়ার কেসে কতদিন দিতে হবে? মোস্ট অফ দি কোর্সেস থেরাপি 3 মাস থেকে 6 মাস, এর নিচে না। আমি অনেক প্রেসক্রিপশন দেখে খুবই আশ্চর্য হই, লেখা থাকে যে 1 মাস খাবেন। আরে 1 মাস খাবে আইসোট্রিটিন খাই কি হবে, বা একটা অ্যান্টিবায়োটিক 1 মাস খাবে 1 মাস পরে আসবেন, আরে কাজই তো শুরু করবে 1 মাস থেকে। এটা দিয়ে কেউ রুগীকে 1 মাস পরে আসার কি মানে হয়? রুগী আসবে 3 মাস পরে, 3 মাস পরে আসবে। যদি সমস্যা হয় তাহলে 2 মাস পরে আসবে, আমি এফিকেসিটা দেখবো, 2 মাস পর্যন্ত ওয়েট করতে হবে, 2 মাস পরে আসুক।
সমস্যা হলে, সমস্যা না হলে আসবে বেশি, হ্যাঁ বেশি সমস্যা হয়ে গেলে সে রুগী ইমিডিয়েট আসতে হবে, দ্যাটস এ ডিফারেন্ট। কিন্তু সিস্টেমিক ড্রাগে তো সমস্যা একটু কম হয়, এটা আমার কাউন্সিলিং করে বলে যাবে। তাহলে ডিউরেশন 3 মাস থেকে সিস্টেমিক ড্রাগের কিন্তু 6 মাস, আইসোট্রিটিনের ক্ষেত্রে প্রযোজ্য 6 মাস, আর মোস্ট অফ দি সিস্টেমিক ড্রাগগুলা 3 মাসে। আমি আসবো এখন অ্যান্টিবায়োটিক সিস্টেমিক ড্রাগের মধ্যে কি কি আছে। সিস্টেমিক ড্রাগ তাহলে 3 মাস থেকে 6 মাস ডিউরেশন, অ্যান্টিবায়োটিক স্টার্টিং এট দ্য হাই ডোজেস, রিডিউসিং ইট আফটার কন্ট্রোল ইজ অ্যাচিভ, জেনারেলি 6 to 8 weeks required to judge the efficacy। আবার ওই আগের মতো অ্যান্টিবায়োটিকের এফিকেসি বুঝতে গেলে 6 থেকে 8 সপ্তাহ, অর্থাৎ 2টা মাস তো দেখাই লাগবে, 1.5 থেকে 2 মাস দেখা লাগবে যে অ্যান্টিবায়োটিকটা তার কাজ করতেছে কিনা। আমি 2 সপ্তাহ 3 সপ্তাহ দেখি ও ডাক চেঞ্জ করে ফেল, নো, ইট শুড নট বি। আমি অ্যান্টিবায়োটিকে জাজ করতে গেলে আমাকে সেজন্য পেশেন্টকে বলবো 2 মাস পরে আসেন, আপনি একটু অপেক্ষা করেন। তাহলে অরাল অ্যান্টিবায়োটিক আর নোন টু অ্যাক্ট বাই রিডিউসিং দ্য ব্যাকটেরিয়াল কলোনাইজেশন অ্যান্ড ইনফ্লেমেশন দ্য এফেক্টেড ফলিকুল, বাট দে ডু নট কিউর একনি। তারা একনি কিন্তু অ্যান্টিবায়োটিক কিন্তু একনি ভালো করে না, এটি অ্যান্টি ইনফ্লেমেটরি হিসাবে কাজ করে। এইখানে আমাকে অনেকে প্রশ্ন করবে যে এই যে আপনি যে অরাল অ্যান্টিবায়োটিক দিচ্ছেন এতদিন ধরে, তাহলে কি পেশেন্টের ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যাবে না? না, এইসব অ্যান্টিবায়োটিক গুলো ড্রাগ রেজিস্ট্যান্স আপনি লং টাইমে দিলে রেজিস্ট্যান্স হয় না, যদি ইন্টারমিডিয়েটলি না দেন। আর টপিক্যাল অ্যান্টিবায়োটিক যদি আপনি যদি কম্বাইন করে না দেন তাহলে রেজিস্ট্যান্স হওয়ার চান্স নাই। আর নিয়ম হচ্ছে আমি যেটা অরাল দিব সেটাই টপিক্যাল দিব, একটা অরাল দিলাম একটা টপিক্যাল দিলাম, নো সেম ইয়েটা দিব, তাহলে রেজিস্ট্যান্স হওয়ার চান্স থাকে না। আর জিনিসটা হচ্ছে যে এখানে অরাল অ্যান্টিবায়োটিকের রোলটা হচ্ছে এটা ইমিউনোমডুলেটর হিসাবে কাজ করে। এই যে অ্যাজিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন, ক্লিন্ডামাইসিন, এদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে। আপনি ইভেন ইফ ইউ গিভ টু দ্য সোরাইসিস পেশেন্ট, সোরিয়াসিস তো ইনফেকশাস ডিজিজ না, কিন্তু সোরিয়াসিসে অ্যান্টিবায়োটিক দিলে কমে যায় বিকজ ইট অ্যাজ এ অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট। সো এটা আমরা একনিতে এইভাবেই অ্যান্টিবায়োটিক কাজ করে। কিন্তু ওই যে ফলিকুলার ক্যারাটিনাইজেশন যে অল্টার হয়েছে ওটা চেঞ্জ করে, ওইখানে কিন্তু সে করতে পারে না। কিন্তু তখন এটা ন্যাচারাল প্রসেসে কিন্তু ইনফ্লামেশন যদি কমে যায়, ন্যাচারাল প্রসেসে টপিক্যাল এজেন্ট, ফেস ওয়াশ, এগুলোতে কিন্তু নর্মাল হয়ে যায়, ন্যাচারালি হয়ে যায়। অ্যান্টিবায়োটিক শুড বি প্রেসক্রাইব ফর অ্যাট লিস্ট ব্রিফ possible period frame to reduce the developing of the resistance. There is no benefit switching the antibiotic to improve the efficacy of the acne treatment. Switching may increase the risk of bacterial resistance. এই কথাগুলাই আমি বললাম, very important message. It may be necessary to change antibiotic in cases of adverse। হ্যাঁ, আমি অ্যান্টিবায়োটিক চেঞ্জ করতে পারি। যেমন কি হয়েছে, সে অ্যাজিথ্রোমাইসিন খেতে পারে না, খেলে তার কনস্টিপেশন হয়ে যায় সাংঘাতিক বন্ধ। সে ক্লিন্ডামাইসিন খেতে পারে না, খেলে কি হয়, তার পাতলা পায়খানা হয়ে যায়। এই ক্লিন্ডামাইসিন ইজ এ ভেরি গুড ড্রাগ, বাট প্রবলেম ইজ মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম ইজ দ্যাট এটা সিউডো মেমব্রেনাস কোলাইটিস করে, একদম ডায়রিয়া হয়ে যায় মারাত্মক আকারে, ইভেন হসপিটালাইজও করা লাগে, এমন ডায়রিয়া হয়ে যায়। যার হয় তার হয়, যার হয় না হয় না। আমরা সেজন্য বলি আপনি ক্লিন্ডামাইসিনে 2 মাস 3 মাসের কোর্স লিখে দিলাম, আপনি 3 মাসের কিনেন না, আপনি 3 দিনের কিনেন। 3 দিনের কিনেন, যদি 3 দিনের মধ্যে পাতলা পায়খানা না হয় তাহলে 3 মাস খেলেও হবে না। সুতরাং আপনি অল্প কিনেন, একবারে বেশি কিনেন না, এইভাবে আমরা বলি। তো সাইড ইফেক্ট যদি কোনো অ্যান্টিবায়োটিকের থাকে তাহলে সেই সিরিয়াস সাইড ইফেক্টের জন্য আমরা ড্রাগ চেঞ্জ করতে পারবো। ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স মে অকার বাট লেস কমন উইথ দ্য ইউজ অফ ওরাল অ্যান্টিবায়োটিক দেন দ্য টপিক্যাল। মনে রাখতে হবে, রেজিস্ট্যান্সের কথা যদি বলি তাহলে এই যে 2-3 মাস ধরে অ্যান্টিবায়োটিক দেয় এতে রেজিস্ট্যান্স হয় না, হয় টপিক্যাল অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স। এখন আসি অ্যান্টিবায়োটিক সিস্টেমিক কি কি আমরা একনিতে ব্যবহার করে থাকি। এইটা দেখেন, এখানে আমি সবগুলো দিয়ে দিয়েছি। টেট্রাসাইক্লিন 500 মিলিগ্রাম, যেটা টেট্রাক্স নামে মার্কেটে পাওয়া যায়, বিডি ডোজে 3 মাস দিব। 2 মাস না, 3 মাস। অল্প থাকলে যদি মডারেট থাকে 2 মাস চলতে পারে, হ্যাঁ, কিন্তু আসলে এটা 3 মাসের মতোই ইন জেনারেল। ডক্সিসাইক্লিন একটা করে ডোজ 3 মাস। ডক্সিক্যাপ নামে পাওয়া যায় 100 মিলিগ্রাম। মিনোসাইক্লিন 50 মিলিগ্রাম পাওয়া যায়, মিনোসিন নামে পাওয়া যায়, সেটাও বিডি ডোজে দিতে হবে, অর্থাৎ ডেইলি 100 মিলিগ্রাম দিতে হবে 3 মাস। লাইমেসাইক্লিন নামে পাওয়া যায়, লাইমেক্লিন ইনসেপ্টার 408 মিলিগ্রাম, ডেইলি একটা করে ডোজ, এটাও 3 মাস। যদি আমি দিতে চাই ইরাইথ্রোমাইসিন তাহলে 500 মিলিগ্রাম বিডি করে 3 মাস, এরোমাইসিন নামে পাওয়া যায়। অ্যাজিথ্রোমাইসিন যদি দিতে চাই তাহলে পালস থেরাপি দিতে হবে, সপ্তাহে 3 দিন খাবে আর 4 দিন খাবে না, অর্থাৎ ফ্রাইডে স্যাটারডে সানডে। আমি এভাবেই দিই, কারণ শুক্রবার বন্ধের দিন থেকে শুরু করলো, ফ্রাইডে স্যাটারডে সানডে। আর আমরা চেষ্টা করব কোনো ওষুধ যখন লিখি দুপুরবেলা কোনো ওষুধ যাতে না হয় সেগুলা অ্যাভয়েড করবো, কারণ দুপুরবেলা মানুষ এটা খেতে পারে না, আর রাতের বেলা মানুষের মনে থাকে, সকালবেলা মানুষের তাড়াহুড়াতে চলে যায়। সুতরাং আমরা যদি রাতের বেলা দিই, রাতের বেলা দিলাম শুক্রবার শনিবার রবিবার, এইভাবে 3 মাস। অ্যাজিথ্রোসিন, জিথ্রিন, এটা ভালো ব্র্যান্ড, ভালো কাজ করে।
হ্যাঁ, খুব দামি হইতে হবে এমন কোনো, অনেকগুলো দামি কিন্তু আছে, ওগুলার যে খুব বেশি ভালো কাজ করে তা কিন্তু না। রক্সিথ্রোমাইসিন 300 মিলিগ্রাম পেডিলিড নামে পাওয়া যায়, সেটা ওয়ান্স ডেইলি ডোজ, এটাও 2 to 3 মান্থস দেওয়া যায়, এটাও ইনসেপ্টা নিয়ে আসছে। ক্লিন্ডামাইসিনের ডোজ হচ্ছে 150 মিলিগ্রাম, এটা টিডিএস করে দিতে হবে। যদি খুব বেশি সিভিয়ার থাকে তাহলে 300 মিলিগ্রাম বিডি করে দেওয়া যেতে পারে, বাট দ্যাট ইজ ইন স্পেশাল কেসেস। বা ইউজুয়াল কেসে ক্লিন্ডামাইসিন 150 মিলিগ্রাম 3 বেলা করে 3 মাস ক্লিন্ডাসিন নামে পাওয়া যায়। এখন আমি কোনটা চয়েস করব, সেগুলোতে আমি বিভিন্ন রকম ডকুমেন্টেশন দেখি আমি দিব, এটা অ্যাজ এ হোল ডোজ গাইডলাইন দেখালাম কিভাবে দিতে হবে। এখন এছাড়া আমার সাথে এর সাথে কম্বাইন হতে পারে কিছু হরমোনাল এজেন্ট যদি তার পিসিও থাকে, যেমন ইস্ট্রোজেন বার্থ কন্ট্রোল পিল থাকে, গায়ন 35 নামে, এটা অ্যাড হইতে পারে। তার যদি পিসিও ওবেস থাকে তাহলে মেটফরমিন এর সাথে যোগ হইতে পারে। মেটফরমিন দিলে প্রথমে 10 দিন একটা করে দিয়ে এক্সআর ফর্মুলেশন, পরে 10 দিনে সে টলারেট অনেকে করতে পারে না, 10 দিন পরে সে টলারেট করতে পারলে তখন এটা বিডি ডোজে কন্টিনিউ করে। স্পাইরানোল্যাকটোনও দেওয়া যেতে পারে, তবে আমি দেই না, এটার কিছু সাইড ইফেক্ট আছে, সেজন্য আই ডোন্ট লাইক। এখন আসি একটা একনির অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ ওষুধ বলতে পারেন, এটা হচ্ছে একনির বেস্ট মেডিসিন, বাট এটা ফার্স্ট লাইন না। এটা সিভিয়ার ক্ষেত্রে যেগুলোতে কোনো নর্মাল ট্রিটমেন্ট গুলোতে আমাদের ভালো হয় না, সিস্টেমিক ড্রাগ সহ টপিক্যাল সহ, তখন সেগুলোতে যাওয়া যেতে পারে। তবে এটা দিতে গেলে অবশ্যই এই সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে, এবং ইট শুড বি গিভেন বাই ডার্মাটোলজিস্ট। এটা ডার্মাটোলজিস্টকে রেফার করে দিতে হবে, এবং ওনারা এটাকে মনিটর করবে, এবং মনিটরটা খুব ইম্পর্টেন্ট। সিভিয়ার কেসেস অফ একনি সেখানে আলটিমেট চয়েস হচ্ছে 0.5 to 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে। আমি এটা আজকে আইসোটিউটেন্টে এই জন্যই আলোচনা করছি, কারণ এখানে অনেক ডার্মাটোলজিস্টও আছেন, সুতরাং তাদের এগুলো জানা দরকার, যারা এটা ব্যবহার করেন অথবা করতে চাচ্ছেন, ব্যবহার করেন না, করা উচিত, তাদেরকে কিছু আমি ইনফরমেশন এখানে দেওয়ার জন্য আজকে এই আইসোটিউটেন্টে উপস্থাপনা করছি, কারণ ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ, এবং ইট শুড বি ক্লিয়ারলি এটা সম্পর্কে ধারণা থাকতে হবে। অনেকে এটা ভয় পেয়ে এটা ব্যবহারই করে না, সেটাও ঠিক না, এটা ব্যবহার করা যাবে, এবং ইট শুড বি মনিটর করতে হবে। এখন জিনিসটা হচ্ছে আমাকে 0.5 এনাফ, এখন বইতে আছে 0.5 to 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে, এই হিসাব ডোজ হিসাব করে নেব, কিন্তু 1 মিলিগ্রাম এত হাই ডোজে লাগে না, এটা আমাদের দেশে 0.5 ইজ এনাফ। অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড মনে রাখতে হবে প্রেগনেন্সিতে, অর্থাৎ এইটা প্রেগনেন্সি তে দেওয়া তো যাবে না। প্রেগনেন্সি যারা হতে চায়, অর্থাৎ যারা ম্যারিড পার্সন অথবা যাদের সামনে বিয়ে আছে, এদেরকে কখনোই দেওয়া যাবে না, কারণ সে প্রেগনেন্ট হয়ে গেলে বাচ্চার জন্য সেটা ট্যারোজেনিক ইফেক্ট হবে, সেটা লিফটে ক্লেফট লিপ করতে পারে, অনেক ধরনের বাচ্চার মানে সাইড এফেক্ট, বাচ্চা ডিফর্ম হতে পারে। এখন এমনিতে ইন জেনারেল যারা আমরা বলে দিব আইসোটিউটিন যারা খাবে তাদের কি কি সাইড এফেক্ট হচ্ছে, কমন সাইড এফেক্ট হচ্ছে লিপটা ড্রাই হয়ে যাবে, শুকিয়ে যাবে, সে তখন লিপ বাম ব্যবহার করবে, বেশি বেশি করে পানি খাবে, চোখটা ড্রাই হয়ে যেতে পারে, বেশি ড্রাই হয়ে গেলে তখন সে রিপোর্ট করতে হবে, সেক্ষেত্রে আইসোটিউটিন দেওয়া যাবে না। নাকে নেজাল ড্রাইনেস হতে পারে, নেজাল ড্রাইনেস নেজাল ব্লিডিং হতে পারে, কিন্তু খুব কম, আমরা ওই রকম পাই না, কিন্তু আসলে যেরকম ভাবে বলে ওইরকম পাই না। অরাল মিউকোসা ড্রাই হয়ে যেতে পারে, সেখানে ড্রাই হয়ে গেলে ব্যাকটেরিয়াল কলোনাইজেশন হতে পারে, স্ট্যাফিলকোকাস যদি ড্রাই হয়, স্কিন ব্রেক হয়ে যাবে, তখন স্ট্যাফিলকোকাস যে নর্মাল থাকে ওগুলো ঢুকে যায়, ঢুকে গিয়ে তখন স্ট্যাফিলকোকাল ইনফেকশন হতে পারে, বয়েল টয়েল এগুলো হতে পারে। ডিপ্রেশন, সাইকোসিস, সুইসাইডাল টেন্ডেন্সি হতে পারে। আর এইটা নিয়ে এত বেশি কথা বলা হয়েছে, আসলে এটা অতটা হয় না। বলে যায় এইটা ডিপ্রেশন করে, সাইকোসিস করে, এমন অবস্থা করে তাদের সুইসাইড করতে পারে পেশেন্ট। আসলে যাদের সুইসাইডাল টেন্ডেন্সি আছে তাদেরকে আমরা দিব না, আমরা তো হিস্ট্রি নেবো তার ডিপ্রেশন আছে কিনা, ডিপ্রেশনের পেশেন্টদেরকে দিব না, শেষ। এমনিতে ওই রকম ভাবে। আর কি হতে পারে, হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া হয়, অর্থাৎ ট্রাইগ্লিসারাইড বাড়ে, কোলেস্টেরলটা একটু বাড়ে, এখানে যেভাবে বলে ওইভাবে কিন্তু আসলে বাড়ে না, এগুলো আমরা স্টাডি করেছি, কাজ করেছি, বাইরেও হয়েছে, যেভাবে লো ডোজে ওই রকম কোনো ইফেক্ট, যদি হাই ডোজ দেওয়া হয় তখন এটা হয়। স্পেশাল কেয়ার নিতে হবে, ভিটামিন ডি কোনো সাপ্লিমেন্ট নেওয়া যাবে না, অর্থাৎ যেটাও এটা ভিটামিন ডি ডেরিভেটিভ, তাহলে এটা হাইপার ভিটামিনোসিস এ হয়ে যাবে। এবং এইটা চলাকালীন সময় প্রচুর পরিমাণে পানি খেতে হবে, কোনো কন্ট্রাসেপটিভ মেজার নিতে হবে, অর্থাৎ কোনোভাবে প্রেগনেন্ট নাই তার মানে এই না পিল খাবে, পিল খাওয়া যাবে না, তাহলে এফিকেসি কম দেবে। কন্ট্রাসেপটিভ অন্য মেজার, যেমন কন্ডম পরে কাজ করবে, সে সেক্স করলে ওইভাবে করবে, বা অন্য কোনো কন্ট্রাসেপটিভ মেজার নিবে যাতে তাই সে প্রেগনেন্ট না হয়। এবং ব্লাড রিপিট মনিটরিং করবে, এবং এলএফটি যে এএলটি আর কি, এএলটিটা করলেই হবে, আমরা দেখে নিব, প্রথমে করার আগে দেখে নিব নর্মাল আছে। স্মোকিং, অ্যালকোহল করা যাবে না। আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা আমি প্রায় অনেক প্রেসক্রিপশনে পাই, খুবই কালকেও পেয়েছি, টেট্রাসাইক্লিন অথবা ডক্সিসাইক্লিন
অথবা লাইমোসাইক্লিন অথবা মিনোসাইক্লিন হোয়াট এভার ইট ইজ সেটাসিন গ্রুপের কোনো ওষুধ কিন্তু এর সাথে দেওয়া যাবে না। দিলে কি হবে, সিউডো টিউমার সেরিব্রি হবে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যাবে, পেশেন্টের ব্লারিং অফ ভিশন হবে, ভার্টিগো হবে, এক মাথায় হেডেক হবে, ঝিমঝিম করবে। পেশেন্ট তো জানে না কেন, অনেক কালকের ওই পেশেন্টটা সে নিজে ওই ওষুধ খাওয়া বন্ধ করে দিচ্ছে, খাই নাই, অথচ যে আইসোট্রিটিনের সাথে টেট্রাসাইক্লিন খাচ্ছিল। ভেরি আনফরচুনেট, এটা দেওয়া যাবে না। সো উই হ্যাভ টু নো দ্যাট দিস ইজ এ ভেরি বেসিক থিং। আমি টেট্রাসাইক্লিন দিব এটা জানবো না, এটা তো হয় না, কিন্তু এরকম আমরা পাচ্ছি। স্পেশাল কেয়ার ডিউরিং আইসোট্রিটিন ট্রিটমেন্ট, আইসোট্রিটিন ট্রিটমেন্টে কি কি আমাকে স্পেশাল কেয়ার নিতে হবে? ভিটামিন এ সাপ্লিমেন্ট অ্যাভয়েড করতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে, কন্ট্রাসেপটিভ মেজার নিতে হবে। এগুলো আমি যেগুলো বললাম এগুলাই আমি আবার বললাম। এখন আইসোট্রিটিন ইজ রিকমেন্ডেড ফর সিভিয়ার একনি অর মডারেট একনি। দিতে হবে লো ডোজ। লো ডোজটা আমি প্রেফার করি হচ্ছে একদম জাস্ট অ্যাডাল্ট পার্সেন্টে আমরা লো ডোজে 20 মিলিগ্রাম ইজ এনাফ। 20 মিলিগ্রাম, কিছু ক্ষেত্রে হয়তো 30 মিলিগ্রাম লাগে, আমার আজ পর্যন্ত লাগে নাই। 20 মিলিগ্রাম বেশি দিলেই সাইড এফেক্ট হয় এবং সেটা পেশেন্ট টলারেট করতে পারে না। দিস ইজ মাই অবজারভেশন। অনেকে তো দিয়ে মনে করে 40 মিলিগ্রাম 50 মিলিগ্রাম দিয়ে ফেলছি, ঠিক আছে, রুগী তো আর আসে না, রুগী মনে ভালো হয়ে গেছে। নো, রুগী তো আরেক জায়গায় আরেক ডাক্তারের কাছে চলে গেছে। সো আইসোট্রিটিন ক্যান বি ইউজড, আমার দরকার পড়ে লো ডোজে দিই, লং টাইম দিই, 6 মাসের জায়গায় 1 বছর, উই ক্যান গিভ ইট, নো প্রবলেম, বাট আমরা সেফটি মার্জিনে থাকি। ক্যান বি ইউজ ইফেক্টিভলি ইন ট্রিট দ্য একনি and reduce the frequency and severity of the medication related adverse effect. Intermittent dose, অনেকে আবার বলতেছে, কিছু রিসার্চ আসছে স্টাডিতে, এটা পরে কম্পারেটিভ স্টাডি হয়েছে না, ইন্টারমিডিয়েট ডোজিং অর্থাৎ আইসোট্রিনেট মাসে 7 দিন খাওয়াবো আর 21 দিন খাওয়াবো না, ইন্টারমিডিয়েট ডোজ এইভাবে দিয়ে না, এগুলার এফিকাসি অত ভালো না, ওইভাবে ট্রিট করে কিছু কিছু কমে, কিন্তু নট স্যাটিসফ্যাক্টরি। ওয়েন দ্য এফডিএ অ্যাপ্রুভ করা হলো একনির জন্য 1982 সালে, কিন্তু ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা রিকমেন্ড করা হয়েছে সিভিয়ার রেজিস্ট্যান্ট নোডুলার একনির ক্ষেত্রে এই এফডিএ অ্যাপ্রুভ করেছে এই আইসোট্রেটিনোইন। আইসোট্রেটিনোইন আমরা দিব যে এর কতদিন দিব, হাউ লং আইসোট্রেটিন ক্যান বি গিভেন, এটা 4 থেকে 7 মাস। তবে 4 থেকে 7 মাস, ইভেন 1 বছরে দেওয়া যেতে পারে, কিন্তু কিভাবে, লো ডোজে। তাহলে কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি যে দিব, আমি কি দিয়েই যদি, এই যে মোস্ট অফ দ্য পেশেন্ট শুড বি ট্রিটেড আনটিল দ্য স্কিন কন্ডিশন ক্লিয়ার ওয়েন দি ফার্দার ফিউ মান্থস, এমন হতে হবে ক্লিয়ার হয়ে যাওয়ার পরে কন্টিনিউ করতে হবে, যাতে এটা ব্যাক না করে। তখন একটু ডোজটা কমিয়ে, আরেকটু কমিয়ে 20 মিলিগ্রাম 10 মিলিগ্রাম করে দিবে একদম ভালো হয়ে যাওয়ার পরে। এবং আমাকে এই জিনিসটা তাহলে 4 থেকে 7 মাস 1 বছরও দেওয়া যেতে পারে। টেকিং দ্য ওরাল আইসোট্রিটিন ইন রিলেশন উইথ দ্য ফুড, ফুডের সাথে কোনো রিলেশন আছে কি না এটা খাওয়ার পরে দিতে হয়, বেস্ট অ্যাবজর্ব হয় খালি পেটে না, ভরা পেটে। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যেটা, যে হাউ ফাস্ট আইসোট্রিটিন কত দ্রুত কাজ করে, 20 মিলিগ্রাম আইসোট্রিটিন যদি আমি দেই, এটা কাজ করতে কতদিন লাগবে? আইসোট্রিটিন ক্যাপসুল স্টার্ট টু ওয়ার্ক আফটার এ উইক, ও 10 দিন এর মধ্যে সে কাজ করা শুরু, অর্থাৎ 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে সে কাজ করা শুরু করে। এবং দে ওয়ার্ক ভেরি ওয়েল 4 to 5, দেখা যাচ্ছে এই 5 জনের মধ্যে 4 জনের মধ্যেই এটা কাজ করা শুরু করে, এবং দেখা গেছে 4 মাসের মধ্যেই ম্যাক্সিমাম পেশেন্ট ভালো হয়ে যায়, ম্যাক্সিমাম পেশেন্ট, অর্থাৎ মেজরিটি অফ দ্য পেশেন্ট কিওরড বাই 4 মান্থস, যদিও আমাদের 6 মান্থস দেওয়ার রিকমেন্ডেশন আছে। হাউ ডাজ আইসোট্রিটিন ওয়ার্ক ইন একনি, একনিতে কিভাবে কাজ করে, কি করে, রিডিউস দ্য সিবাম প্রোডাকশনটাকে কমিয়ে দেয়, শ্রিঙ্কেজ করে সিবেশিয়াস গ্ল্যান্ডটাকে, এবং রিডিউস করে ফলিকুলার অক্লুশনটাকে ছোট করে নিয়ে আসে, ইনহিবিট করে গ্রোথ অফ দ্য ব্যাকটেরিয়া, এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে। তাহলে সবই আছে। একটা একনি ফর্ম করার জন্য যে প্যাথোজেনেসিসটা আমি আলোচনা করছিলাম, 4টা কাজই তো সে করে। This is the best one. How can we minimize the adverse effect of isotretinoin? যে adverse effect যেমন ড্রাইনেস হয়ে যাচ্ছে, যেগুলো সাইড এফেক্ট হয়েছে, নাজাল ব্লিডিং বা ক্যারাটাইটিস হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে, বা অনেকে হেয়ার লস হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা কি করব, সে আমরা লো ডোজে দিব। Low doses are effective while also decreasing the related adverse effect, but it should be noted that intermittent dose is not indicated. ওই যে মাঝে মাঝে দিলাম আর ছেড়ে দিলাম, ওইভাবে আমরা ইন্ডিকেট দিলে রেগুলার দিতে হবে। আচ্ছা, what laboratory test
আমরা করবো। আইসোট্রোটিন দেওয়ার আগে কি কি টেস্ট করবো এটা বলেছি আমি। লিভার ফাংশন টেস্ট, ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল এবং লিভার ফাংশন টেস্ট করবো, এইগুলো আমরা দেখে নিব এবং মনিটর করব তার ইনফ্লেমেটরি বাউল ডিজিজ আছে কিনা, ডিপ্রেশন হচ্ছে কিনা, ফিমেলের চাইল্ড বিয়ারিং এইজটা তার আছে কিনা, কোনো এই ধরনের ইনফরমেশনগুলো নিব এবং কন্ট্রাসেপটিভ ব্যবস্থা সে নিচ্ছে কিনা। এই জিনিসগুলো আমি একটা পেশেন্টকে আইসোট্রোটিন দেওয়ার আগে আমাকে এটা খেয়াল রাখতে হবে। টেস্ট করব এবং পেশেন্টের হিস্ট্রি নিব এবং তার জিজ্ঞেস করব তার আইবিডি, ইনফ্লেমেটরি বাউল ডিজিজ আছে কিন্তু তাকে দেওয়া যাবে না, ডিপ্রেশন থাকলে তাদেরকে দিব না। আর ওয়েন এনিওয়ান গেট প্রেগনেন্ট, কোনো সময় যদি ক্যান গেট প্রেগনেন্ট মানে আইসোট্রোটিন সে খাচ্ছিল, এরপরে সে প্রেগনেন্ট হতে চায়, কতদিন পরে হইতে পারবে? আইসোট্রোটিন বন্ধ করার 1 মাস পরে সে প্রেগনেন্ট হতে পারবে। ক্লিয়ার কথা। আইসোট্রোটিন আজকে শেষ হলো, আরো 1 মাস যাবে, এরপরে সে প্রেগনেন্সির জন্য প্রিপারেশন নিতে পারবে। কিন্তু বলা হয় যে এইটা 10 দিনের মধ্যে ব্লাড থেকে চলে যায়, ফর ফর 4 থেকে 5 দিনের মধ্যে চলে যাবে, 10 দিনে কিছুই থাকে না, কোনো ব্রাই প্রোডাক্টও থাকে না। কিন্তু বেটার সেফটির জন্য রিকমেন্ড করা হয়েছে যে গাইডলাইনে যে 1 মাস পরের থেকে সে প্রেগনেন্ট হইতে পারবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আচ্ছা, তারপরে এই আইসোটিউটিনিন যে আমরা খাইলে কিছু সাইড ইফেক্ট হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে তার মেনস্ট্রুয়েশনে কোনো ঝামেলা হচ্ছে কিনা। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আইসোটিউটিনিনে তার অ্যামেনোরিয়া হচ্ছে, ডিসমেনোরিয়া হচ্ছে, অলিগোমেনোরিয়া হচ্ছে, আবার অধিকাংশেরই কোনো প্রবলেম হয় না এবং তার কারণ হচ্ছে তাদের সিরামে এলএইচটা একটু বেড়ে যায়। কিছু কিছু পার্টিকুলার 66% পেশেন্টদের একটা স্টাডিতে দেখা গেছে এরকম মেনস্ট্রুয়েশনের প্রবলেম হয়েছে। তো এগুলা যদি হয় সেই ক্ষেত্রে আমাদেরকে মেনস্ট্রুয়েশনের প্রবলেম থাকলে তখন আমরা আইসোটিউটিনিন, খুব বেশি প্রবলেম থাকলে আমরা তাকে ডোজটাকে কমিয়ে ফেলবো এবং অল্টারনেটিভ অপশনে যাব। ডাজ আইসোট্রোটিনোইন ইন্টারফেয়ার উইথ দ্য বার্থ কন্ট্রোল? ইয়েস, এটা আমি বললাম, আইসোট্রোটিনের সাথে বার্থ কন্ট্রোল দেওয়া যাবে না, এর এফিকেসিটা কমিয়ে যায়। ক্যান ডক্সিসাইক্লিন আর আইসোট্রোটিন একসাথে দেওয়া যাবে? ডক্সিসাইক্লিন আইসোট্রোটিন একসাথে নো, দেওয়া যাবে না, সিউডো টিউমার সেরিব্রি হবে, সেটা দেওয়া যাবে না। আইসোট্রোটিনোইন কি আমাদের যে আমি বললাম ফিমেলের টেরাটোজেনিক, প্রেগনেন্ট ই হবে, তাহলে মেয়ে ছেলেরা যদি খায় কোনো প্রবলেম আছে? নো, স্টাডি হয়েছে এটা নিয়ে, এখানে কোনো সিমেনে কোনো পরিবর্তন হয় না, সিমেনের মরফোলজি, মোটিলিটি কোনো কিছুতে কোনো ঝামেলা হয় না, সুতরাং আইসোট্রোটিন মেইল খেতে পারবে, তার ফার্টিলিটি স্ট্যাটাসে প্রবলেম হবে না। আইসোট্রোটিন যারা খায় তারা কি ব্লাড দিতে পারবে? না, আইসোট্রোটিন যারা খাচ্ছে তারা যদি ফিমেল হয় সেই ফিমেলে ব্লাড নিতে পারবে না, বা তারা আরেকজনকে ডোনেট কেন করবে? সে যদি যাকে ডোনেট করবে সে যদি প্রেগনেন্ট ওমেন হয় তাহলে তাকে দিতে পারবে না। কথাটা ওইটাই, ওইভাবে চিন্তা করে নিব যে তার মধ্যে কিন্তু ব্লাডে এখন আইসোট্রোটিনিন আছে, সে যে প্রেগনেন্ট হচ্ছে না সে তাকে দিতে পারবে, ছেলেকে দিতে পারবে, কিন্তু ফিমেলের দেওয়ার ক্ষেত্রে প্রেগনেন্ট ওমেনদের দেওয়া যাবে না। ইজ আইসোট্রোটিনিন সেফ? 12 বছরের বাচ্চা বা 12 বছর নিচে কি দেওয়া যাবে? নো, নট অ্যাপ্রুভ, 12 বছরের নিচে দেওয়া যাবে। কারণ কি হয়, প্রিম্যাচুর এপিফাইসিয়াল ক্লোজার হয়ে যায়, তখন হলে কি হবে, তখন সে অর্থাৎ 12 বছরের নিচে দেওয়া যাবে না, 12 বছরের উপরে দেওয়া যাবে। তো সেক্ষেত্রে ক্লোজার আগে হয়ে যাবে, সে শর্ট স্ট্রেচার হতে পারে, সেই জন্য আমরা 12 বছরের উপরে দিতে পারবো। আইসোট্রোটিন শুড বি ইউজ ডিউরিং, আমরা কি প্রেগনেন্সি ল্যাকটেশনে দিতে পারবো? এটা নিয়ে কোনো স্টাডি নাই ব্রেস্ট ফিডিং এ দেওয়া যাবে কিনা, তবে বেটার টু অ্যাভয়েড, এটা কোনো রকম এভিডেন্স নাই। আমাদের প্রেগনেন্সিতে ইফেক্টটা যেটা হয় টেরাটোজেন হিসাবে হয়, এখানে বিভিন্ন রকম ফিটাল অ্যানোমালি হয়, ক্লেফ লিপ থেকে আই এবং ইয়ারের ডিফর্মিটি, মেন্টাল রিটার্ডেশন থেকে আরম্ভ করে ক্র্যানিওফেরিঞ্জিয়াল, কার্ডিয়াক, নার্ভাস সিস্টেমের নানান রকম ডিফেক্ট হতে পারে। সুতরাং আমাকে খুবই সতর্কতার সাথে করতে। এই ছবিটা বইয়ের ছবি, ট্রিটমেন্ট বিফোর অ্যান্ড ফিশপ্যাট্রিক্সের বিফোর অ্যান্ড আফটার ট্রিটমেন্ট উইথ দ্য এই যে আইসোট্রোটিনোইন। তো আমরা এখন আমাদের ছবি দেখাবো বিভিন্ন সময়, এটা আমার প্রথম মানে প্র্যাকটিসের ছবি বিফোর অ্যান্ড আফটার। এখন আমি প্রিন্সিপালে আবার আসলাম, ফেস ওয়াশ, বডি ওয়াশ করবো কি দিয়ে? ডার্মাশেট সোপ, জিট বার অথবা সাস্টিট বার দিয়ে আমরা করতে পারি, স্কাল্প ওয়াশ করতে পারি, বডি ওয়াশ শ্যাম্পু দিয়ে করতে পারি, যেমন ড্যান্সেল বা ক্লোপিলক শ্যাম্পু দিয়ে আমরা করতে পারি। আদার্স হচ্ছে একটা অ্যান্টিহিস্টামিন, যদি অ্যাটোপিক ইন্ডিভিজুয়াল হয় তাহলে বিলাস্টিন জাতীয় ওষুধ বা ওলোপাটাডিন যে নন সিডেটিভ, এগুলা ওষুধ আমরা দিতে পারি 1 থেকে 2 মাস, যাদের অ্যাটোপিক ইন্ডিভিজুয়াল তাদের ক্ষেত্রে আমরা অ্যাড করতে পারি। হ্যাঁ, কয়েকটা কেস দেখি। কেস 1, একটা মেয়ে, তার বয়স 17, সে একটা লো সোশিও ইকোনমিক ফ্যামিলি থেকে এসছে, সে চায় একনি ভালো করতে, কিন্তু তার পয়সা নাই, কম খরচে সে একনি ভালো করতে চায়। আমরা কি করব? আমরা কি করব? দেয়ার ওয়াজ হিস্ট্রি অফ ইউজিং টপিক্যাল মেডিসিন, সে অনেক ব্যবহার করছে, কোনো কাজ হয় নাই।
এখানে আমরা যদি দেখি এখানে প্যাপিউল আছে, আমি এর আগের ছবিতে যেটা দেখছিলাম সে এখানে পাস্টুল আছে, এই যে পাস্টুল, এই যে পাস্টুল, তার মানে এটা মডারেট সিস্টেমিক ড্রাগ লাগবে। তাহলে টপিক্যাল ট্রিটমেন্ট উইদাউট সিগনিফিকেন্ট, সে বলছে অনেক কিছু লাগিয়েছে কাজ হয় না। এখন তাকে আমরা কি করলাম, অরাল আইস টেট্রাসাইক্লিন, কারণ টেট্রাসাইক্লিন দাম কম, খুবই চিপ, 500 মিলিগ্রাম টেট্রাসাইক্লিন দিয়েছি, ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে, and found the satisfactory improvement without relapse, তার আর এটা ব্যাকও করে নাই। This is the picture. The patient is very happy. 500 milligram BD for 2 months দিয়েছি, আর কিছুই না, তাকে আর বেশি 3 মাসও দেওয়া লাগে না, ফাইন। আমরা আরেকটা দেখি, ওই পেশেন্টারই কেস ট্রিটেড উইথ দ্য টেট্রাসাইক্লিন, ভেরি চিপ ড্রাগ, উই শুড নট গো ইন দ্য এক্সপেন্সিভ মেডিসিন। তাহলে প্রেসক্রিপশনটা কেমন হয়েছিল, টেট্রাক্স বিডি ডোজে ফর 2 to 3 months, এখানে আমি একটা দিয়েছি 3 মাস, ডার্মা শেড সোপ দিয়ে আমি ফেস ওয়াশ করছি মর্নিং নাইট, যেটার মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড আছে, সালফার আছে, হ্যাঁ সেই জন্য মেডিকেটেড সোপ। ক্লিনডেক্স বি জেল দিয়েছি, যেটা রাতে লাগিয়েছে 2 ঘন্টা পরে ধুয়ে ফেলেছে। এটার মধ্যে কি আছে, ক্লিন্ডামাইসিন আর বেঞ্জলপাল, দিস ইজ দি ভেরি মানে একদম কম খরচে একটা চিকিৎসা আমরা দিয়ে দিলাম। এই পেশেন্টটাও জাস্ট সেম যেই প্রোটোকলটা আমি দেখালাম, এই পেশেন্টটাকে এই চিকিৎসাটা দিয়ে এইরকম অবস্থায় 3 মাসে তার এই ফেস চলে আসে, ইজ ভেরি হ্যাপি, আনডাউটলি পেশেন্ট ইজ ভেরি হ্যাপি উইথ দ্য টেট্রাসাইক্লিন। কেস 2 আমরা দেখি, এটার মধ্যে দেখা যাচ্ছে এখানে কিছু নোডিউল আছে, সিস্ট আছে, পাস্টুল আছে একটু বেশি এবং ইরাইথেমা হয়ে গেছে, তার মানে এখানে অনেক কিছু সে ব্যবহার করেছিল, ব্যবহার করে এটা কমপ্লিকেশন হয়ে গেছে। সো এটার ক্ষেত্রে আমরা যদি টেট্রাসাইক্লিন দেই, ইট উইল ওয়ার্ক বাট ইট উইল টেক টাইম। আমার মনে হয় এটা 3 মাসের টেট্রাসাইক্লিন দিয়ে এটাকে ইমপ্রুভ করা যাবে না ফর সাম এক্সটেন্ট। তাহলে আমরা কি করব, টেট্রাসাইক্লিন দিয়ে তার তার যে ইনফেকশনটা কন্ট্রোল করব, ইরাইথেমা কন্ট্রোল করব, পাস্টুল এগুলা ইনফ্লামেশনটাকে কন্ট্রোল করে এনে পরে আমরা চলে যেতে পারি আইসোট্রোটিনোইনে। এটাকে সেভাবে দেওয়া হয়েছে, এটাই হলো প্রোটোকল। টেট্রাসাইক্লিন 2 to 3 months followed by isotretinoin for 4 to 6 months, যার ফলে পেশেন্টে এরকম ইমপ্রুভমেন্ট হয়েছে। আমরা এরকম আরেকটা দেখি পেশেন্ট, পেশেন্ট স্পেন্ড হিজ মানি, টাইম, এনার্জি উইদাউট অ্যাস্থেটিক, মানে উইথ আদার অ্যাস্থেটিক প্রসিডিউর। একটা পেশেন্ট আসছিল, সে অনেক টাকা খরচ করেছে, মানে টাইম এনার্জি মানি সব খরচ করছে অ্যাস্থেটিক প্রসিডিউর করে, কি কি করছে, লেজার করছে, লাইট থেরাপি করছে, কেমিক্যাল পিলিং করছে, উইদাউট স্যাটিসফ্যাক্টরি ইমপ্রুভমেন্ট। আই হ্যাভ গট দ্য ডকুমেন্ট, আই হ্যাভ লট অফ ডকুমেন্ট, বাট নাও ট্রিটেড উইথ দ্য মেডিকেল থেরাপি অ্যান্ড রেজাল্টেড কিওর। কোনটা সেই পেশেন্ট, এই পেশেন্টটা, এই পেশেন্ট আমাকে সে অনেক কথা বলছে, সে অনেক কিছু করছে অনেক জায়গাতে আমার সেন্টার থেকে, সে প্রতারিত হয়েছে, সে লেজার করছে, লাইট থেরাপি দিছে, কেমিক্যাল পিলিং করছে, কাজ হয়নি। আমরা কি করছি, আমরা তো তাকে শুধু মেডিকেল ট্রিটমেন্ট দিয়েই কাজ করে ফেলছি। মেডিকেল ট্রিটমেন্ট কি, যেই প্রোটোকলের কথা আমি বলছিলাম সেটাই। কোন প্রোটোকল, একটু আগে যে বললাম কোন প্রোটোকল, এই প্রোটোকল, অর্থাৎ টেট্রাসাইক্লিন দিয়েছি 2 মাস, পরে 4 মাস দিয়েছি আইসোট্রোটিনোইন, এই পেশেন্টটা এইভাবে ইমপ্রুভ করে দেয়। এই পেশেন্টটাকেও সেম জিনিস দিয়েছে, টেট্রাসাইক্লিন দেওয়ার 2 মাস পরে পেশেন্ট এই অবস্থায় আসলো। হয়তো আরো 2 মাস দিলে ইমপ্রুভ হতো, কিন্তু যেহেতু তার এখানে অনেকগুলো স্কার দেখা যাচ্ছে, এইগুলাকেও যাতে আরেকটু সুন্দর করা যায় সেই জন্য আমরা কি করলাম, আমরা আইসোট্রোটিনিন দিলাম, দেওয়ার পরে পেশেন্টের ইমপ্রুভমেন্ট মাচ মোর বেটার। সো কেস 3, এই পেশেন্টটা বিফোর অ্যান্ড আফটার, জাস্ট হ্যাভ এ লুক, হোয়াট ইজ দ্য চেঞ্জ। কি দিয়েছি, প্রেসক্রিপশন দিয়েছি। এই পেশেন্টটার কাহিনী হলো সে ওই মানে টেট্রাসাইক্লিন সে টলারেট করতে পারে না, টেট্রাসাইক্লিন সে টলারেট করতে পারে না, তখন আমরা ক্লিন্ডামাইসিন দিই, ক্লিন্ডামাইসিন তাকে দেই 3 বেলা করে 3 মাস, এবং দেওয়ার পরে এবং সে বেঞ্জল পারক্সাইডের সাথে ক্লিন্ডেক্স বি জেল আর ডার্মাশেড সব অ্যাজ ইউজুয়াল, এবং তার এই ইমপ্রুভমেন্টটা হয়েছে। আরো পেশেন্ট, এই পেশেন্টারই এই সাইড ওই সাইডের ইমপ্রুভমেন্ট হয়েছে। একটা প্রেগনেন্ট ওমেন, সে বলতেছে আমার ট্রিটমেন্ট লাগবে, আমার ব্রণ হয়ে যাচ্ছে, খুব খারাপ অবস্থা। আমরা তো বলেছি প্রেগনেন্সিতে টপিক্যাল ট্রিটমেন্ট, বেঞ্জল পারক্সাইড, ফেস ওয়াশ, দ্যাটস অল, আর কিছু না। কিন্তু এই পেশেন্ট বলে না আমার এত হয়েছে, আমাকে অরাল ট্রিটমেন্ট দিতেই হবে। এখন অরাল ট্রিটমেন্ট দেওয়া তো যায় না, হ্যাঁ দিতে পারি, ইয়েস দ্যাট ইজ, আমরা ক্লিন্ডামাইসিন দিতে পারি, উই ক্যান গিভ ইন প্রেগনেন্সি, উই ক্যান গিভ দ্য অ্যাজিথ্রোমাইসিন, বাট অ্যাজিথ্রোমাইসিন কম কাজ করে। যদি ক্লিন্ডামাইসিন টলারেট করতে পারে দ্যাটস গুড, না পারলে অ্যাজিথ্রোমাইসিন দিতে পারি। এই পেশেন্টটাকে তাই দিয়েছিলেন, পেশেন্ট প্রেগনেন্ট ছিল, বিফোর অ্যান্ড আফটার ট্রিটমেন্ট উইথ দ্য ক্লিন্ডামাইসিন। কি দিয়েছিলাম, ক্লিন্ডাসিন 150 মিলিগ্রাম টিডিএস করে 2 মাস, তার ক্লিন্ডাসিন লোশন দিয়েছি 2 বেলা করে। আমরা 3 মাস দেই নাই, 2 মাসই দিয়েছি। এটারও বিফোর অ্যান্ড আফটার ট্রিটমেন্ট অফ দ্যাট পেশেন্ট। কেস 4, প্রেসক্রিপশন,
আরেকটা প্রেসক্রিপশন, সেকে কি দিয়েছি, জিথ্রিন মানে অ্যাজিথ্রোমাইসিন, ওই সপ্তাহে 3 দিন করে পালস থেরাপি 3 মাস, ডার্মা শেডস অফ দ্য ফেস ওয়াশ আর ক্লিন ডেস বি জেল, বাস 2 ঘন্টা পরে দিয়ে ফেলে। এইটাও আমরা দিতে পারি ইন জেনারেল, অর্থাৎ সবার ক্ষেত্রে আমরা দিতে পারি, কারণ এইটা অ্যাজিথ্রোমাইসিন সবাই টলারেট করতে পারে, কোনো অসুবিধা হয় না। আরেকটা প্রেসক্রিপশন, সেটা হচ্ছে রেটি ক্যাপ, মানে হচ্ছে আইসোট্রিটিনিন, 4 মাস দিয়েছি শুধুমাত্র মনোথেরাপি, অর্থাৎ এখানে কোনো অ্যান্টিবায়োটিক দেই নেই, ফেস ওয়াশ আগের মতো আর ওই টপিক্যাল আগের মতো। এইটা যেমন আমরা একটু এইটার মধ্যে যে পাস্টুল আছে, একনি হয়ে গেছে, এটা বিফোর শুধু আইসোট্রিটিন দিয়ে ট্রিটমেন্ট করেছে আফটার 6 মান্থস। একনি ইজ ম্যালট্রিটেড বাই কেমিক্যাল পিলিং 3 টাইমস। আরেকটা কেস দেখাচ্ছি, একনি ম্যালট্রিটেড হয়েছে, কেমিক্যাল পিলিং করছে 3 বার, 2 বার করছে ইলেকট্রোসার্জারি বাই কোয়ালিফাইড ডার্মাটোলজিস্ট উইদাউট ইম্প্রুভমেন্ট। Finally came to me and I have given the medical treatment as per guideline. কি দিছে, আইসোট্রিটিনোইন and other drug। এখানে তো অনেক টাকা খরচ হয়ে গেছে। and significant improvement notice after 3 months। কোন পেশেন্টটা? এই পেশেন্টটা, just see, and patient is happy। কিন্তু তাকে অনেক কিছু করা হয়েছিল। একটা 19 বছরের মেয়ে যখন আসলো প্যাপিলোনোডুলার একনি যে ফেস উইদাউট সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট বাই মেনি ট্রিটমেন্ট কুড নট কিওর, তখন এটাকে আমরা কি করলাম, টপিক্যাল ক্লিন্ডামাইসিন দিলাম আর আইসোট্রিটিনোইন দিলাম আর ফেস ওয়াশ, তার কি হলো, ইমপ্রুভমেন্ট হয়ে গেল। ভেরি ক্লিয়ার কেস। আর একটা 22 বছরের একটা আনম্যারিড লেডি উইথ রেগুলার মেনস্ট্রুয়েশন সাফারিং ফ্রম একনি ভালগারিস ফর লং time without significant improvement by many treatment। যেমন এটা মাল্টিপল প্যাপুলার এরাপশন অফ ফেস অ্যাসোসিয়েটেড উইথ সিবিরিয়া, এবং এটার মধ্যে একটু পিসিও ছিল। সো আমরা পিসিও ট্রিটমেন্ট দিয়েছি, পাশাপাশি অ্যাজিথ্রোমাইসিনের এই ট্রিটমেন্টটা একটা খুব ভালো প্রোটোকল। অ্যাজিথ্রোমাইসিন সপ্তাহে 3 দিন করে 1 মাস খাবে, এবং আইসোট্রিটিনোইন 20 মিলিগ্রাম করে ডেইলি খাবে 4 মাস। পরবর্তীতে একদিন পর পর করে 2 মাস, তার মানে 4 মাস একটা করে 20 মিলিগ্রাম, পরের 4 মাস সে, পরের 2 মাস সে 10 মিলিগ্রামও খেতে পারে, অথবা 20 মিলিগ্রাম অল্টারনেট ডে করে খেতে, একদিন খাবে একদিন খাবে না। আর ম্যাক্সিপিল সোপ দিয়ে ফেস ওয়াশ করলো। ফলো আপ ইমপ্রুভ আফটার 4 months and no recurrence in the 6 month period। এই পেশেন্টের ইমপ্রুভমেন্ট, হ্যাভ এ লুক। অর্থাৎ এজিথ্রোমাইসিনের পালস এবং আইসোট্রিটিনোইন। আরেকটা প্রেসক্রিপশন এইটাই, এই প্রেসক্রিপশনটাই এই পেশেন্টটার ইমপ্রুভমেন্ট হয়েছে, প্রেসক্রিপশনটা এইটাই, অর্থাৎ জিথ্রিন, রেটিক্যাপ 6 months, ডার্মাশেড সব, ক্লিনডেক্স বি। এটা আরেকটা পেশেন্ট, এই পেশেন্টটাও আমরা নোডুলার সিস্টিক ক্রাস্টেড একনি, যেটা কিউরড বাই মেডিকেল ট্রিটমেন্ট, নো পিলিং, নো সার্জারি, নো লেজার। এই পেশেন্টটা কি করছি, এই বিফোর এন্ড আফটার কি দিয়েছিলাম, ক্লিন্ডামাইসিন। অর্থাৎ এখানে কিন্তু ইনফেকশনটা অনেক বেশি, আমরা টেট্রাসাইক্লিন দিয়ে তাকে কমাই নিয়ে দিতে পারতাম, কিন্তু তাকে ইমিডিয়েট কমাইতে হবে, অনেক পাস ছিল। সেই জন্য আমরা ক্লিন্ডামাইসিন মনে রাখতে হবে, বেস্ট ক্লিন্ডামাইসিন যে স্যুট করে, বেস্ট। একটু দামটা একটু বেশি, টেট্রাসাইক্লিনের চেয়ে বেশি, কিন্তু কম পয়সার টেট্রাসাইক্লিন ভালো, কিন্তু ক্লিন্ডামাইসিন অনেকে স্যুট করে না, স্যুট করলে বেস্ট। আমরা ক্লিন্ডামাইসিন দিয়েছি, দেন পেশেন্ট ক্লিন্ডাসিন, রেটিক্যাপ, ডার্মাসেটসপ, এইভাবে আমরা পেশেন্টটাকে ইমপ্রুভ করে ফেললাম। এই সেম প্রোটোকলে বিফোর এন্ড আফটার ট্রিটমেন্ট, ইউ ক্যান সি। আমার কাছে যে এই ডকুমেন্টগুলো আছে, এগুলা অনেকের কাছে কোনো বইতেও নাই, এগুলা আপনারাও চেষ্টা করবেন রাখার জন্য, এগুলা কাজে আসবে পেশেন্টকে কাউন্সিলিং করার জন্য। পোস্ট একনি ট্রিটমেন্ট, একনি ভালো হয়ে গেছে, তারপর ট্রিটমেন্ট করা লাগে, যেমন দাগ হয়ে গেছে, স্পট পড়ে গেছে, এটা আমরা ট্রিটমেন্ট করছি, এটা পিআইএইচ বলে, পোস্ট ইনফ্লামেটরি হাইপারপিগমেন্টেশন। কি করতে পারেন এটার জন্য আপনারা জেনভ লাইটেনিং এইচ জেল নামে পাওয়া যায়, হাইড্রোকুইনন, এটা রাতে লাগাতে পারেন, অথবা ইউনিটন 4 হোয়াইট ক্রিম রাতে লাগাতে পারেন। অনেকের হাইড্রোকুইনন স্যুট করে না, তখন তাদেরকে আরেকটু হাইড্রোকুইনন ফ্রি জিনিস দিবেন, যেমন যে কোজিক অ্যাসিড আছে, জেনভ লাইটেনিং জেল, এটা 2 বেলা করে দিতে পারেন, কোজিক অ্যাসিড থাকলে 2 বেলা দিতে পারেন। ফিক্সড ডার্মা মেলাস কে ক্রিম, অথবা কোজি ম্যাক্স ক্রিম, অথবা ডার্মা কজ লোশন, এই সবগুলোই ভালো। এইগুলা আমরা ওই একনির দাগে দিতে পারি। আর ফেস ওয়াশের ম্যাক্সিপিল সোপ, পিলিং এজেন্ট আছে, ডার্মাশের সোপ দিয়েও স্যালিসাইলিক অ্যাসিড আছে, এর কাজ হবে। এটাও বিফোর এন্ড আফটার। একনির পরবর্তী স্কারিং হয়ে যায়, স্কারিং হয়ে গেলে কোনো ওষুধে যাবে না, সেখানে CO2 ফ্র্যাকশনাল লেজার, এই ক্ষেত্রে প্রসিডিউর ওকে, বাট ওই একনি ট্রিটমেন্টে না। PRP থেরাপি, মাইক্রোনিডলিং আমরা করেছি, কম্বিনেশন ট্রিটমেন্ট, এবং ট্রিটমেন্টের আন্ডারে আছে পেশেন্টটা, অনেক বেশি ছিল, ইমপ্রুভিং। স্পেশাল একনি যেমন পেছনের দিকে হয়, এটার নাম হলো একনি কিলোডারিস নিউকি, স্পেশাল টাইপ অফ একনি ভ্যারাইটি, একনি কিলোডারিস নিউকি। এটাকে আমরা যেটা করেছি, আইসোট্রিটিন অরাল দিয়েছি, আর লোকালি আমরা ইলেকট্রো সার্জারি করে দিয়েছি, বা CO2 লেজার আমরা করতে পারি। এটাও হাইড্রোডান্টিস সাপোরেটিভ, আরেক ধরনের ইনভার্স একনি, এক ধরনের, এটা গ্রয়েনে হয়েছে,
সেটাকে আমরা ট্রিটমেন্ট দিয়েছি। এইগুলোর ট্রিটমেন্ট বেশ জটিল, অর্থাৎ হাইড্রোএন্টিক সাপোর্ট লিভার ট্রিটমেন্ট করতে গেলে আপনাকে এই কম্বিনেশন যেতে হবে, ক্লিন্ডামাইসিন, রিফাম্পিসিন, আইসোট্রিটিনিন, এই 3টা কম্বিনেশন যেতে হবে। অর্থাৎ প্রথম 1 মাস রিফাম্পিসিন, পরের অর্থাৎ 1 মাস রিফাম্পিসিন, 2 মাস ক্লিন্ডামাইসিন, আর আইসোট্রিটিনিন 6 মাস। অর্থাৎ 3টাই শুরু হবে একসাথে, রিফাম্পিসিন 1 মাস হয়ে ক্লোজ হয়ে যাবে, আর সাথে অবশ্যই অন্য সাপোর্টিভ ওষুধ অ্যাজ ইউজুয়াল যেগুলো আমরা দিই। একনি ইনভার্সা বলা হয়, যেমন এক্সিলাতে হয়, যেটা হাইড্রোজেন সাপোর্টিভ ডিসচার্জ হচ্ছে। এরকম একটা রোগী আসছিল, এ বাংলাদেশি অরিজিন সিটিজেন অফ লন্ডন, ওয়াজ সাফারিং ফ্রম হাইড্রোজেন সাপোর্টিভ বা ডিসচার্জিং, ট্রিটেড সিন্স 9 years in UK, ইউনাইটেড কিংডম চিকিৎসা দিচ্ছিল, as well as in the CMC Vellore without cure and did not give any hope. তারা কোনো আশা দেয় নাই যে ভালো হবে, কিন্তু আলহামদুলিল্লাহ দিস পেশেন্ট নাও কিওর্ড বাই মাই ট্রিটমেন্ট অ্যান্ড আফটার ফলো আপ পিরিয়ড অফ 1 year নো রিকারেন্স। এবং পেশেন্ট পরে আসছিল, নাও হি ইজ ভেরি হ্যাপি টুডে। আসছিল কিসের জন্য? একনি মুখের স্কারের ট্রিটমেন্টের জন্য সে লন্ডন থেকে পরে আসে। এটা বিফোর অ্যান্ড আফটার ডিসচার্জ হচ্ছিল, এবং তারপরে একদম আর ভালো হয়ে গেছে, তার এগুলো আর হয় না। আমরা ওই ট্রিটমেন্টই দিয়েছিলাম। পেরি অরাল একনি ফর্মুলেশন আর পেরি অরাল ডার্মাটাইটিস, এটাও একনি ফর্মুলেশন, এটা আমরা ট্রিটমেন্ট দিয়েছি। কি ট্রিটমেন্ট দিয়েছি? পেরি অরাল ডার্মাটাইটিস, টেট্রাসাইক্লিন দিয়েছি, সিট্রিজিন দিয়েছি, আর জিটবার বা ডার্মাশেটস অফ দ্য ওয়াশ, আর টপিক্যাল ডাইফেন হাইড্রোজেন জিঙ্ক অক্সাইড ক্রিম দেই। তারপরে এটা আফটার ইমপ্রুভমেন্ট। একনি ট্রিটমেন্ট ইন স্পেশাল সিচুয়েশন, কিছু কিছু স্পেশাল সিচুয়েশন একনি ট্রিটমেন্ট কি হবে, যেমন একনি উইথ পিসিও কি দেবেন? অবশ্যই পিসিও থাকলে আইসোট্রিটিনের বিকল্প নাই, ওই একনি সহজে ভালো হয় না, সুতরাং আইসোট্রিটিন দিতে হবে। সাথে একটা আপনাকে এখানে আমি যদিও লিখছি নোভেলন লাইট, এর সাথে দেওয়া যাবে না, আমরা এখানে লিখছি এই জন্য যে আমরা এটা একটা মানে পিসিও ইম্পর্টেন্ট ড্রাগ, অর্থাৎ যদি এটা দিতে হয় তাহলে আমি কিন্তু আইসোট্রিটিন এর সাথে দিব না, তাহলে টেট্রাসাইক্লিন দিয়ে আমি শুরু করব। তারপরে আমার নোভেলন লাইটটা যদি দেওয়া না, আমি মেটফরমিনে চলে যাব। কিন্তু পিসিও ট্রিটমেন্টে নোভেলন লাইট ইজ ভেরি গুড অ্যান্ড দি মেটফরমিন, সেই জন্য আমি রেখেছি। কিন্তু দিলে আইসোট্রিটিন যদি দেই তাহলে আমি সাথে মেটফরমিন দিব। যদি লিন থিন পারসন হয় তাহলে আমি আইসোট্রিটিন না হয়ে নোভেলনের আর টেট্রাসাইক্লিনের কম্বিনেশনে চলে যাব। একনি ডিউরিং প্রেগনেন্সি কি করব? টপিক্যাল বেঞ্জল পারক্সাইড সেফ ফেস ওয়াশ, নো সিস্টেমিক ড্রাগ ইজ প্রেসক্রাইব ফর অ্যাকিউট একনি প্রেগনেন্সি, যেটা এর আগে আলোচনা হয়েছে। একনি অ্যাসোসিয়েটেড উইথ লিউকোরিয়া, একনিও আছে আবার লিউকোরিয়া আছে, তাহলে কি করব? তাহলে টেট্রাসাইক্লিন দেওয়া যাবে না, টেট্রাসাইক্লিন দিলে লিউকোরিয়া বেড়ে যাবে। একনি ডিউরিং চাইল্ড বিয়ারিং এজ যদি হয় তাহলে আমি আইসোট্রিটিন দিব না, বেটার টু অ্যাভয়েড। চাইল্ড বিয়ারিং এজ কোন সময় প্রেগনেন্ট হয়ে যায়, হ্যাঁ, অথবা সামনে বিয়ে শাদী আছে, আমি তাকে আইসোট্রিটিন অ্যাভয়েড করব। একনি অ্যাসোসিয়েটেড উইথ ডিফিউজ অ্যালোপেশিয়া, একজনের একনিও আছে কিন্তু চুলও করে, সেই ক্ষেত্রে আমি আইসোট্রিটিন অ্যাভয়েড করবো, বেটার টু অ্যাভয়েড, কারণ এটা ড্রাইনেসে কিছু হেয়ার ফল হবে, সেই ক্ষেত্রে তখন তার হেয়ার ফলের ইস্যুটা আরো সামনে চলে আসবে, আমি অ্যাভয়েড করবো। একনির সাথে স্কাল্প সোরিয়াসিস আছে, মাথায় সোরিয়াসিস আছে, স্কাল্প সোরিয়াসিস, তখন কি করে? স্কাল্প সোরিয়াসিস মাথায় টপিক্যাল স্টেরয়েড দেয়, এটা দেওয়া যাবে না। টপিক্যাল স্টেরয়েড লোশন স্প্রে শুড নট বি গিভেন ইন দ্য স্কাল্প ফর দ্য সোরিয়াসিস। আমরা অন্য জিনিস ট্যাক্রোলিমাস দিব, সেই ক্ষেত্রে স্কাল্পের জন্য, সোরিয়াসিসের জন্য ট্যাক্রোলিমাস দিব। কিন্তু স্কাল্পে কখনো যদি আমি স্টেরয়েড দেই, তার মুখে একনি ট্রিটমেন্ট করি, সেই একনি ভালো হবে না। মাথায় স্টেরয়েড দেওয়ার জন্য সেটা ইফেক্ট ফেসে হবে। একনি উইথ সেবোরিক ডার্মাটাইটিস, হ্যাঁ ভালো, আমরা অরাল এন্টি ফাঙ্গালের মধ্যে যোগ করে দিব একনি ট্রিটমেন্টের সাথে, আর সাথে এন্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু থাকবে। একনির সাথে দেখা গেছে মেনস্ট্রুয়েশনের ইরেগুলারিটি বা পিসিও, ভালো, তাহলে পিসিওর চিকিৎসা দিব পাশাপাশি। পিসিও ট্রিটমেন্ট মাস্ট বি গিভেন অ্যালং উইথ দ্য একনি ট্রিটমেন্ট, আগেও বলেছি। একনির সাথে দেখা গেছে আর্লি চাইল্ডহুডে একনি, তাহলে কি করব? ফেস ওয়াশ আর টপিক্যাল ট্রিটমেন্ট শুড বি গিভেন ফর দ্য চয়েস। আইসোলেটেড ট্রিটমেন্ট দেওয়া যাবে না, যাবে না, যাবে না আর্লি চাইল্ডহুডে, কারণ প্রিমেচুর এফএসএল ক্লোজার করে দিবে। একনির সাথে সেন্সিটিভ স্কিন, যাদের স্কিন খুব সেন্সিটিভ, তাদের ক্ষেত্রে কি করবো? অল টপিক্যাল এন্টি একনি মেডিসিন বেটার টু অ্যাভয়েড। সেন্সিটিভ স্কিন আমরা টপিক্যাল মেডিকেশন, এই যে বেঞ্জল পারক্সাইড বলেন, এই রেটিনয়েড বলেন, আমি দেই না এগুলো, কোনো টপিক, খালি ফেস ওয়াশ দিই, কারণ দিলে আরো ঝামেলা হয়। ওই ঝামেলার জন্য পরে অন্য ডাক্তারের কাছে চলে যায়, পরে বলে যে আমার তো একনি ভালো হয় না, একনি বোধহয় চিকিৎসা নাই। নো, সেন্সিটিভ স্কিন জিজ্ঞেস করে নেবে আপনার অ্যালার্জি আছে কিনা, আপনার চুলকায় কিনা, আপনার মুখ কি একটু তো লাল হয়ে যায় কিনা, হ্যাঁ, এটা জিজ্ঞেস করে নেবেন। স্কিনের একনির সাথে যদি মেলাজমা থাকে
তাইলে আইসোট্রিটিনিন বেটার টু অ্যাভয়েড, কারণ আইসোট্রিটিনের একটা পিগমেন্টেশন আর ফটোসেন্সিটিভ ইফেক্ট আছে, মেলাজমা আরো বাড়তে পারে। পাশাপাশি মিনোসাইক্লিন, লাইমোসাইক্লিন, টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন বেটার টু অ্যাভয়েড, কারণ অল দোজ আর দ্য ফটোসেন্স। তাহলে আমি মেলাজমা টেকনিক থাকলে কি অ্যাজিথ্রোমাইসিন যাব, অথবা ক্লিন্ডামাইসিন যাব, অন্যগুলোতে যাব। আমরা এটাতে যেতে পারবো না, করলে আর তার মেলাজমা এগ্রিভেট করবে, তখন পেশেন্ট আবার মন খারাপ করবে যে আমার তো মেলাজমা বেড়ে গেছে। একনির সাথে যদি ডার্ক স্কিনস পারসন, মানে ব্রণ হয়েছে কালো মানুষের, তাদেরকে আমরা মিনোসাইক্লিন, নাইমোসাইক্লিন, টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন বেটার টু অ্যাভয়েড, কারণ তাদের স্কিন, তার রোদে গেলে স্কিন আরো কালো হয়ে যাবে, তখন বলে আমি তো কালো ছিলাম, কি ব্রণের ওষুধ খাই তো আরো কালো হয়ে যাচ্ছে। বেটার টু অ্যাভয়েড, তাদের ক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিন দিব অথবা ক্লিন্ডামাইসিন দিব। একনি উইথ আইবিএস পেশেন্ট, যদি একনির সাথে আইবিএস এর পেশেন্ট থাকে তাহলে কি করব, তাহলে অরাল অ্যান্টিবায়োটিক, সকল অরাল অ্যান্টিবায়োটিক অ্যাভয়েড করবেন, অর্থাৎ অ্যাজিথ্রোমাইসিনই বলেন, টেট্রাসাইক্লিনই বলেন, আর ক্লিন্ডামাইসিন বেটার টু অ্যাভয়েড। সেক্ষেত্রে আইসোট্রেটিনে চলে যেতে হবে। যদি এমন হয় যে না আইসোট্রেটিনেও তার জন্য কন্ট্রাইন্ডিকেটেড, তাহলে একটা অ্যান্টিবায়োটিক তার সেভ হচ্ছে, সেটা হচ্ছে ইরাইথ্রোমাইসিন। একনি উইথ কমপ্লিকেশন লাইক স্কারিং, হ্যাঁ স্কারিং হয়ে গেছে, তাহলে একনি ট্রিটমেন্ট আগে দিতে হবে। ধর স্কারিং এর রোগীরা এসে বলে যে আমার গর্তের চিকিৎসা দেন, না গর্তের চিকিৎসা পরে, আগে একনি ট্রিটমেন্ট দিয়ে তাকে ভালো করে আইসোট্রিটিন বা যেটাই দিই না কেন ভালো করে, বা টেট্রাসাইক্লিন ভালো করে, তারপরে আমাকে স্কারের ট্রিটমেন্টে যেতে হবে, আগে স্কারের ট্রিটমেন্ট না, তাহলে স্কারের ট্রিটমেন্ট গেলে আবার একনি অ্যাগ্রিভেট করবে। ওটিসি ড্রাগ অর্থাৎ ওভার দ্য কাউন্টার ড্রাগ সারা পৃথিবীতে পাওয়া যায়। আপনাদের বিভিন্ন মানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা বিদেশে থাকে তারা অনেক সময় আপনাদের কাছে পরামর্শ চাবেন যে এমন কিছু ওষুধ দেন যে ব্রণের জন্য, তো বিদেশে এই ধরনের ওষুধগুলো ওটিসি হিসেবে পাওয়া যায়। বেঞ্জল পারক্সাইড ফার্মেসিতে গিয়ে বললেই হয়, ডাক্তার দেখাইতে হয় না, বেঞ্জল পারক্সাইডের ওষুধ ফার্মেসিতে পাওয়া যায়, ফার্মাসিস্টকে গিয়ে বললেই তারা একনির বেঞ্জল পারক্সাইড ওষুধ দিয়ে দেয়। বেঞ্জল পারক্সাইড জেল পাওয়া যায়, বেঞ্জল পারক্সাইড ওয়াশ পাওয়া যায় 10%, এগুলো বিদেশে পাওয়া যায়। অয়েল ফ্রি একনি ওয়াশ পাওয়া যায়, নিউট্রিজেনার স্ক্রাব পাওয়া যায়, এগুলো তারা স্যালিসাইলিক অ্যাসিড, এই যে স্যালিসাইলিক অ্যাসিড, সালফার, এগুলো পাওয়া যায় বিদেশে। এখন একটা প্রশ্ন, একনি পেশেন্টকে অনেক সময় ট্রিটমেন্ট করতে করতে তাদের, বিশেষ করে আইসোট্রিটিনিন যারা খায় তাদের স্কিনটা ড্রাই হয়ে যায়, ময়শ্চারাইজিং ইফেক্ট তাদের দরকার। আমরা যেহেতু বলে দিচ্ছি ওষুধ চলাকালীন সময় কোনো কসমেটিক, ক্রিম, লোশন, পাউডার, সানব্লক দিবেন না, কিন্তু আইসোট্রিটিন খেলে তাদের ময়শ্চারাইজার একটা লাগে, তাহলে তারা কোন ধরনের ময়শ্চারাইজার দিতে পারে? একনি পেশেন্ট জেনভ অয়েল ফ্রি ময়শ্চারাইজার, এটা গুড। বেব রিপেয়ারিং ময়শ্চারাইজার অলসো গুড। এনি ওয়ান। রেমেডিস অ্যাকোয়া ময়েস্ট, বোরোলিন ক্রিম পাওয়া যায় কম দামের, এটাও ইউজ করতে হবে। এছাড়া ডার্মা কিউকাম্বার জেল, এগুলো ব্যবহার করতে পারে ময়শ্চারাইজার হিসেবে একনি পেশেন্ট। আচ্ছা, বেস্ট ক্লিনজার ফর একনি পেশেন্টের জন্য সবচেয়ে ভালো ক্লিনজার হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? ডার্মা শেড সোপ অথবা জিতবার, তার মধ্যে কি আছে? তার মধ্যে 6% স্যালিসাইলিক অ্যাসিড, 10% সালফার। ম্যাক্সিপিল সোপ ব্যবহার করতে পারি, সেলিগো ফেস ওয়াশ ইউজ করতে পারি, বায়োব্যালেন্স একনি ভিট এন্টি একনি ফেস ওয়াশ ইজ ভেরি গুড, এটা খুব ইরিটেট করে না। রেমিডিস জেন্টেল এক্সফোলিয়েটিং ক্লিনজার, এটা অনেকটা ভালো। তারপরে হচ্ছে নিউটন জেল এক্সফোলিয়েটিং ক্লিনজার, এটাও ভালো, খুব স্মুথ হয়ে যায়। বায়োডার্মার একটা আছে, এটাও অনেক ভালো, সেবিয়াম ফোমিং ক্লিনজার, একটু দাম বেশি পড়ে, এগুলা বাইরের ওষুধ, ভালো ভালো গুড ক্লিনজার ফর দা বেস্ট, আমার এক্সপিরিয়েন্সে মনে হয় এগুলো বেস্ট। এছাড়াও আছে সফট জেন্টেল ক্লিনজার, যাদের স্কিন খুব সেন্সিটিভ, একনি পেশেন্ট, তাদের ক্ষেত্রে হানি ভি ফেসিয়াল ফোম, এভিনের ক্লিনেন্স জেল, GM60 ফেস ওয়াশ, জিওমেট্রি হোয়াইটেনিং ফেসিয়াল ফোম, ডার্মা কেয়ার সোপ, গ্লোম্যাক্স বার, এগুলো ইরিটেশন কম হয়, এগুলো দ্যাট ক্যান বি অল্টারনেটিভ। একনি পেশেন্ট উইথ এসডি বেস্ট শ্যাম্পু কি? মাথায় খুশকি আছে একনি পেশেন্ট, তারা কোনটা? সাইক্লোপাইরক্স, যেটা ক্লোপিরক্স স্কোয়ারের, এটা খুব ভালো শ্যাম্পু। এছাড়া ফিক্স ডার্মা টি শ্যাম্পু ব্যবহার করতে পারে, এছাড়া বায়োডার্মা নোট ডি শ্যাম্পু ব্যবহার করতে পারে। এটা দাম কম, আর এটা একটু বেশি, এটা আর একটু বেশি, সবগুলোই খুবই ভালো, যার যে পেশেন্টের যেটা লাইক করে সেটাই সে ব্যবহার করতে পারে। একনি উইথ পিগমেন্টেশন যদি থাকে তাহলে আমরা জেনভ লাইটেনিং জেল, এই জেল ওয়ান্স, অথবা লাইটেনিং জেল টুয়াইস, অথবা এটা আমি আগেও বলেছি ইউনিটন 4 হোয়াইট ক্রিম। একনির সাথে স্কারিং আছে, তাহলে ফিক্সড ডার্ম, যদি আমি কিছু জেল দিতে চাই তাহলে ফিক্সড ডার্মা স্কার জেল, যেটা 2 বেলা দিতে পারো, অথবা বেইবের ক্যারাটোলাইটিক ফ্লুইড পাওয়া যায়, ওই ফ্লুইড 2 বেলা করে সে লাগাবে, আর ম্যাক্সিপিল সোপ দিয়ে সে ওয়াশ করবে। 5টা অ্যাডভাইস একনি পেশেন্টের কি কি? নো হেয়ার অয়েল, নো কসমেটিক, নো মাস্ক, নো প্রিক, ফেস ওয়াশ রেগুলার ইভেন আফটার কিওর। এটা আমি আগেও বলেছি, আবার রিপিট করলাম, 5টা অ্যাডভাইস কাউন্সিলিং এর সময় পেশেন্টদেরকে বলে দিতে হবে। এখন বেস্ট সানব্লক ফর একনি পেশেন্ট, তাই বলে আমি সানব্লক দিতে চাই, একনি পেশেন্টে কি কি সানব্লক দিবে? স্পেশাল সানব্লক কি দিবেন? নাম কি? নো সানব্লক।
অনেকে হয়তো বলতে পারে যে আমাদের এই সানব্লকটা কমেডোজেনিক না, কমেডন ফর্ম করে না, নন কমেডোজেনিক, হাবিজাবি এই সমস্ত কথা বলে লাভ নাই, কারণ এগুলা প্র্যাকটিক্যাল জিনিস, তো উপরে কোনো কিছু দিলেই ব্লক হবে। হ্যাঁ, কমেডোজেনিক যে কসমেটিক সেগুলো বেশি করবে, আর যে কোনো কিছু অ্যাপ্লাই করলেও সেটা করবে, সুতরাং আমরা ওইটাতে যাবো না। কোনো সানব্লক, ছাতা ব্যবহার করবে একনি ট্রিটমেন্ট চলাকালীন সময়, এছাড়া আইসোট্রিটিন ব্যবহার করলে ছাতা ব্যবহার করবে, বাইরে রোদে কম যাবে। এটা আমরা করতে অ্যাডভাইস করবো না। যে এই কোম্পানির তার প্রচার প্রপাগান্ডার জন্য অনেক ধরনের এরকম করে, যেমন ধরেন এই যে শুরু হয়েছে কি চুল এন্টি হেয়ার লস শ্যাম্পু, আর এন্টি হেয়ার লস কি শ্যাম্পু ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়ে যাবে? এরকম কোনো শ্যাম্পু পৃথিবীতে আছে? পৃথিবীতে এরকম কোনো শ্যাম্পুই নাই যে চুল শ্যাম্পু ব্যবহার করে চুল পড়া বন্ধ হয়ে যাবে, মিথ্যা কথা। তারপর বলে যে কি ওই একটা বাইর করছে বাংলাদেশ কি হিজাবি শ্যাম্পু, হিজাব হিজাব যারা পরে তাদের জন্য স্পেশালি মেড, এগুলো হচ্ছে মার্কেটিং এর পলিসি। সো আমরা এই সমস্ত পলিসির মধ্যে জড়াবো না, আমরা সাইন্টিফিক্যালি জাজ করবো ওয়েদার এটা দেওয়া যাবে কিনা পেশেন্টের জন্য। আচ্ছা, একনি ট্রিটমেন্ট ফেইলিওর কি কি কারণ হয়? একটা হচ্ছে, এটা আগেও বলেছি, আবার একটু রিপিটে আসছি, প্রপার কাউন্সেলিং করা হয় না, ল্যাক অফ প্রপার কাউন্সেলিং, ল্যাক অফ ফলো আপ অ্যাডভাইস, প্রপার ডোজ ডিউরেশনে ওষুধ দেওয়া হচ্ছে না, রং ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, পার্টিকুলার স্টেরয়েড দেওয়া হচ্ছে, সেন্সিটিভ স্কিন থাকার কারণে ভালো হতে চাচ্ছে না, গোয়িং ফর এক্সপেন্সিভ ট্রিটমেন্ট ইনস্টিড অফ ইজি চিপ ট্রিটমেন্ট, চলে যাচ্ছে এই কেমিক্যাল পিলিং, লেজার, এই বিভিন্ন প্রসিডিউর চলে যাচ্ছে, এই জন্য ট্রিটমেন্ট ফেলিওর হয়। একনি ম্যাল ট্রিটমেন্ট কি কি? ম্যাল ট্রিটমেন্ট হচ্ছে topical steroid use, unnecessary expensive procedure, topical irritating cream use for the long time, এবং ট্রিটমেন্ট অফ দি কজ, নট টু ট্রিট, ট্রিটমেন্ট অফ দ্য কজ, যেটা যেমন পিসিও আছে সেটা ট্রিটমেন্ট করতেছে না, সে ট্রিটমেন্ট করে কিভাবে ভালো, হোমিওপ্যাথি খাচ্ছে, পার্লারে গিয়ে পার্লার থেরাপি করছে, কেমিক্যাল পিলিং করতেছে। এখন আমি এরকম একটা পেশেন্টের কথাই শেয়ার করি। পেশেন্ট নিজেই একজন ডাক্তার, সে ছিল, সে খুব তার কষ্টের কথাটা বলছে। আপনি বললাম যে আপনি তাহলে আমাদের ডাক্তারদের জন্য বা আমাদের কোনো কথা মেসেজ দিতে পারেন, তখন উনি আমাকে এই মেসেজটা দিয়েছেন, শুনেন। হ্যাঁ সামিন, তোমার কি প্রবলেম ছিল একটু আমাদের সাথে না শেয়ার এটা করো। না, এটা এটিকে 9 মাস ধরে খেয়েছি। তোমার কি আগে কি ছিল? ব্রণের সমস্যা ছিল না? জি, ব্রণের সমস্যা, অনেক মারাত্মক ব্রণ ছিল। আমাকে ডাক্তার রেফার করছে রেটিক্যাপ, প্রোটান, তারপরে এডিজ এডিক্লিন জেল, তারপরে ক্লিনডেক্স জেল দিয়েছি, কিন্তু আমার কোনোটাই কমে নাই। কতদিন ধরে রেটিক্যাপ খাচ্ছিলাম? 9 মাস ধরে খাচ্ছিলাম। ডেইলি কয়টা করে? 20 মিলিগ্রাম। 20 মিলিগ্রাম, জি। তারপরে মাসে মাসে বোধহয় ফলো আপ করতে না, 2 মাস পর পর? জি জি জি। এভাবে মোট কতদিন খাওয়া হলো? 9 মাস। 9 মাস খেয়ে তারপরে আমি একটা আমার ডাক্তার একজনকে রেফার করলো, তারপর ওনার কাছে গেলাম, যে উনি যে ওষুধগুলো রেফার করছে ওইগুলা দিয়ে আমার সব আল্লাহর মতে সব ঠিক হয়ে গেছে। রেটিক্যাপের দাম তো অনেক বেশি, তাই না? জি। পরবর্তীতে তোমাকে যে ওষুধটা দেওয়া হয়েছে সেটার নাম কি ছিল? টেট্রাসাইক্লিন। 500 mg, বেলাস্টিন 20, and এক্ট্রোমাইসিন লোশন, আর একটা ফেস ওয়াশ, রাইট? জি জি। এতে 2-3 মাস পরে রেসপন্স আগের চেয়ে অনেকটা ভালো, রাইট? দিস ইজ দ্য মেসেজ। তার মানে এই চিকিৎসাটা তোমার খরচ অনেক কম হয়েছে, তাই না? জি জি। আর আগের চিকিৎসাটা তোমার অনেক খরচ বেশি হয়েছে। কিন্তু ভালো হয় না। So now you are happy? Yes, yes. Okay, thank you. এখানে মেসেজটা হচ্ছে যে রেটিক্যাপ বা রেটিক্যাপ মানে আইসোট্রোটিনোইন যে সকল একনির মহৌষধ তা কিন্তু নয়। এই মেসেজটা আমি দেওয়ার জন্য করেছি। অনেক ক্ষেত্রে আমরা পেয়েছি যে ইভেন প্রথমে জাম্প করে একদম আইসোট্রোটিনোইনে চলে যাচ্ছে, সিম্পল ইজি ট্রিটমেন্টটাকে আমরা ওভারলুক করে আমরা চলে যাচ্ছি দামি ট্রিটমেন্টে। সেই পেশেন্টটা অনেকদিন সাফার করছে এবং দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে এটা ভালো রেসপন্স করে। পার্সোনাল, যেটা আমি বললাম, পেশেন্ট কমপ্লায়েন্স সবার একরকম নাও হতে পারে। জাস্ট দ্য এফিকেসি আমাকে অবশ্যই 2 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এইভাবে 9 মাস ধরে তাকে আইসোট্রিটিন খাওয়ানোটা এটা ওয়াইজ না, এটা সাইন্টিফিক না, যুক্তিযুক্ত না। সুতরাং আমরা ওই অপশনটা দেখে নিব যে আমাদের কম খরচে হয় নাকি। আমরা আরেকটা পেশেন্টের কথা শুনি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারজানা। আমি আপনাদের সাথে আমার অ্যাকনি প্রবলেমের কিছু সাফারিংস গুলো বলবো। আজ থেকে 1.5 বছর আগে আমি অ্যাকনি প্রবলেম ফেস করছি। তখন আমি একজন স্কিনের ডক্টরের সাথে কনসাল্ট করেছি। উনি সেই সময় আমাকে
স্টেরয়েড ক্রিম দিয়েছিল ফেস ইউজ করার জন্য। আমার শুধুমাত্র সেই সময় ফোরহেডে একনি প্রবলেম ছিল, বাট এই স্টেরয়েড ক্রিমটা ইউজ করার পরে আমার ফুল ফেসে একনি প্রবলেম হয়ে গেল। এবং আমি তারপরে আরো দুজন ডক্টরের সাথে কনসাল্ট করলাম, ওনারা আমাকে 4টা সেশন কেমিক্যাল পিল করিয়েছেন। তো সেই কেমিক্যাল পিল করার পরে যেটা হয়েছে, আমার একনি আরো বেড়ে গিয়েছে এবং যেখানে একনি হয়েছে সেখানেই একনি স্কার হয়ে যাচ্ছিল। আমি আরেকজন স্যারের সাথে কনসাল্ট করলাম, উনি আমাকে যেটা বললো, কেমিক্যাল পিলের কারণে আমার একনি প্রবলেমটা বেড়ে গিয়েছে এবং কেমিক্যাল পিলে আসলে আমার একনির জন্য কোনো ইফেক্টিভ কিছুই হয়নি। তো আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা ব্রণের জন্য শুধু শুধু কেমিক্যাল পিল করিয়ে আপনাদের স্কিন নষ্ট করবেন না। আশা করবো আমার এই ইনফরমেশনটা আপনাদের জন্য ইফেক্টিভ হবে। ধন্যবাদ। এই পেশেন্টটাও আপনার এই আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল যে ট্রিটমেন্ট দিয়ে ভালো করেছে। আরেকটা পেশেন্টের কথা শুনুন। আসসালামু আলাইকুম, আমি একজন ফিমেল ডক্টর। আমি 4 বছর আগে বেশ লম্বা সময় ধরে একটা ব্রাইটেনিং ক্রিম ইউজ করতাম, যেটা ছাড়ার পর আমার স্কিনে বেশ রিয়াকশন হয়ে গিয়েছিল। ফুল ফেস ডার্কনেস ছিল, পিম্পল ছিল, র্যাশ ছিল। এই জন্য আমি প্রফেশনাল হেল্প নেবার জন্য বাংলাদেশে একটা মোস্ট হাইপ এবং নিজেদের বেস্ট দাবি করা একটা লেজার সেন্টারে যাই। সেখানে 1 বছর প্রায় ট্রিটমেন্ট নেই, তারা যেভাবে বলেন সবকিছুই করি। ওনারা আমাকে মাইল্ড কিছু পিলিং দেন, কখনো গ্লো পিল, কখনো লেকটি পিল, এগুলো পিলিং আমাকে দেওয়া হয়। কিন্তু এগুলো আসলে খুবই মাইল্ড ছিল। 1 মাস কখনো 15 দিন পর পর এগুলো নেওয়া লাগতো। খুবই এক্সপেন্সিভ কিছু মেডিসিনও চলছিল এর সাথে। শেষের দিকে এসে কোথাও কোথাও সাদা প্যাচেস পড়ে যায়। এই হাইপারপিগমেন্টেশনের কারণগুলো আমি আসলে ওনাদের কাছে জানতে চাই যখন, তখন ওরা আমাকে কিছুটা অ্যাভয়েড করেন এবং আমি যখন জোরাজুরি করি তখন আমাকে একটা অ্যান্টি ফাঙ্গাল একটা ক্রিম দিয়ে দেন। যদি আমার ফেসে কোনো ফাঙ্গাল ইনফেকশন ছিল না এবং আমি এটা বাইরেও দেখিয়েছিলাম, আমি জানতে চেয়েছিলাম এটা ফাঙ্গাল ইনফেকশন কিনা, যেহেতু আমি স্কিন স্পেশালিস্ট না, আমার সাবজেক্ট স্কিন না। আমাকে অন্য স্যাররাও বলেন যে এটা ফাঙ্গাল ইনফেকশন না। তখন আমি ট্রিটমেন্ট আসলে অফ করে দিই। আরেকজন অনেক পপুলার একজন ডক্টরকে দেখাই, উনি আমাকে বললেন যে আসলে মাইল্ড পিলিং এ হবে না, আপনার অনেক অ্যাডভান্স পিলিং লাগবে। সাথে প্রায় 40,000 টাকা মেডিসিন দিল। এগুলো 3 মাসের জন্য ছিল। আমি 2 মাস মেডিসিন ওখান থেকে কিনে নিই ওনার চেম্বার থেকে। এখানে ট্যাবলেট গ্লুটাথিয়নি ছিল, গ্লুটাবায়োনি নামে, যেটা আমি পরে জানতে পারি 2 মাস খাবার পরে। ট্যাবলেট গ্লুটাথিয়নি আসলে স্কিনের উপর তেমন কোনো কাজ করে না। উনি আমাকে এমন একটা ট্যাবলেট দিয়েছেন যেটা শুধুমাত্র না চেম্বারে পাওয়া যায়। প্লাস উনি বলেছিলেন যে 3 মাস পরে এসে অ্যাডভান্স ফিলিং করতে হবে। আমি এই 2 মাসে কোনো উপকার না পেয়ে পরে অন্য সিনিয়র স্যারদের হেল্প নিয়ে ডক্টর হাসিবুর রহমান স্যারের পরিচয় পাই। উনি আমাকে আসলে একটু দেখতে একটু দেখাতে ভয় পাচ্ছিলাম। আমি প্রসিডিউর বা পিলিং আসলে আর যেতে চাচ্ছিলাম না। স্যারকে আমি এই বিষয়টা জানালাম। স্যার আমাকে আশ্বাস দিয়ে বললেন যে মেডিসিন দিলেন, বললেন যে পিলিং লাগবে না, আপনার স্কিনের যে কন্ডিশন, আপনার স্কিনের প্রবলেমটা ট্যাবলেটই আশা করি ঠিক হয়ে যাবে। আমি স্কিনের প্রবলেমের জন্য আলহামদুলিল্লাহ এখন 3 মাস চলছে এবং আমার 80% দাগই চলে গেছে। তো আমি আসলে এটাই সবার জন্য বলতে চাই, স্কিনের সব সমস্যার জন্য আসলে পিলিং লাগে ব্যাপারটা তা না। আমাদের উচিত একটু যাচাই বাছাই করে এসব প্রসিডিউরের মাঝে যাওয়া। আসলে কেমিক্যাল পিলিং এর ক্ষেত্রে আমার অনেক টাকা বা স্কিন দুটোর জন্যই অনেক ক্ষেত্রে ক্ষতিকর হয়ে যেতে পারে। আশা করছি আমার ইনফরমেশনটা সবার উপকার হবে। সবাইকে কষ্ট করে শোনার জন্য ধন্যবাদ। তাহলে এই ইনফরমেশন গুলো পেশেন্টের কাছে শুধু তারা পেশেন্ট না, তারা অ্যাজ ওয়েল এজ ডাক্তারও। তো তাদের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে সেটা আমরা সহজে অনুমান করতে পারছি। এখন রিকারেন্ট যে যদি দেখা যায় কোনো একনি হচ্ছে, তাহলে আপনারা যেটা করবেন, রেফার টু দ্য ডার্মাটোলজিস্ট। অ্যাডভাইসেস আর ইম্পর্টেন্ট, দেখতে হবে পিসিও আছে কিনা, শুড বি ট্রিটেড, এবং আইসোটোরিন অবশ্যই সেই ক্ষেত্রে লাগবে, এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট সেই ক্ষেত্রে লাগতে পারে। এটা হচ্ছে রিকারেন্ট একনির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনাকে রেফার করতে হবে, ডার্মাটোলজিস্টরা এই কাজগুলো করে দিবেন। এখন সার্জিক্যাল ট্রিটমেন্টগুলো আমি আপনাদেরকে খুব সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি, যেগুলা ডার্মাটোলজিস্টরা করে থাকেন। ডার্মাটোলজিস্টরা করেন যেমন কমেডন গুলোকে এক্সট্রাক্ট করেন, লাইট কটারি করতে পারেন, লাইট কিছু পিলিং করেন, কিছু কি বলে ক্রায়োথেরাপি করেন, মাইক্রোডার্মাব্রেশন করেন, লেড
ব্লু লাইট থেরাপি দেন, এনডিএক লং পাস লেজার করে। এগুলো হচ্ছে সিলেক্টিভ কিছু পেশেন্ট যেখানে রিকারেন্ট হচ্ছে, মেডিসিন রেসপন্ড করে না, সেগুলোর সংখ্যা খুব কম, সেই ক্ষেত্রে লাগতে পারে, সেই ক্ষেত্রে ডার্মাটোলজিস্টরা করবো। কোনগুলো সিস্টিক একনি ওরকম থাকলে ইন্টারন্যাশনাল কর্টিকোস্টেরয়েড ইন্টারন্যাশনাল থেরাপি দেওয়া লাগতে পারে। সো দিস আর দ্য ট্রিটমেন্ট অন দ্যাট কেসেস। এইটা হচ্ছে কেমিক্যাল পিলিং, ক্রায়ো করা হচ্ছে নোডুলোসিস্টিক একনি মধ্যে। এখানে ইলেকট্রো সার্জারি আপনি দেখেন, এখানে বড় বড় যে ইলেকট্রো সার্জারি গুলোকে আমরা করে দিচ্ছি, মানে এটাকে অরাল মেডিকেশন পাশাপাশি যদি আমরা এই মুখগুলোকে খুলে দেই, এগুলোকে কালেকশন গুলোকে বের করে দেই, তখন এই রেজাল্টটা খুব তাড়াতাড়ি আসে। এটা হলো ইলেকট্রো, যার ফলে এটা দেখা যাচ্ছে যে রেজাল্টটা আসলো খুব কুইক বিফোর এন্ড আফটার ট্রিটমেন্ট অফ দ্য ইলেকট্রো সার্জারি অ্যান্ড মেডিকেল ট্রিটমেন্ট, অর্থাৎ কম্বিনেশন অফ দ্যাট। সো এটা সেই পেশেন্টটাই যেটা বিফোর এন্ড আফটার ট্রিটমেন্ট করা হচ্ছিল। এইটার আরেকটা পেশেন্টকে আমরা দিচ্ছি, সেটা হচ্ছে তার আমরা ইন্টারন্যাশনাল স্টেরয়েড দিচ্ছি। না সরি, এটার মধ্যে সিস্ট হয়েছে, অনেক বড় বড় সিস্ট হয়ে গেছে, সিভিশিয়াস সিস্ট হলে একদিন থেকে হয়ে গেছে, এগুলোকে আমরা রিমুভ করে দিচ্ছিলাম উইথ ইলেকট্রো সার্জারি দিয়ে, এবং আস্তে আস্তে করে পরে এটাকে কালেকশন বের করে দিচ্ছি। আমাদের আমি এগুলো ডিটেল যাবো না, এগুলো ডার্মাটোলজিস্টের কাজ। আর বড় বড় সিস্টের কালেকশন ভিতরে থাকলে একে আমরা সার্জিক্যাল এক্সিশন করে, এটা দেখা যায় একনির থেকে কয়েকটা বড় সিস্ট ফর্ম করে গেছে। আর সিস্টটা যদি কোনো কালেকশন না থাকে, হার্ড থাকে, তাহলে ইন্টারন্যাশনাল থেরাপি দেওয়া হয়। এখানে যদি কালেকশন থাকে, কালেকশন গুলোকে বের করে দেওয়া হয়। আর রেড এন্ড ব্লু লাইট থেরাপি যেটা, সেইটার ক্ষেত্রে একটু দেখে নেন, এটা যেটা করা হয় সেটা ইনফ্লামেশনটা কমানো হয়। ব্লু লাইটটা এইখানে এটা লাইট থেরাপি 4 রকমের আছে: ব্লু লাইট থেরাপি, রেড লাইট থেরাপি, ইয়েলো লাইট থেরাপি এন্ড গ্রিন লাইট থেরাপি। ঠিক আছে, এটা এখন ব্লু লাইট চলছে। তারপরে আমরা যদি রেড লাইট দেই, তাহলে এটা এরকম আসবে। তারপরে আমরা যদি গ্রিন লাইট দেই, তাহলে এরকম আসবে। তারপরে আমরা যদি ইয়েলো লাইট ট্রিটমেন্ট দিই, তাহলে এরকম আসবে। সো আসলে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী আমরা দেব। এই পেশেন্টটা যেহেতু একটি পেশেন্ট, আমরা ব্লু লাইট ট্রিটমেন্ট দেব 20 মিনিটস, once or twice in a week, 20 মিনিটস ট্রিটমেন্ট। এটা একটি পেশেন্টের জন্য প্রোপিনোভেক্টর একনিটাকে কিল করে। এছাড়া এটা সিভিশাস জাইনাস সিক্রেশনটাকে কমিয়ে দেয়, যার জন্য স্কিনটা একটু ড্রাইং ইফেক্ট, অয়েলি ভাবটা কমে যায় এবং একনিটা ইমপ্রুভ করে, অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। আর রেড লাইট যেটা সেটা স্কিন রিনিউয়াল করে। আর কিছু রেড লাইটে ট্রিটমেন্টে স্কিন রিজুভিনেশন হয়, অর্থাৎ এখানে ব্লাড সার্কুলেশন গুলো বাড়ে। ব্লাড সার্কুলেশন বাড়লে এখানে বিভিন্ন মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট গুলো রিমুভ হয়ে যায়, স্কিনটা গ্লো করে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ইয়েলো লাইট। ইয়েলো লাইটটা হচ্ছে যদি কারো ফেসে বা কোথাও কোনো জায়গায় যদি ইনজুরি হয়, ট্রমা হয়, হিলিং এর জন্য, এবং এই জায়গায় ইলাইথেমা লাল হয়ে যায়, তাহলে ওই জায়গাটাকে র্যাপিড ইমপ্রুভমেন্টের জন্য ইয়েলো লাইট ট্রিটমেন্ট করা। একটা হচ্ছে গ্রিন লাইট। গ্রিন লাইটে যাদের স্কিন খুব সেন্সিটিভ থাকে, সেন্সিটিভ স্কিনের মধ্যে সেন্সিটিভিটিকে কমানোর জন্য, ফেসে কিছু দিতে পারে না, কসমেটিক অনেক কিছু ইউজ করতে পারে, খুব সেন্সিটিভ, তাদের জন্য আমরা গ্রিন লাইট ট্রিটমেন্ট দিয়ে থাকি। সো these are the light therapy nowadays practice all over the world. জিজ্ঞেস করেন। আমার স্কিনটা এখন যেটা মানে আছে, আর আমি একদম সেম। তো এই স্কিনে আপনার শুনেন, আপনি আসছিলেন গত সপ্তাহে, রাইট? আপনার একনি কিন্তু ছিল, একনি কিন্তু কমে গেছে। হ্যাঁ, আপনি যেহেতু মূলত আপনি একটি পেশেন্ট, আমরা একটি ওরাল ট্রিটমেন্টের পাশাপাশি এই ব্লু লাইট থেরাপিটা দিই। তারপরে একটি ট্রিটমেন্ট পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আপনার যেটা প্রয়োজন সেটাতে আমরা যাবো। ঠিক আছে? একনি স্কার বিভিন্ন রকম স্কার আছে, যেমন এই ওল্ডার যে অ্যাপ্রোচ গুলো, স্কারের জন্য কেমিক্যাল পিলিং, ডার্মাব্রেশন, সাবসিশন, এক্সিশন। আর মডার্ন অ্যাপ্রোচ গুলো হচ্ছে ডার্মোপেন, যে মাইক্রোনিডলিং থেরাপি, রেডিও ফ্রিকোয়েন্সি মাইক্রোনিডলিং থেরাপি, CO2 ফ্র্যাকশনাল লেজার, PRP থেরাপি। এগুলো ডার্মাটোলজিস্টরা করবে যদি লাগে। যেমন এটাকে CO2 ফ্র্যাকশনাল লেজার করা হয়েছে, করার পরে তার CO2 ফ্র্যাকশনাল লেজার 3টা সেশন পরে তার এই ইমপ্রুভমেন্টটা, 3টা সেশন অফ CO2 ফ্র্যাকশনাল লেজার। সো ফিলার সাবস্টেন্স দেওয়া লাগে কোনো সময় গর্তটা হয়ে গেল। আর এটা হচ্ছে মাইক্রোনিডলিং থেরাপি, যেখানে মাইক্রোনিডলিং একটু দেখে নেন জিনিসটা কি। ডক্টর পেন, মাইক্রোনিডলিং ট্রিটমেন্ট আর মাইক্রোনিডলিং থেরাপি। আমরা এখানে একটি স্কারিং এর জন্য তার ট্রিটমেন্ট কমপ্লিট, এটার মধ্যে মাইক্রোনিডলিং এর পরবর্তী দেওয়া হচ্ছে। First we have given the local anesthetic, then waited for 1 hour, then
washing the affected area with antiseptic and starting. আমরা একটু লম্বা, আমরা একটু শর্ট করে দেই, দেখাই। এরকম ভাবে ব্লিডিং আসবে, অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেলে। হ্যাঁ, ভিডিও কত দেওয়া হয়েছে? 1.5 ডক্টর পেন। এরপরে আমরা এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি মাইক্রোনিডলিং থেরাপি। এখানে রেডিও ফ্রিকোয়েন্সি প্লাস মাইক্রো দুইটা একসাথে। এটা হলো CO2 ফ্র্যাকশনাল লেজার। আমরা একটু তাড়াতাড়ি দেখাই। এটা হলো CO2 ফ্র্যাকশনাল লেজার করা হয় এরকম স্কারগুলোতে। এখন আমাদের শেষ কথা হলো, রিমেম্বার অল একনিজ আর কিউরেবল। যত কমপ্লিকেটেডই হোক না কেন, এই ধরনের একনি হলেও এটা কিউরেবল। জাস্ট হ্যাভ এ লুক, ইটস পসিবল। এনি টাইপস অফ একনি আর কিউরেবল ইফ প্রপারলি ট্রিটেড ইন টাইম। একটা এই মেয়েটা 18 বছরের কি আমরা সিভিয়ার পেপুলার নোডুলার সিস্টিক ক্লাস্টার একনি, যেটাকে আমরা সে কি করেছিল, ডক্সিসাইক্লিন এজিথ্রোমাইসিন উইদাউট সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট। দেন আমরা কি করলাম, এখানে ক্লিন্ডামাইসিন দিয়েছি, শি ওয়াজ ট্রিটেড উইথ ক্লিন্ডামাইসিন এবং ইলেকট্রোসার্জারি করেছি 2 মাস দেওয়ার পরে। তারপরে এটাকে ইমপ্রুভ 2 মাসের ইমপ্রুভ করে পাওয়ার পরে আইসোট্রিটিনেলে চলে যায়, তারপরে এই রেজাল্টটা আসে। সো এটা আরেকটা কেস, 20 বছরের আরেকটা মেয়ে, তার রেগুলার মেনস্ট্রুয়েশন ছিল, মডারেট টু সিভিয়ার একনি ছিল, তাকে বিভিন্ন রকম টপিক্যাল সিস্টেমিক ট্রিটমেন্ট সে নিয়েছে, কোনো ইমপ্রুভমেন্ট, সাম ইমপ্রুভমেন্ট হয় কিন্তু রিল্যাপস হচ্ছিল খুব বেশি। সো তার ট্রিটমেন্ট হিস্ট্রিতে ছিল ডক্সিসাইক্লিন, লাইমাসাইক্লিন, ডক্সিথ্রোমাইসিন, এজিথ্রোমাইসিন, ক্লিন্ডামাইসিন এটসেট্রা, টপিক্যাল অ্যাডাপারিন, বেনজোক্লোরাইসিন সবই নিয়েছে, কাজ হয় না। তারপরে আমরা কি করলাম, আমরা এটাকে ফেস ওয়াশ দিলাম, টেট্রাসাইক্লিন দিলাম, সিম্পল ওষুধ দিয়ে তাকে ইমপ্রুভ করে তারপর ফলোড বাই আইসোট্রেটিনলে চলে গেলাম, তারপর পেশেন্ট ভালো হলো। সো টেট্রাসাইক্লিন ইজ এ ভেরি গুড ড্রাগ। সো এটাও নোডুলার সিস্টিক একনি ওই একই ফর্মুলেশন আর কি ইমপ্রুভ করি আমরা। সো হোয়াট এভার ইট ইজ দ্য কন্ডিশন, সব এরকম অনেক ছবি আছে, কিন্তু সব ট্রিটমেন্ট প্রটোকল আছে। ম্যাল প্র্যাকটিস ফর দ্য একনি হচ্ছে আননেসেসারি লেজার, আননেসেসারি কেমিক্যাল পিলিং এবং মাইক্রোডারমাব্রেশন। অবজারভেশন কি অবজারভেশন করে, অবজারভেশন হচ্ছে কয়েকটা অবজারভেশন বলি। when mind does not know I cannot see, এটা তো কথাই আছে। তো অবজারভেশন 1, isotretinoin given for 1 month and ask the follow up। অর্থাৎ দেখা, যেহেতু যিনি দেন অনেক সময় আইসোট্রোটিনিন দিয়ে বলে 1 মাস পরে আসেন, আইসোট্রোটিনিন দিয়ে ফলো আপ করতে গেলে আপনাকে 3 মাস ওয়েট করতে হবে, 2 মাস তো লাগবেই, 3 মাস দেখতে হবে, তারপরে ফলো আপ করবেন। সুতরাং আমরা আইসোট্রোটিনিন যদি দেই অ্যাটলিস্ট 3 মাস পরে ফলো আপ করবো, পেশেন্টকে এর মধ্যে ফলো আপের কোনো প্রয়োজন নাই। অবজারভেশন 2, অনেক জায়গাতে দেখেছি আইসোট্রোটিন প্রেসক্রাইব করা হয় টেট্রাসাইক্লিন ডক্সিসাইক্লিনের সাথে, যেটা সিউডোটিউমার থেরাপি করে, এটা আমি আগে বলেছি, এটা করা যাবে না। প্রেসক্রিপশন আমরা পাই এরকম। আইসোট্রোটিনিন অবজারভেশন 3, আইসোট্রোটিনিন when given without কাউন্সেলিং, দেখা গেল যে তাকে যে বলাই হলো না যে সেই প্রেগন্যান্সির ইস্যুটা, এরকম আমরা অনেকেই পেয়েছি, তাদেরকে আইসোট্রোটিনিন দিয়ে দেওয়া হয়েছে কিন্তু তার প্রেগন্যান্সির ইস্যুটা সম্বন্ধে কিছুই বলা হয় না, বলে আমরা এটাকে দিতে পারবো না, এটা অন্যায় হবে। অবজারভেশন 4, আইসোট্রোটিনিন হঠাৎ করে স্টপ করে দিল পেশেন্ট অথবা ডাক্তার, যখন এটা বেড়ে গেল। ইনিশিয়ালি বাড়তে পারে, প্রথম 2 সপ্তাহে বাড়তে পারে কারো কারো ক্ষেত্রে। যদি কেউ আগে টপিক্যাল স্টেরয়েড ব্যবহার করে থাকে, এটি ইনফ্লেমড হয়ে থাকে, আইসোট্রোটিনিন দিলে ভিতরে যে ট্র্যাপ করা যে একনিগুলো ছিল সেই কালেকশনগুলো বেরিয়ে আসবে। প্রথম 2-3 সপ্তাহ, ইভেন 1 মাসও যেতে পারে, পরে কিন্তু 1 মাস পরে এটা কমা শুরু করবে। সুতরাং আমরা যদি এরকম অবস্থা হয়, রুগীকে বোঝাতে হবে এটা আপনার কিছুদিন বাড়বে, আপনি ওয়েট করেন, আবার আস্তে আস্তে কমে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি ডাক্তার হয়ে যে স্টপ করে দিই সেটাও ভুল, আর রুগীরা যদি ভয় পেয়ে স্টপ করে দেয় তাহলে আইসোট্রোটিনের ট্রিটমেন্ট করা যাবে না। অবজারভেশন 4, অবজারভেশন 5, অনলি কেমিক্যাল পিলিং আর গিভেন ফর একনি ট্রিটমেন্ট। বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি, অনেক জায়গায় শুধু কি আপনার তো শুনলেন পেশেন্টের কাছ থেকে কেমিক্যাল পিলিং একনি ট্রিটমেন্ট ব্যবহার করা হচ্ছে, দ্যাট ইজ টোটালি রং। এটা কোনো প্রোটোকলের মধ্যেই পড়ে না, কোনো গাইডলাইনেও নাই এক্সক্লুসিভলি কেমিক্যাল পিলিং ফর একনি ট্রিটমেন্ট। অবজারভেশন 6, only lasers are given for acne treatment.
Only red and blue light therapy is given for acne treatment management. এগুলো অনলি না, রেড এন্ড ব্লু লাইট দিলেও সেটা সিস্টেমিক ট্রিটমেন্টের সাথে কম্বিনেশন। ওই পেশেন্টের যাদেরকে আমরা দেই দেখা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে রিকারেন্স হয়, তখন রিকারেন্স হলে তখন আমরা তাকে কম্বিনেশন রেড এন্ড ব্লু লাইট থেরাপির সাথে সিস্টেমিক ড্রাগ আমরা কম্বিনেশন করে দিলে তখন রিকারেন্সটা তার কম হয়। ডার্মাটো কসমেটিক আর গিভেন ফর একনি, দেখা যাচ্ছে অনেক ধরনের ডার্মাটো কসমেটিক মার্কেটে পাওয়া যায়, এইগুলা দেওয়া হয়, এইগুলা অনেকে দিয়ে দেয়। বিভিন্ন রকম নন ডার্মাটোলজিস্ট অথবা ডার্মাটোলজিস্ট অনেকে ব্যবহার করে, ডার্মাটো কসমেটিক নামে পরিচিত একনির কিন্তু কি উপাদান আছে সেটাই লেখা নাই। এইগুলা ব্যবহার করা মোটেই সাইন্টিফিক না এবং উপকারীও না। সুতরাং শুধু লেজারও একনির চিকিৎসা না, শুধু রেড এন্ড ব্লু লাইটও এটার চিকিৎসা না, কোনো ডার্মাটো কসমেটিকও একনির চিকিৎসা না। অবজারভেশন 7, টেট্রাসাইক্লিন, মিনোসাইক্লিন, ডক্সিসাইক্লিন আইসোট্রিটিন গিভেন ইন ফটোসেনসিটিভ ইন্ডিভিজুয়াল, যাদের স্কিনে রোদে গেলে সহজে কালো হয়ে যায় তাদেরকে যদি দেন স্কিন আরো কালো হয়ে যাবে, দেওয়া যাবে না, বুঝে দিতে হবে। অবজারভেশন 8, ফ্লুক্লক্সাসিলিন, আমি এরকম অনেক প্রেসক্রিপশন পেয়েছি অ্যান্টিবায়োটিক হিসেবে ফ্লুক্লক্সাসিলিন দিয়েছে একনির পেশেন্টকে 10 দিনের জন্য, আমাদের অনেক মানে কোয়ালিফাইড লোক। তো সে ভেরি স্যাড, এরকম প্রেসক্রিপশন যেন এরকম না আসে। সো ফ্লুক্লক্সাসিলিন, আর যারা এমবিবিএস পাস করেছে তারাও অনেকে দেখেছি যে ফ্লুক্লক্সাসিলিন দিচ্ছে একনি ট্রিটমেন্টের জন্য 10 দিন বা 15 দিন, এরকম ট্রিটমেন্ট না। অবজারভেশন 9, স্টেরয়েড আর গিভেন ইন একনি ম্যানেজমেন্ট, এই ভিটামেসন এন, এই পেভিসন, পেভিটিন এগুলো দিয়ে একনির মধ্যে দেয়, কমে যায়, বেটনোভেট এগুলো দেয়। অবজারভেশন 10, এগুলো সব অবজারভেশন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। প্রেসক্রিপশন আর গিভেন উইদাউট কাউন্সেলিং অ্যান্ড অ্যাডভাইসেস টু দ্য পেশেন্ট, প্রেসক্রিপশন দিয়ে শেষ করে দিলাম, কোনো অ্যাডভাইস করলাম না, কাউন্সেলিং করলাম না, এটা চাইলে পেশেন্ট ভালো হবে না। এবং তাকে কসমেটিক, ক্রিম, লোশন, পাউডার, সানব্লক, হেয়ার অয়েল ব্যবহার করবে না, মাস্ক পরবে না, প্রিকিং করবে না, বলে দিতে হবে। এবং চিপ এবং স্ট্যান্ডার্ড ইফেক্টিভ ট্রিটমেন্ট ইন বাংলাদেশ পার্সপেক্টিভ, ফাইনাল কথা হচ্ছে এরকম টেট্রাসাইক্লিন বিডি ডোজে 3 মাস, ক্লিনডেক্স বি জেল দিতে পারি, ম্যাক্সিপিল সোপ দিতে পারি, বিলাস্টিন দিতে পারি এবং সাইক্লোপাইরক শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হবে। দিস ইজ একদম সবার জন্য কমন এবং পেশেন্ট ম্যাক্সিমাম পেশেন্ট এতেই ভালো হয়ে যেতে পারে। যেমন এই পেশেন্ট অনেক গরিব পেশেন্ট, তাকে চিকিৎসা করা হয়েছে শুধু টেট্রাসাইক্লিন, এই প্রোটোকলটা দিয়ে যেটা টেট্রাসাইক্লিন থেরাপি, এইটাও বিফোর এন্ড আফটার, কি ভালো হয়ে গেছে, কিছুই নাই, আর কিছু আশাও লাগে, রিকারেন্সও হয় নাই। So conclusion হচ্ছে, take home message, acne is very common skin problem with great cosmetic concern. It is curable, but treatment modalities are variable and long-term treatment required. Mimic acne vulgaris representing with the acne-like conditions are not uncommon. To achieve the successful treatment of the acne needs the patient education about the disease as well as the avoiding the cosmetogenic cosmetics and other substances that aggravating the factor. Topical steroid is absolutely contraindicated for the acne. Avoid magic improvement by steroid. Isotretinoin is the best drug for acne even in difficult condition if not contraindicated. All treatment facilities are nowadays available in Bangladesh. Thank you for your patience hearing. আছে সবাই নাকি? লং টাইম হয়ে গেল। আমাদের ডক্টর এহসান আছে কিনা? আমাদের সাথে ডক্টর এহসান আছে কিনা? স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশন। এটা স্যার শুধু জিপি না, যারা সুপার স্পেশালিস্ট তাদের জন্য স্যার এটা খুব এফেক্টিভ প্রেজেন্টেশন হবে, এটা অ্যাবসলিউটলি ওয়ার্ল্ড ক্লাস। এখন স্যার আমি জাস্ট একটু যেতে অনেক জুনিয়ররা আছেন এবং অনেকে যারা আছেন, কারণ আমি স্যার সবসময় একটু গরিবের চিকিৎসাটা সবার আগে চিন্তা করি। স্যার আজকে যেটা খুব বেশি করে এমফেসিস দিচ্ছেন, কারণ আপনারা যারা স্পেশালি, আমি আজকে স্যার একটা পেশেন্ট পাইছি স্যার, দেখা গেছে তার মান্থলি ইনকাম, ফ্যামিলির মান্থলি ইনকাম 10 থেকে 12 হাজার টাকা। সে একটা গভর্নমেন্ট আউটডোরে গেছে, তাকে 4টা বাইরের প্রোডাক্ট দিচ্ছে, 4টাই বাইরের প্রোডাক্ট, টোটাল যার কস্ট 7 থেকে 8 হাজার টাকা। মানে এটা হচ্ছে একটা হেইনাস ক্রাইম, এটা তো জঘন্য ধরনের একটা ক্রাইম করছেন। যে সব কাজ করেন, অন্তত একটা গভর্নমেন্ট হসপিটালে একটা ডক্সিসাইক্লিন সাপ্লাই আছে। এবং স্যার পৃথিবীতে প্রত্যেকটা গাইডলাইন, আমি এবার 8টা থেকে 9টা গাইডলাইন বলছি, প্রত্যেকটা গাইডলাইন বলছে চয়েস